এই পর্বের শুরুতেই দেখা যায় রংজিয়াকে কেউ একজন মারার চেষ্টা করে। তবে একটু পরে বোঝা যায় এটা ছিল বানহোয়ার দুঃস্বপ্ন। আর এই দুঃস্বপ্ন দেখে বানহোয়া তো প্রচন্ড টেনশনে পড়ে যায়। সফটি এসে বানহোয়াকে জিজ্ঞাসা করছিল বানহোয়া এমন মন খারাপ করে কেন বসে আছে। তবে এরই মধ্যে রকি এসে জানায় খারাপ খবর, হয়তো রংজিয়ার প্যালেসে কেউ মারা গিয়েছে। যেটা শুনেই তো বানহোয়া ছুট লাগায়। ও তো ঘোড়া নিয়ে ডিরেক্ট চলে যায় রংজিয়ার প্যালেসে। দেখতে পায় কিছু লোক একটা কফিন নিয়ে বের হচ্ছে, সাথে ছিল দুজিন। বানহোয়া দৌড়ে সেই কফিনের কাছে আসে, আর সে কফিন ধরে কান্না করতে থাকে। বানহোয়া বলতে থাকে যে এটা তার ভুল, তার আগেই রংজিয়াকে সাবধান করে দেওয়া উচিত ছিল। বানহোয়ার এমন কান্না করা দেখে দুজিন হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল। বানহোয়া দুজিনকে জিজ্ঞাসা করে কে ওকে মেরেছে, ও তার প্রতিশোধ নিবে। দুজিন তখন বলে গতকাল বাটলার রং মার্কেটে গিয়েছিল, আর সেখানেই একটা ঘোড়ার গাড়ি তাকে চাপা দিয়ে যায়। তখন বানহোয়া বুঝতে পারে এটা তো রংজিয়ার সেই চাচা, যে সবসময় রংজিয়ার সাথে থাকতো আর কি। তখন ও নিজেই বোকা বনে যায়। এরই মধ্যে রংজিয়া সেখানে এসে দাঁড়ায়, আর দেখতে পায় বানহোয়া তো কান্না করে একাকার করে ফেলেছে। রংজিয়া বানহোয়ার হাত ধরে ভিতরে নিয়ে যাচ্ছিল, তবে বানহোয়া হাতটা ছাড়িয়ে দিয়ে নিজে নিজে ভিতরে চলে যায়। রংজিয়া বানহোয়াকে বলে তুমি আমার সাথে কথা বলছো না কেন। বানহোয়া তখন বলে তোমার আমার সম্পর্ক তো শেষ। রংজিয়া বলে তাহলে তুমি আমার প্যালেসে এসে কান্না করছিলে কেন, তুমি ভেবেছিলে আমি মারা গিয়েছি তাই না। বানহোয়া এবার নিজের স্বপ্নের ব্যাপারে সবকিছু খুলে বলে। ও যে স্বপ্নে দেখেছে রংজিয়া মারা গিয়েছে এই ব্যাপারটা। তার উপর ও রংজিয়াকে ইগনোর করছে, কারণ ও এখন নিশ্চিত হয়ে গিয়েছে ওর স্বপ্ন আগে হোক বা পরে হোক সত্যি হয়েই যায়। ও তো শুরুতেই স্বপ্নে দেখেছিল যে ওর ফ্যামিলি অ্যারেস্ট হয়েছে, তাই ও রংজিয়াকে নিজের ফ্যামিলির সাথে জড়াতে চায় না। রংজিয়া তখন বলে তাহলে কি তুমি আমাকে ইগনোর করছিলে যাতে আমি তোমার ফ্যামিলির সাথে না জড়িয়ে যাই। বানহোয়া যতক্ষণ তুমি আমার সাথে আছো ততক্ষণ আমি মরতেও ভয় পাই না। বানহোয়া কিছু বলতে যাচ্ছিল, রংজিয়া বানহোয়াকে জড়িয়ে ধরে বলে এখন থেকে তুমি আমার পরিবার, তোমার পরিবার এবং তোমাকে আমি আমার জীবন দিয়ে প্রোটেক্ট করব। এখন থেকে তোমার পরিবারের কোনো বিপদ হলে আমি অবশ্যই তাদের পাশে দাঁড়াবো। বানহোয়া একদম শান্ত হয়ে গিয়েছিল। ও তো রংজিয়াকে খুবই ভালোবাসতো। তবে বানহোয়া রংজিয়ার উত্তরে কিছু বলার আগে সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপরে দেখা যায় বানহোয়াকে রংজিয়ার ঘরে শুয়ে রাখা হয়েছে। ওর যখন জ্ঞান ফেরে রংজিয়া জানায় খাওয়া দাওয়া ঠিক মতো না করার জন্য বানহোয়া অনেকটা দুর্বল হয়ে গিয়েছে, তাই এখন বানহোয়ার রেস্ট নেওয়া প্রয়োজন। বানহোয়া তখন তড়িঘড়ি করে সেখান থেকে চলে যেতে চাচ্ছিল, তবে রংজিয়া আবারও বানহোয়াকে কোলে করে খাটের উপর এনে বসিয়ে দেয়, আর তারপর ওষুধ খেতে বলে। বানহোয়া যদিও চুপচাপ ছিল, তারপরেও ওর বেশ ভালো লাগে। রংজিয়া বানহোয়াকে নিজে হাতে ওষুধ খাইয়ে দেয়। এইদিকে বানহোয়ার বাবা মা বাড়িতে বসে বসে প্ল্যান করছিল রংজিয়া তো বানহোয়াকে বিয়ের জন্য প্রপোজ করতে আসবে, সেক্ষেত্রে শ্বশুর শাশুড়ি হিসেবে তারা রংজিয়াকে কি উপহার দেবে। বানহোয়ার বাবা বলছিল যখন বানহোয়ার জন্ম হয় তখনই সে স্বপ্নে দেখেছিল শ্বশুর হওয়ার, আর এখন তার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। বানহোয়ার মাও তার বিয়ে নিয়ে অনেক প্ল্যান করছিল। হেং তখন বলে এত প্ল্যান করার কি আছে, রংজিয়ার তো কেউই নেই, তাকেই আমাদের বাড়িতে নিয়ে এসো, তাহলে তো বানহোয়ার কোথাও যেতে হবে না আর তার কোনো অভ্যাসেরও পরিবর্তন করতে হবে না। আর এই আইডিয়াটা বানহোয়ার বাবা মায়ের খুবই ভালো লাগে, তাদের মেয়ে তাদের কাছে থাকবে, এর থেকে খুশির আর কি হতে পারে। এরই মধ্যে সেখানে রংজিয়া আর বানহোয়া ফিরে আসে। বানহোয়ার মা বানহোয়াকে দেখে বলে মনে হচ্ছে রংজিয়া তোমার অনেক ভালো খেয়াল রেখেছে, তোমাকে অনেকটাই সুস্থ লাগছে। রকি এবং সফটিকে বলে বানহোয়াকে ভিতরে নিয়ে যাওয়ার জন্য। এদিকে হেং রংজিয়াকে ইশারা করে বলে দিচ্ছিল বিয়ের জন্য প্রপোজ করতে। এবার বানহোয়া সেখান থেকে যাওয়ার পর রংজিয়া বানহোয়ার বাবাকে বলে যে সে বানহোয়াকে বিয়ে করতে চায়, যদি বানহোয়ার বাবা মায়ের অনুমতি থাকে তো। বানহোয়ার বাবা তখন অনেক ভাব নিয়ে বলতে থাকে আচ্ছা এই বিষয়ে তো আমি একা সিদ্ধান্ত নিতে পারবো না, আমার ওয়াইফের সাথে একটু আলোচনা করতে হবে। হেং তখন অবাক হয়ে বলে একটু আগেই তো তোমরা অন্য কথা বলছিলে। বানহোয়ার বাবা ঝাড়ি মেরে বলে তোমার মতো গাধা আমি একটাও দেখিনি। আর এরপর বানহোয়ার মায়ের সাথে একটু আলোচনা করার ভান করে। রংজিয়া তো ভয় ভয় দাঁড়িয়েছিল, না জানি বানহোয়ার বাবা মা কি বলবে। বানহোয়ার মা রংজিয়াকে বলে তোমার আর বানহোয়ার অভ্যাস চলাফেরা সম্পূর্ণ আলাদা, তুমি খুব ভদ্র শান্ত এবং বই পড়ুয়া। অন্যদিকে বানহোয়া অনেক চঞ্চল, মার্শাল আর্ট জানে আর বই তো একদমই পছন্দ করে না, তোমরা কিভাবে একসাথে মানিয়ে চলবে। রংজিয়া তখন বলে বানহোয়া যা যা পছন্দ করে সবকিছুর সাথে সে নিজেকে মানিয়ে নিবে, সে যদি কখনো বানহোয়াকে কষ্ট দেয় তাহলে যেন তার সমস্ত ভালো কাজ নষ্ট হয়ে যায়,
তার সমস্ত সুনাম ধূলিসাৎ হয়ে যায়। হেং অবাক হয়ে বলছিল, এত বড় বাজি! যা হোক, বানহোয়ার বাবা মা রংজিয়ার সাথে বানহোয়ার বিয়েতে রাজি হয়ে যায়। রংজিয়া খুশি হয়ে তাদেরকে গ্রেটিং করে। এরপরে দেখা যায় রংজিয়া জিথার বাজাচ্ছিল। দুজিনকে একটা সুর বাজিয়ে শুনিয়ে বলে, বানহোয়া কি এটা পছন্দ করবে? দুজিন তখন বলে, আপনি এটা মন থেকে প্র্যাকটিস করছেন, অবশ্যই সে এটা পছন্দ করবে। রংজিয়া একটু চিন্তিত হয়ে বলে, যদি বানহোয়া না করে দেয়? দুজিন তখন বলে, আমরা অন্য উপায় ট্রাই করব, তবে তাকে আমরা মানিয়ে ছাড়বই। দুজিনও আস্তে আস্তে বানহোয়াকে খুবই পছন্দ করছিল। এর মধ্যে বানহোয়া সেখানে চলে আসে, সাথে রকিয়া সফটি। দুজিন রকিয়া সফটিকে বাইরেই রেখে দেয়, বলে যে ওদের জরুরি কথা বলার আছে। বানহোয়া ভিতরে যায় আর দেখতে পায় রংজিয়া জিথার বাজাচ্ছে। ও তখন হাততালি দিয়ে বলে, আপনি তো খুব সুন্দর জিথার বাজাতে পারেন। রংজিয়া তড়িঘড়ি করে উঠতে গিয়ে জিথারটা ফেলে দিচ্ছিল, মানে ও অনেকটা নার্ভাস হয়ে গিয়েছে, যেটা বানহোয়া বুঝতে পারে। বানহোয়া রংজিয়াকে বলে, তোমার মুখ এমন লাল হয়ে গিয়েছে কেন? রংজিয়া তখন বলে, এখানে বেশ গরম। বানহোয়া তখন হাত বাড়িয়ে দিয়ে বলে, চলো বারান্দায় যাই, সেখানে বাতাস আছে। আরো রংজিয়ার হাত ধরে বারান্দার দিকে নিয়ে যায়। রংজিয়ার বারান্দাটা বেশ সুন্দর ছিল, এখান থেকে নাইট ভিউ খুব সুন্দর দেখা যেত। ওরা কথা বলতে শুরু করে। রংজিয়া অনেক সাহস সঞ্চয় করে বানহোয়াকে বিয়ের জন্য প্রপোজ করে। বানহোয়া তখন সবাইকে যে কথাটা বলে সেটাই বলে দেয়, সে এখন বিয়ে করতে চায় না, তার এখনো সিঙ্গেল থাকার শখ পূরণ হয়নি। অন্যদিকে দরজার পেছন থেকে হেং, দুজিন, রকিয়া, সফটি চারজনে কান লাগিয়ে শুনছিল যে ওরা কি কথা বলে। রংজিয়া তখন বলে, তুমি জাস্ট বিয়ের জন্য হ্যাঁ বলো, বিয়ের ডেট ফিক্স করা তোমার হাতে থাকবে, মানে বানহোয়া যখন চাইবে তখন বিয়ে করতে পারবে আর কি। বানহোয়া তখন বলে, আমি যদি সারা জীবনেও বিয়ে করতে না চাই? রংজিয়া তখন বলে, সে সারা জীবনই বানহোয়ার জন্য অপেক্ষা করে থাকবে। এরপর মেয়েরা যেসব বোকা বোকা প্রশ্ন করে আর কি, ওদের পরিবার যদি কোনো বিপদে পড়ে রংজিয়া সাহায্য করবে কিনা। রংজিয়া তখন জানায় যে সাহায্য করবে। এরপর বানহোয়া রংজিয়াকে জিজ্ঞাসা করে, আমি যদি কখনো মরে যাই তখন তুমি কি করবে? এই প্রশ্নটাও ভালো ছিল। রংজিয়া তখন বলে, আমি তোমার কথা মনে করেই সারা জীবন কাটিয়ে দিব, আর তোমাকে যে কথা দিয়েছি তোমার পরিবারকে দেখে রাখার, সেটা অক্ষরে অক্ষরে পালন করব। বানহোয়া তখন হেসে দিয়ে বলে, তুমি আসলেও বোকা, আমি হলে তো আরেকটা বিয়ে করে নিতাম। রংজিয়া একদম পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়েছিল। বানহোয়া তখন বলে, তুমি যদিও একটু বোকা, কিন্তু তোমার মনটা অনেক পিওর, তাই আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়ে যাচ্ছি। তবে রংজিয়া একদম শক্ত হয়ে দাঁড়িয়েছিল, এমন একটা বিষয় যে ও কিছু শুনতেই পাচ্ছে না। বানহোয়া তখন রংজিয়াকে ঝাড়ি মেরে বলে, তুমি এভাবে কি দেখছো? আমি তোমাকে বিয়ে করতে হ্যাঁ করে দিয়েছি। এবার রংজিয়ার হুঁশ ফেরে আরো বানহোয়াকে জড়িয়ে ধরে। তারপর বলে যে, আমি তো ভেবেছিলাম তুমি না করে দেবে, আমার তো নিঃশ্বাসই বন্ধ হয়ে যাচ্ছিল। রংজিয়া দুজিনকে ডাক দিয়ে বলে, লাভ নটটা নিয়ে এসো। দুজিন তো রেডি হয়েছিল, আর ওরা চারজন হুড়মুড়িয়ে ভিতরে চলে আসে। দুজিন দুইটা লাভ নট নিয়ে এসেছিল, লাল সুতা দিয়ে তৈরি করা ব্রেসলেট মতো। রংজিয়া প্রথমে বানহোয়াকে একটা ব্রেসলেট পরিয়ে দেয়, আর তারপর বানহোয়া। এরপর রংজিয়া রাজাকে এসে জানায় যে বানহোয়া তাকে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছে। রাজা এটা শুনে অনেকটা খুশি হয় আর রংজিয়াকে কংগ্রাচুলেশন জানায়। বিয়ের ডেট ফিক্সড হলে রাজাকে জানিয়ে দিতে বলে, আর তারপর জিজ্ঞাসা করে, আমি তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম সেটার কি হলো? আসলে বানহোয়ার দাদিকে কে মেরেছে এই কেস ইনভেস্টিগেশনের দায়িত্ব ছিল রংজিয়ার উপরে। রংজিয়া তখন রাজাকে বলে যে প্রিন্সেস রয়্যালকে ছুরি মেরেছিল তাকে ধরা হয়েছিল, কিন্তু সে নিজেকে বিষ দিয়ে মেরে ফেলেছে, তাই তার থেকে তো এখনো পর্যন্ত কোনো কথা জানাই যায়নি। আর সে এমন ভাবে কাজটা করেছে যে কোনো ক্লুই রেখে যায়নি। রংজিয়া নিজেই বুঝতে পারছে না যে এই কাজটা কে ঘটালো। ও তো জানতোই যে প্রিন্সেস রয়্যাল নিজেই নিজের হত্যাকারীকে ঠিক করেছে, তবে এই ব্যাপারটা তো রাজাকে বলতে পারবে না। রাজা তখন চিন্তিত হয়ে বলে, যে কোনোভাবে প্রিন্সেস রয়্যালের হত্যাকারীকে খুঁজে বের করতে হবে, এটা তার কাছে আমার ঋণ। পরবর্তী সিনে দেখা যায় বানহোয়া আর রংজিয়া ঘুরতে এসেছিল। একটা দোকানের সামনে এসে বানহোয়া বলে, এই দোকানের নুডলস নাকি খুবই মজা। রংজিয়া জিজ্ঞাসা করে সে আগে এসেছিল কিনা। বানহোয়া তখন বলে আসেনি। আর এরপর ওরা সিদ্ধান্ত নেয় ওরা এখানে নুডলস খাবে। যখন নুডলস অর্ডার দেওয়া হয় আর ওরা একবার খেয়ে দেখে, আসলেও এই নুডলস গুলো অনেক মজা ছিল। বানহোয়া তখন আনমনে বলে ওঠে, সে আমাকে মিথ্যা বলেনি। রংজিয়া তখন বলে, কে বলেছে এই দোকানের কথা? বানহোয়া জানায় যে সফটি বলেছে, তবে ওর কথাবার্তা শুনে মনে হচ্ছিল না যে সফটি বলেছে। রংজিয়া বানহোয়াকে জানায় এই দোকানে ডাম্পলিংও বিক্রি করা হয়। বানহোয়া তখন ডাম্পলিং টেস্ট করে দেখতে চায়। রংজিয়া যায় অর্ডার করতে। এর মধ্যে শিজিন সেখানে আসে। ও
ও এমনি হাঁটাহাঁটি করছিল, বানহাকে দেখে এদিকে এসেছে আর জিজ্ঞাসা করে আপনি কি এখানে নুডলস খেতে এসেছেন। তখনই শিজিন খেয়াল করে যে রং জিয়া বানহার সাথে আছে। ও মন খারাপ করে বলে আমি হয়তো একটু লেট করে ফেলেছি। রং জিয়া সেখানে আসে আর বানহাকে বলে হুয়া ডাম্পলিং অর্ডার দেওয়া হয়েছে। এখন বানহাকে যে ওর নিজের নামে মানে হুয়া নামে রং জিয়া ডাকছে এই ব্যাপারটা শিজিনের ভালো লাগে না। শিজিন বলে আপনি তাকে নাম ধরে কেন ডাকছেন, এটা তো একটু বেশি রুড হয়ে গেল। এবার বানহা দাঁড়িয়ে বলে সে নিজেই রংজেকে বলেছে তার নাম ধরে ডাকার জন্য, কারণ তারা বিয়ে করছে, তাদের এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে। এটা শুনেই তো শিজিনের মাথায় আকাশ ভেঙে পড়ে আর তখন মেঘ ডাকতেও শুরু করে, মানে আসলেও আকাশ ভেঙে এবার বৃষ্টি শুরু হবে। শিজিন বানহাকে কিছু বলতে যাচ্ছিল, তবে বানহা শিজিনকে বলে বৃষ্টি নেমে যাবে, কোথাও গিয়ে আশ্রয় নিন, না হলে ভিজে যাবেন। আর এরপর ওরা ডাম্পলিং প্যাক করে নিয়ে সেখান থেকে চলে যায়। শিজিন দেখতে থাকে যে রংজিয়া বানহার হাত ধরে সেখান থেকে চলে যাচ্ছে। শিজিন কোথাও আশ্রয় নেয় না, পুরো বৃষ্টিটা ও বাইরে দাঁড়িয়ে ভিজতে থাকে আর সেই অবস্থাতেই প্যালেসে ফিরে আসে। ফেইজিয়ান দৌড়ে এসে বলে তোমার এমন অবস্থা কিভাবে হলো, তুমি তো একদমই ভিজে গিয়েছ। শিজিন শুরুতেই ফেইজিয়ানকে বলে রংজিয়ার আশা ছেড়ে দাও, ও আর তোমার আয়ত্তে নেই। ফেইজিয়ান তখন বলে তুমি কি জানতে পেরেছো রংজিয়ার কার সাথে এঙ্গেজমেন্ট হয়েছে। আসলে রংজিয়ার যে এঙ্গেজমেন্ট হয়েছে এটা পুরো এলাকার সবাই জানতে পেরেছিল, তবে কার সাথে হয়েছে সেটা জানতো না। শিজিন তখন বলে তুমি সেসব জেনে কি করবে, তার এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে এটাই তো বড় কথা। ফেইজিয়ান তখন বলে আমি জানতে চাই কে সেই মেয়ে, আমি ছাড়া এই রাজ্যে রংজিয়ার যোগ্য কেউ নেই, কোন মেয়ে তাকে ফোর্স করে বিয়েতে রাজি করিয়েছে সেটাই আমি জানতে চাচ্ছি। শিজিন তখন বলে তোমার কেন মনে হচ্ছে যে সেটা ফোর্সফুলি হবে, হতে পারে রংজিয়া তাকে ভালোবাসে। ফেইজান তখন বলল রংজিয়া তাকে ছাড়া কাউকে ভালোবাসতেই পারে না, কারণ একমাত্র সেই রংজিয়ার যোগ্য। কি কনফিডেন্স ভাই রে ভাই। ফেইজান বারবার জিজ্ঞাসা করছিল রংজিয়ার কার সাথে বিয়ে ঠিক হয়েছে, তবে শিজিন আর কোনো কথা বলে না। ফেইজান তখন বলে যে আমি এইভাবে হাল ছেড়ে দেওয়ার মেয়ে না, আমি পুরো রাজ্যের সামনে প্রমাণ করে দিব যে এই রাজ্যে একমাত্র আমি আছি যে রংজিয়ার যোগ্য, যেটা আমার সেটা আমি আমার করে নিতে জানি। আর এরপরেই ফেইজিয়ান একটা পোয়েট্রি এবং জিথার বাজানোর গ্যাদারিং এর আয়োজন করে, মানে একটা অনুষ্ঠান টাইপ আর কি। আর সেখানে শহরের নোবেল ফ্যামিলির সবাইকে আমন্ত্রণ জানায়। ফেইজিয়ানের জিথার বাজানো দেখে অন্যান্য মেয়েরা বলছিল ফেইজিয়ান নোবেল ফ্যামিলির, শিক্ষিত, সুন্দরী, ওর মতো ভালো পেইন্টিং এই রাজ্যে কেউ বানাতে পারে না, একমাত্র ওই রংজিয়ার যোগ্য। যেগুলো শুনে ফেইজিয়ানের তো খুবই ভালো লাগছিল। ওরা আলোচনা করছিল যে রংজিয়ার সাথে কারই এঙ্গেজমেন্ট হলো। তখন অন্য একজন মেয়ে বলে মিনিস্টার রংজিয়া তো আজ আসবে, তার কাছেই জিজ্ঞাসা করতে হবে। তখনই বানহা সেখানে এসে বলে তার কাছে কি জিজ্ঞাসা করবে। ফেইজান দাঁড়িয়ে বলে আপনাকে তো এখানে ইনভাইট করা হয়নি, আমি যতদূর জানি আপনি এসব পোয়েট্রি বা জিথার গ্যাদারিং এ ইন্টারেস্টেড না, তাহলে আপনি এখানে কেন এসেছেন। তখনই রংজিয়া বানহার পাশে এসে দাঁড়ায় আর বানহার হাত ধরে বলে যে আমি তাকে নিয়ে এসেছি, দুঃখিত আমার ফিয়ন্সের ব্যাপারে না জানিয়ে হুট করে তাকে নিয়ে আসার জন্য। রংজিয়ার কথা শুনে তো সেখানকার সবাই হতভম্ব হয়ে যায়। উপস্থিত মেয়েরা বলতে থাকে তার মানে বানহুয়ার সাথে রংজিয়ার এঙ্গেজমেন্ট হয়েছে। ফেইজিয়ান অবাক হয়ে রংজিয়াকে জিজ্ঞাসা করে আপনাদের কবে এঙ্গেজমেন্ট ঠিক হলো। বানহুয়া তখন বলে এটা তোমার দেখার বিষয় না। ফেইজিয়ান তখন বলে আমি আপনাকে জিজ্ঞাসা করিনি। বানহুয়া রেগে যাচ্ছিল, তবে রংজিয়া বানহুয়াকে থামিয়ে দিয়ে বলে কিছুদিন আগেই আমি বানহুয়াকে প্রপোজ করেছিলাম আর সে এগ্রি করেছে বিয়ে করতে। এটা শুনে ফেইজিয়ানের অনেক মন খারাপ হয়, রংজিয়া নিজে বানহুয়াকে প্রপোজ করেছে। তখন ও সেখান থেকে চলে যাচ্ছিল। বানহুয়া তখন ফেইজিয়ানকে ডেকে বলে আপনি চোখে পানি নিয়ে এখান থেকে বের হয়ে যাচ্ছেন, বাইরের মানুষরা তো ভাববে আমি আপনাকে বুলি করেছি। এবার তো ফেইজিয়ানের প্রচন্ড রাগ হয়ে যায়, আরো ঘুরে বানহুয়াকে বলে আমার মনে হয় আপনি নিজেকে নিয়ে একটু বেশি ভাবছেন, আমি এমন ফ্যামিলির মেয়ে যে ফ্যামিলি 3 রাজা শাসনামল ধরে প্রাইম মিনিস্টার, আমি জিথার পেইন্টিং, চেস, ক্যালিগ্রাফি সবকিছুতেই দক্ষ, আমি এই রাজ্যের ক্রাউন প্রিন্সেসের ছোট বোন, আপনার কি যোগ্যতা আছে আমাকে বুলি করার। ফেইজিয়ান বানহুয়াকে একটা সঠিক উত্তর দিয়েছে। আসলেও বানহুয়া একটু বেশি বাড়াবাড়ি করে সবসময়। বানহুয়া কিছু বলতে যাবে, তবে রংজিয়া বানহুয়াকে আটকে দেয়। ফেইজিয়ান ডিরেক্ট সেখান থেকে বের হয়ে যায় আর তারপর বাড়ি এসেও চিন্তা করতে থাকে ও বানহুয়ার কাছে হেরে গেল। ছোটবেলা থেকে ও সবকিছুতে নিজেকে দক্ষ করে তুলেছে, কি লাভ হলো এত কিছু করে। বানহুয়ার কি আছে, শুধুমাত্র সৌন্দর্য, ওর তো আর কোনো যোগ্যতাই নেই। তারপরও রংজিয়া বানহুয়াকে চয়েস করলো। ফেইজিয়ান এবার মনে মনে জেদ করে যে ও কোনোভাবেই বানহুয়ার কাছে হেরে যাবে না, যে কোনোভাবে ও রংজিয়াকে নিজের করে নিবে।
রংজিয়া শুধুমাত্র ওর। এদিকে আমরা ওয়ানুকে দেখি যে রান্না করছিল। ওয়ানুর মেয়েড ওয়ানুকে বারবার বলছিল আপনি তাড়াতাড়ি ঘরে যান, যদি মাস্টার দেখে যে আপনি রান্নাঘরে এসেছেন তাহলে আমার বেতন কেটে নেবে। ওয়ানু তখন বলে বাবা তোমার যত বেতন কাটবে আমি তার দ্বিগুণ তোমাকে দিব, এবার বলো। এটা শুনে তো মেয়েড খুশি হয়ে যায়। এরই মধ্যে সেখানে চংজিন আসে। চংজিনকে দেখে ওয়ানু আর মেয়েড দুইজনেই ভয় পেয়ে যায়। চংজিন ওয়ানুকে বলে আচ্ছা বিষয় না, তুমি রান্না করো, কিছুদিন পরেই তো তোমার বিয়ে, আমি সেকেন্ড প্রিন্সকে ডাকছি, তুমি সেকেন্ড প্রিন্সের জন্য কিছু রান্না করে দাও। ওয়ানু তখন আর কি বলবে, ও সেকেন্ড প্রিন্সের জন্য রান্না করে। আর এরপর একটা রেস্টুরেন্টে ওরা তিনজন দেখা করে, মানে চংজিন, ওয়ানু আর সেকেন্ড প্রিন্স। যেখানে ওয়ানুর রান্না করা খাবার দিলে সেকেন্ড প্রিন্স খুবই নাক সিটকাতে থাকে। সে প্রথমে বলে যে সে মুরগি খায় না। ওয়ানু তখন বলে তাহলে আপনি কি পছন্দ করেন আমাকে বলুন, আমি ভবিষ্যতে আপনার জন্য সেটা বানানোর চেষ্টা করব। জিয়াং তখন মুখের উপর বলে দেয় সে রাজ রাঁধুনি ছাড়া অন্য কারো রান্না খায় না। এতে করে ওয়ানুর তো অনেক খারাপ লাগে। আর এখানে সিন কাট হয়, দেখা যায় ওয়ানু সেই খাবারগুলো নিয়ে মার্কেটের মধ্যে দিয়ে আসছিল। আর ও যেখান থেকে আসছিল সেখানেই হেং ওর বন্ধুদের সাথে কিছু একটা খেলছিল। ওয়ানু একটা ফাঁকা জায়গায় আসে এবং ওর রান্না করা খাবারগুলো কুকুরকে দিয়ে দিতে চায়। তবে হেং কোথা থেকে সে সো মেরে ওয়ানুর হাত থেকে চিকেনটা নিয়ে নেয় আর তারপর খেতে থাকে এবং এমন ভান করতে থাকে যে দুনিয়ার সবচেয়ে সুস্বাদু রান্না। হেং আসলে ওয়ানুর রান্নার ঘ্রাণ পেয়ে দিকে এসেছিল। সে বলছিল তার জীবনে খাওয়া সবচেয়ে সুস্বাদু চিকেন হচ্ছে এটা। ওয়ানুর তো খুবই ভালো লাগে যে হেং তার রান্না এত পছন্দ করে খাচ্ছে। যে রাঁধুনি সে কিন্তু অন্যকে খাওয়াতে পছন্দ করে, আর প্রশংসা করলে তো কথাই নেই। এইদিকে বানহুয়া আর রংজিয়া একসাথে মার্কেটের মধ্যে দিয়ে ঘুরছিল। তখনই ওরা বৃদ্ধ একজন মহিলাকে দেখে যে কাপড়ের ফুল বিক্রি করছিল। ওই মহিলা রংজিয়ার কাছে এসে বলে আপনার ওয়াইফকে কিছু ফুল কিনে দিন। বানহুয়া লাল রঙের একটা ফুল পছন্দ করে আর রংজিয়াকে জিজ্ঞাসা করে এটা কেমন। রংজিয়া তখন বলে সুন্দর। আর তখন রংজিয়া খেয়াল করে বানহুয়া তার দিকে অদ্ভুত ভাবে দেখছে। রংজিয়া মাথা নেড়ে জানায় না। আর এরপরেই দেখা যায় বানহুয়া ওই ফুলগুলো রংজিয়ার মাথাতেই গুজে দিয়েছে। ফুল বিক্রেতা মহিলা রংজিয়াকে বলে আপনাদের অনেক পারফেক্ট কাপল মনে হচ্ছে, আশা করি আপনারা সারা জীবন এমন হাসি খুশি থাকবেন। রংজিয়া তখন জানায় তাদের এখনো বিয়ে হয়নি, তবে বিয়ে ঠিক হয়ে আছে, খুব দ্রুত বানহুয়া তার ওয়াইফ হবে। আর ওই মহিলার কথায় খুশি হয়ে রংজিয়া তার পুরো ফুলের ঝুড়ি কিনে নেয়। আর এরপর ওরা যখন ফিরে যাচ্ছিল বানহুয়া রংজিয়াকে জিজ্ঞাসা করে তুমি কতক্ষণ মাথায় এই ফুলগুলো দিয়ে রাখবে। রংজিয়া তখন বলে যতক্ষণ পর্যন্ত তুমি এই ফুলগুলো দেখে খুশি হও। এদিকে আমরা সেকেন্ড প্রিন্সকে দেখতে পাই যে একটা মুখে রুমাল বেঁধে কোথাও যাচ্ছিল, যেটা বানহুয়া দেখতে পেয়ে যায়। তখন বানহুয়া সেকেন্ড প্রিন্সকে ফলো করতে থাকে। সেকেন্ড প্রিন্স মানে জিয়াং একটা রেস্টুরেন্টের মধ্যে আসে আর সেখানকার একটা রুমে ও ফেইজিয়ানের সাথে দেখা করে। বুঝুন ফেইজিয়ান কত বড় খিলাড়ি, ও তো জানতোই সেকেন্ড প্রিন্স ওকে ভালোবাসে। আর এই কারণে ও সেকেন্ড প্রিন্সের সাথে হাত মিলায় বানহুয়াকে মারার জন্য। সেকেন্ড প্রিন্স তখন বলে যে বানহুয়াকে সে খুব একটা পছন্দ করে না আর ফেইজিয়ানের জন্য সে বানহুয়াকে মারতে রাজি আছে। তবে সে যদি বানহুয়াকে মারে তাহলে ফেইজিয়ান তার জন্য কি করবে। ফেইজিয়ান তখন বলে আপনি যেটা চান সেটাই করব। জিয়াং ফেইজিয়ানের হাত ধরে, তবে এই পুরো বিষয়টা উপর থেকে চংজিন দেখতে পায়। এর মধ্যে বানহুয়া সেই রুমে চলে আসে। চংজিন তখন দ্রুত চালের উপর থেকে চলে যায়। বানহুয়া এসে চিৎকার দিয়ে জিয়াংকে বলে কয়দিন পরে তোমার বিয়ে আর এখনো তুমি ঠিক হলে না, একটা মেয়ের সাথে প্রাইভেটলি দেখা করছো, তার হাত ধরছো, এখনই ফেইজিয়ানের কাছে মাফ চাও। জিয়াং তো মাফ চাইবে না। বানহুয়া তখন রাজার ভয় দেখালে জিয়াং মাফ চাইতে রাজি হয়। বানহুয়া জিয়াং এর পেছনে লাথি মেরে ফেইজিয়ানের সামনে বসিয়ে দেয় আর বলে এইবার মাফ চাও। তো জিয়াং সেখানে ফেইজিয়ানের কাছ থেকে মাফ চেয়ে দ্রুত বের হয়ে যায়। ফেইজিয়ান অনেকটা অপ্রস্তুত হয়ে গিয়েছিল। বানহুয়া তখন বলে যদিও আমি তোমাকে খুব একটা পছন্দ করি না, তবে তুমি তো একটা মেয়ে আর তুমি নিজের রেপুটেশন নিয়ে অনেক বেশি কনসার্ন, তাই আমি তোমার রেপুটেশন নষ্ট করব না। আমি কাউকে বলবো না যে তুমি প্রাইভেটলি সেকেন্ড প্রিন্সের সাথে দেখা করেছো, তবে ওর থেকে দূরে থাকো। তুমি যথেষ্ট গুণী, তোমার অন্য কারোর হাজবেন্ড দরকার নেই নিজেকে সন্তুষ্ট করার জন্য। এটা বলে বানহুয়া সেখান থেকে চলে যায়। এরপরেই দেখা যায় বানহুয়া আসে রংজিয়ার বাড়িতে আর এসে দেখতে পায় রংজিয়ার পুরো উঠান ভরা বই। রংজিয়া তার সারা লাইব্রেরির বই বের করে রোদে দিচ্ছিল। বানহুয়া সেখানে এসে রংজিয়ার এত বই দেখে তো অবাক হয়ে যায়। রংজিয়া তখন বলে আমার বাবা মা অনেক ছোটবেলাতেই মারা গিয়েছে, তারা আমার জন্য রেখে গিয়েছে শুধু এই বইগুলো, আমার তো অন্য কোনো সম্পদ নেই। বানহুয়া তখন সেখানে বসতে বসতে মন খারাপ করে বলে চিন্তা করো না, আমাকে বিয়ে করার পর আমার যা কিছু আছে সবকিছুই তোমার,
আমি তোমার সাথে সবকিছু শেয়ার করব। তখনই দুজন এসে বলে, আপনি কি মজা করছেন? আর বানহোয়া যে টেবিলে বসেছিল সেই টেবিল থেকে একটা বই বের করে বলে, আপনি যে বইয়ের উপর বসেছিলেন এই বইটার দামই 100 রূপার মুদ্রা। এটা শুনে তো বানহোয়া চোখ কপালে উঠে যায়। ওর আসলে কোনো আইডিয়াই ছিল না যে এই বইগুলোর দাম কেমন। এগুলো প্রচন্ড দামি দামি বই ছিল। দুজিন বানহোয়াকে বলে রংজিয়ার বাবা মা ফেয়ারি কাপল ছিল, মানে দুইজন দুইজনের জন্য পারফেক্ট, আর তারা দুইজনেই বই পোকা ছিল। এগুলো শুনে বানহোয়ার মাথায় একটু টেনশন ঢুকে যায়। ও চিন্তা করে রংজিয়া তো বই পড়তে পছন্দ করে, এদিকে ও বই পড়া একদমই পছন্দ করে না। রংজিয়ার আরো কত কত গুণ রয়েছে, তাহলে কি ওরা ফেয়ারি কাপল হতে পারবে না? এই কারণে বানহোয়া সিদ্ধান্ত নেয় যে ও জিথা শিখবে, আর পেইন্টিংও। তবে ও যখন জিথার শিখতে যায় ও একদমই ধৈর্য ধরে জিথার বাজাতে পারছিল না। অনেকক্ষণ চেষ্টা করার পরও বিরক্ত হয়ে যায়। ওর চুলও আটকে যায় জিথারের স্ট্রিং এর সাথে। রংজিয়া তখন অনেক সাবধানে বানহোয়ার চুলগুলো ছাড়িয়ে দেয়। বানহোয়া তখন বলে, জিথার বাজানো খুবই বোরিং কাজ, চলো আমি তোমার থেকে দাবা খেলা শিখবো। এরপর ওরা বসে দাবা খেলতে। তবে বানহোয়ার দাবা খেলাও একদম ভালো লাগে না। আর এরপর যায় পেইন্টিং শিখতে। তখন রংজিয়া নিজে হাতে ধরে বানহোয়াকে পেইন্টিং শেখাচ্ছিল। বানহোয়ার তো পেইন্টিং শেখার দিকে মন ছিল না, বরং ও দেখছিল যে রংজিয়া ওর কত কাছাকাছি এসে ওকে শিখিয়ে দিচ্ছে। রংজিয়া খুব সুন্দর সুন্দর দুইটা মাছ পেইন্ট করে। বানহোয়া তখন মনে মনে চিন্তা করতে থাকে, একটা সে আর একটা রংজিয়া। রংজিয়া পেইন্টিং করার পর বানহোয়াকে বলে, এই পেইন্টিংটা খুবই সুন্দর হয়েছে, আপনি আর কিছুদিন পেইন্টিং করলে ফেইজানের থেকেও ভালো পেইন্টিং করতে পারবেন। এই শহরে একমাত্র আপনাকে বিট করার মতো আছে ফেইজিয়ান, ও খুবই দারুণ পেইন্টিং করে। এটা শুনেই তো বানহোয়ার প্রচন্ড হিংসা হয়ে যায়। ও উঠে দাঁড়ায় আর বলে, ফেইজিয়ান যদি এত ভালোই পেইন্টিং করে তাহলে যাও ফেইজিয়ানকে পেইন্টিং শেখাও। এটা বলে ও ওই মাছের পেইন্টিংটা নষ্ট করে দেয়, আর তারপর রেগে সেখান থেকে বের হয়ে যায়। এরপরে দেখা যায় রংজিয়া সিদ্ধান্ত নিয়েছিল যে সে তীর চালনা প্র্যাকটিস করবে, কারণ বানহোয়া তো মার্শাল আর্টে খুবই দক্ষ। তবে ও অনেকক্ষণ চেষ্টা করার পর একটা তীরও লক্ষ্যে লাগাতে পারছিল না। বানহোয়া ওকে কিভাবে শিখিয়েছিল সেই জিনিস চিন্তা করছিল। এরই মধ্যে বানহোয়া ঘোড়া নিয়ে সেখানে আসে আর বলে, তোমাকে আমি সারা রাজ্য খুঁজে বেড়াচ্ছি, তুমি এখানে কি করছো? রংজিয়া তখন বানহোয়ার হাত ধরে বানহোয়াকে বলে, তুমি আমার জন্য কত কষ্ট করছো, পেইন্টিং, জিথা, দাবা এসব কিছু শিখতে চাচ্ছ, তাহলে আমারও তো উচিত তোমার যোগ্য হওয়ার জন্য মার্শাল আর্ট শেখা। বানহোয়া তখন বলে, তোমার এসব কিছু করতে হবে না, আমি তো দুজিনের ভাষা মতে ফেয়ারি কাপল হওয়ার জন্য তোমার মতো সবকিছু প্র্যাকটিস করছি। রংজিয়া তখন বলে, এটা প্র্যাকটিস করলে তো ভবিষ্যতে আমাদেরই ভালো, তাই না? তাহলে আমি তোমাকে আরো ভালোভাবে প্রোটেক্ট করতে পারবো, আর তুমি যদি আমাকে শেখাও তাহলে আমি তোমার যোগ্য স্টুডেন্টও হয়ে উঠবো। এটা শুনে বানহোয়া হেসে ফেলে, আর তারপর সে রংজিয়াকে তীর চালনা শেখাতে থাকে। এরপর আমরা হেংকে দেখতে পাই। ও একটা রেস্টুরেন্টে আসে খাবার জন্য। এখানে ও নিয়মিত ছিল। রেস্টুরেন্টের মালিক হেংকে দেখে খুশি হয়ে জিজ্ঞাসা করে হেং কি খেতে চায়। তখনই হেং খেয়াল করে যে ওয়ানু একা একা বসে স্যুপ খাচ্ছে। ও তখন ওয়ানুর কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে ওয়ানু এখানে একা একা বসে কেন স্যুপ খাচ্ছে, আগামীকালই তো ওয়ানুর বিয়ে। ওয়ানু তখন মন খারাপ করে বলে, আমি শেষবারের মতো এটা টেস্ট করতে এসেছি, হয়তো আজকের পর আর কখনোই এটা টেস্ট করতে পারবো না। হেং বলে, তোমাকে দেখে আমার খুবই খুশি লাগছে, কারণ তুমি সেকেন্ড প্রিন্সের মতো একটা ছেলে বিয়ে করছো, অবশ্যই তুমি কখনো সুখী হবে না। ওয়ানু তখন মন খারাপ করে বলে, একটা মানুষের দুঃখের কথা চিন্তা করে তোমার খুশি লাগে? এটা শুনে হেঙের একটু খারাপ লাগে। ও বলে, আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু কালকে বিয়ে, আজ তুমি যা খাবে সবকিছু আমি ট্রিট দিব। ওয়ানু তখন বলে, আমার কাছে টাকা আছে। আর এরপরেই দেখা যায় ওরা দুইজন এক টেবিলে বসেছে এবং হোটেলের সমস্ত রেসিপি একটা একটা করে অর্ডার করেছে, এবং দুইজনে সব একটা একটা করে ট্রাই করছিল। হেং আর ওয়ানু দুইজনেই তো ফুডি ছিল, আর ওরা দুইজন দুজনকে মনে মনে পছন্দ করত, যেটা ওরা দুইজনও হয়তো বুঝতো না। রাতের বেলায় দেখা যায় ওয়ানু ওর বিয়ের জিনিসপত্র দেখে মন খারাপ করে বসেছিল। চংজিন ওর কাছে এসে জিজ্ঞাসা করে ওর কি হয়েছে। ওয়ানু তখন চংজিনকে বলে, ওর মনে হয় সেকেন্ড প্রিন্স ওকে পছন্দ করে না, আর ও নিজেও সেকেন্ড প্রিন্সকে বিয়ে করতে চায় না। চংজিন তখন বলে, তোমার এটা ভুল ধারণা, সব মেয়েদেরই বিয়ের আগে মনে হয় যে সে বিয়ে করতে চায় না, আর তাছাড়া বিয়েটা শুধুমাত্র পছন্দ অপছন্দ ভেবে তো হয় না, পজিশনের জন্য হয়, বাংলা কথা বলে দিয়েছে আর কি। ওয়ানু তখন এই বিষয় নিয়ে আর কোনো কথা বলে না। চংজিন ওয়ানুকে বলে, ফেইজানের থেকে সাবধানে থেকো। ওয়ানু বলে, ফেইজিয়ান আমার বেস্ট ফ্রেন্ড, ওর থেকে সাবধানে থাকার কি আছে। চংজিন বলে, তোমাকে যেটা বলেছি সেটা মনে রেখো জাস্ট। এরপরেই দেখা যায় বানহুয়া আর রংজিয়া হেঁটে হেঁটে আসছিল।
রংজিয়া বানহুয়াকে তার বাড়িতে পৌঁছে দিতে এসেছে কারণ রাত হয়ে গিয়েছে। যাওয়ার সময় বানহুয়া রংজিয়াকে বলে, আজ একদিনেই তুমি অনেকটা ইমপ্রুভ করে ফেলেছো। আরো কিছুদিন যদি প্র্যাকটিস করো তাহলে তুমি আমার থেকেও ভালো হয়ে যাবে। রংজিয়া বানহুয়াকে ধন্যবাদ জানায় তাকে এত সুন্দর করে শেখানোর জন্য। আর সে অবশ্যই বানহুয়ার বাধ্য স্টুডেন্ট হবে। বানহুয়া তখন বলে, আচ্ছা তুমি যেহেতু আমার বাধ্য স্টুডেন্ট হতেই চেয়েছো, তাহলে আমি তোমাকে একটা গিফট দেই। রংজিয়া একটু এগিয়ে এসে বলে, কি গিফট দেবে? বানহুয়া তখন রংজিয়ার গালে একটা চুমু দেয় আর দৌড়ে প্যালেসের ভিতরে ঢুকে যায়। রংজিয়ার ফেস দেখে তো মনে হচ্ছিল, খোকা মন মে লাড্ডু ফুটা। রংজিয়ার মনে পুরো লাড্ডু ফুটে গিয়েছিল। পরদিন সকালবেলায় দেখা যায় ওয়ানুর বিয়ের উপলক্ষে সবাই তো সেজে গুজে প্যালেসে এসেছে। বানহুয়া যখন গাড়ি থেকে বের হয় দেখতে পায় রংজিয়া ওর জন্য দাঁড়িয়ে আছে। বানহুয়া রংজিয়াকে দেখে বলে, বাহ তুমি তো একদম পারফেক্ট টাইমে এসেছো। দুজন তখন বলে, ইয়োর হাইনেস, ইয়ং মাস্টার এখানে 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে আপনার জন্য। বুঝুন রংজিয়া বানহুয়ার প্রেমে কতটা মজেছিল। তবে দূর থেকে এগুলো জাইক্লিন, শিজিন এবং ফেজিয়ান তিনজনেই দেখছিল। রংজিয়া দুজিনকে বলে, সফটি অনেক ভারী ভারী জিনিসপত্র বহন করছে, ওর কাছ থেকে ওই জিনিসগুলো নাও। দুজিন তখন বলে, সফটি আমার 4 গুণ বহন করতে পারে, তাই ওর কাছে ওটা মোটেও ভারী না। রংজিয়া তখন বলে, ছেলেদের মতো কথা বলো, একটা মেয়ে মানুষ ওজন বইছে, তুমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? রংজিয়া আর বানহুয়া ভিতরে যায়। দুজিন তখন সফটিকে ওইগুলো দিতে বলে। আর সফটি যখন সেগুলো দিচ্ছিল দুজিনের হাতে টাচ লেগে যায়। দুইজনের কিন্তু একটা প্রেম প্রেম ভাব শুরু হচ্ছিল। এরপর দেখা যায় ওয়ানু বউ সেজে বসে আছে। ফেইজিয়ান ওয়ানুর কাছে আসে আর ওকে একটা পার্ল উপহার দেয়। এরই মধ্যে সেখানে রানী আসে। রানী এসে ওয়ানুকে ছেলের বউ হিসেবে যা যা বলতে হয় আর কি, যে আমার ছেলেটা অনেক ভালো মেন্টালিটি, শুধু একটু দুষ্টু, ও যদি কখনো তোমাকে বিরক্ত করে তুমি আমার কাছে আসবে। এরপর রানী ওয়ানুকে গিফট দেয়, যেহেতু ওয়ানু এখন রানী ছেলের বউ। আর এরপর সেখান থেকে বের হয়ে যাচ্ছিল। তবে রানী যখন বের হয়ে যাচ্ছিল মেইড রানীর কানে কানে কিছু একটা বলে, যেটা শোনার পর রানী রাগী চোখে ফেইজিয়ানের দিকে তাকায় আর তারপর সেখান থেকে বের হয়ে যায়। এরপর আর কি, ওয়ানুর সাথে সেকেন্ড প্রিন্সের বিয়ে হয়ে যায়। আমি ভেবেছিলাম হয়তো ওদের বিয়েটা হবে না, সেকেন্ড প্রিন্স কোনো না কোনো ভাবে বিয়েটা ভেঙে দিবে। তবে এই শয়তানটা ওয়ানুর সাথে বিয়েটা ভাঙে না, ওদের বিয়ে কমপ্লিট হয়ে যায়। তবে ওদের বিয়েতে ওয়ানুর বাবা তো প্রচন্ড খুশি ছিল। এখন সে রাজ পরিবারের আত্মীয়। সে বানহার বাবাকে বলছিল, এখন তুমি আমার সাথে টক্কর দিতে এসো। এই মিনিস্টার যাই এবং বানহার বাবা সব সময় একে অপরের সাথে ঝগড়া করতে থাকতো। যা হোক, জিয়াং অনেক নেশা করে ঘরে আসে। ওয়ানুর হাতে আমরা একটা পোস্টার মতো দেখতে পাই। সেকেন্ড প্রিন্স ঘরে আসতেই ওয়ানু সে পেপারটা মাটিতে ফেলে দিয়ে বলে, আপনি ফেইজিয়ানকে ভালোবাসেন, তাহলে আমার জীবনটা কেন নষ্ট করলেন? সেকেন্ড প্রিন্স তখন রেগে বলে, তোমাকে আমার স্টাডিতে যাওয়ার সাহস কে দিয়েছে? ওয়ানু বলে, আপনি যেহেতু আমাকে ভালোবাসেনই না, চলেন আমরা ডিভোর্স নিয়ে নিই। সেকেন্ড প্রিন্স তখন ওয়ানুর হাত চেপে ধরে বলে, কেউ এখনো আমার মুখের উপর কথা বলার সাহস পায়নি। তোমার পরিবার হচ্ছে আমার কুত্তা, ওদেরকে আমি যেভাবে চাইবো সেভাবেই ব্যবহার করব। এটা বলে সেকেন্ড প্রিন্স ওয়ানুকে ধাক্কা মেরে ফেলে দেয়। বেচারি ওয়ানু, ওর জন্য আমার বেশ খারাপ লাগে। পরবর্তী সিনে দেখা যায় আকেচি দায় রাজ্য থেকে ওর নিজের রাজ্যে ফিরে যাচ্ছিল। আর ও এসেছিল বানহা থেকে বিদায় নেওয়ার জন্য। এতদিন ধরে আকেচি দায় রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখছিল। এখানে বানহা জানায় ওর আর রংজিয়ার এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে। আকেচি তখন বলে, মনে হচ্ছে আমার আর কোনো চান্স নেই। বানহা হাসছিল। সে আকেচিকে কিছু গিফট দিয়ে দেয়, যেহেতু আগে আকেচি তাকে একটা ছুরি উপহার দিয়েছিল। আকেচি রংজিয়াকে বলে, তুমি যদি বানহাকে কখনো কষ্ট দিয়েছো, তোমাকে কিন্তু আমি ছাড়বো না। আর বানহাকে বলে যদি কখনো সে সময় পায় যেন আইপো রাজ্যে ঘুরতে যায়। যা হোক, আকেচি বানহা থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। এরপরেই দেখা যায় রংজিয়া আর বানহা মার্শাল আর্ট প্র্যাকটিস শেষে ফিরছিল। তখন ওরা অনেকগুলো রিফিউজিকে দেখতে পায়, যারা কিঝৌ নামে একটা এলাকা থেকে এসেছে, দায় রাজ্যেরই একটা অংশ। সেই এলাকায় এত বেশি দুর্ভিক্ষ দেখা দিয়েছে যে এলাকার মানুষরা শহরে চলে এসেছে। এদিকে রাজা সৈন্যরা ওদেরকে মেরে সেখান থেকে তাড়িয়ে দিচ্ছিল। বানহার এগুলো দেখে তো অনেক খারাপ লাগে। রাজা সৈন্যরা একটা বৃদ্ধ মহিলাকে মারতে যায়। তখন বাচ্চা একটা ছেলে ওই সৈন্যকে ইট মেরে বলে, আমার দাদিকে টাচও করবে না। এরই মধ্যে ওই বাচ্চাটার দাদি অসুস্থ হয়ে পড়ে। তখন বানহা ওই বাচ্চাটা আর তার দাদিকে নিয়ে ওদের প্যালেসে ফিরে আসছিল। ওই বাচ্চাটার দাদি বানহাকে বলে, তারা কিঝৌ এলাকার অনেক সম্মানিত ফ্যামিলি, তার নাতিকে যেন বানহুয়া দেখে রাখে।
তাহলে তার দাদি স্বর্গে গিয়ে বানহার প্রতিদান দিবে, মানে আবেগে যা বলে আর কি। এরপর ওই গাড়ির মধ্যেই বাচ্চাটার দাদি মারা যায়। বানহার তো অনেক খারাপ লাগে, ওই বাচ্চাটাকে নিজের বাড়িতে নিয়ে আসে। এই বাচ্চাটার নাম ছিল সুঞ্জি। বানহা সুঞ্জিকে রুম দেওয়ার পর সুঞ্জি বানহাকে একটা তাবিজ দেয়। সুঞ্জি জানায় এটা তার মা তাকে দিয়েছিল এবং বলেছিল যদি কখনো কোনো ভালো মানুষের দেখা পায় তাহলে যেন এই তাবিজটা তাকে দেয়। আর ওর চোখে বানহা খুবই ভালো মানুষ, তাই সে এটা বানহাকে দিচ্ছে। বানহা তখন সেই তাবিজটা রেখে দেয় আর তারপর সঞ্জিকে খাবার দেয়। সঞ্জিত তো একটু মন খারাপ ছিল যেহেতু ওর দাদি মারা গিয়েছে। বানহা তখন বলে তোমাকে তো এখন খেয়ে দিয়ে বড় হতে হবে, তাহলে না তুমি তোমার দাদির কথা মতো ভালো মানুষ হতে পারবে। এখানে সঞ্জি একটা চিকেন দেখে লোভাতুর দৃষ্টিতে তাকাচ্ছিল। বানহা বুঝতে পারে যে সঞ্জি মুরগি খুব পছন্দ করে, আর ওই মুরগিটা সঞ্জির কাছে এগিয়ে দিলেও খুশি মনে খেতে শুরু করে। এদিকে আমরা রংজিয়াকে দেখতে পাই, যার কাছে দুজিন খবর নিয়ে আসে কিঝোতে যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে এটা মানুষের তৈরি করা। কিঝো এর যে ম্যাজিস্ট্রেট ছিল, যার কাছে রাজার তরফ থেকে সমস্ত ত্রাণ যেত, সে কিছুদিন আগেই পদত্যাগ করেছে। আর তার 2 দিন পর সে তার ওয়াইফ সহ বাড়িতে আগুন দিয়ে মারা গিয়েছে, মানে সুইসাইড। তার বৃদ্ধ মা এবং একটা ছেলেও ছিল, তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে ওই ম্যাজিস্ট্রেট পদত্যাগ করার 2 দিন পর নতুন একজন ম্যাজিস্ট্রেট এসেছে, যাকে মিনিস্টার শি নিয়োগ দিয়েছে। রংজিয়া সন্দেহ করে কিঝো এলাকাতে এই দুর্ভিক্ষের কারণ মিনিস্টার শি, কারণ ওই এলাকায় যে ত্রাণগুলো দেয়া হচ্ছিল সেই ত্রাণ এলাকায় পৌঁছাচ্ছিল না। এরপরেই দেখা যায় বানহোয়া কিজো থেকে আসা রিফিউজিদের খাবার দিচ্ছিল, একটাই প্লেন স্যুপ আর কি, যাতে অন্তত তাদের ক্ষুধা মেটে। সবাই তো লাইন ধরে বানহোয়ার খাবার নিচ্ছিল আর বানহোয়ার অনেক প্রশংসা করছিল। বানহোয়া কিন্তু মন থেকে সেবা করার উদ্দেশ্যে এই কাজটা করে। কিন্তু ফেইজিয়ান দূর থেকে এই বিষয়টা দেখে মনে মনে চিন্তা করতে থাকে বানহোয়ার হাতটা অনেক নোংরা, কিভাবে এই সকল লোক ওই খাবার খাচ্ছে, মানে ক্ষুধাতে এরা রাস্তায় পড়ে আছে আর ফেইজিয়ান চিন্তা করছে যে ওর ঘর নোংরা। ফেইজিয়ান সেখানে বসে জিথার বাজাতে থাকে আর মনে মনে ভাবে এই জিথারের সুরে সমস্ত রিফিউজিরা তার সামনে এসে ভিড় করবে। কিন্তু যার পেটে ক্ষুধা তার তো খাবারই প্রয়োজন, কেউই ফেইজিয়ানের কাছে আসে না। উল্টে সবাই বলতে থাকে আমাদের এখন খাবার বেশি প্রয়োজন, ওর জিথার বাজানো শুনতে কে যাবে। ফেইজিয়ানের তো মুখ কালো হয়ে যায়। আর এরপরও চিন্তা করে বানহা যেহেতু সামান্য স্যুপ দিচ্ছে, ও দিবে চিকেন। আর বাজারে সমস্ত মুরগি কিনে এনে পরদিনই ফেইজিয়ান রিফিউজিদের মুরগি খাওয়াতে শুরু করে। এইবার তো কেউই বানহা থেকে আর স্যুপ আনছিল না, বরং ফেইজিয়ানের মুরগির এখানে এসে ভিড় করছিল। ফেইজিয়ান তো মনে মনে এটাই চাচ্ছিল। বানহা তখন প্রচন্ড রেগে এসে ফেইজিয়ানকে বলে তুমি কি পাগল হয়েছো? এতগুলো মানুষকে প্রত্যেকদিন তুমি কিভাবে মুরগি খাওয়াবে? তুমি ভেবে চিন্তা করছো নাকি শুধুমাত্র আমার সাথে প্রতিযোগিতা করার জন্য? বানহা রাগ করেছিল এই কারণে যে এভাবে মুরগি খাওয়াতে তো ফেইজিয়ান পারবে না, হয়তো 1 দিন 2 দিন, কিন্তু এই টাকাটা দিয়ে সিম্পল কোনো খাবার অনেক দিন পর্যন্ত দেয়া যাবে, এতে করে রিফিউজিরা আরো বেশি দিন খেতে পারবে। তবে ফেইজিয়ান উল্টা সবার সামনে ভালো সাজার ভান করে বলতে থাকে আমি তো ভেবেছিলাম ওরা হয়তো অনেকদিন ভালো কিছু খায়নি, তার জন্য ওদেরকে ভালো কিছু খাবার দেওয়ার চেষ্টা করেছি। আপনার যদি খারাপ লাগে এর জন্য আমি দুঃখিত। মানে ভাজা মাছটা উল্টে খেতে পারে না। এসব শুনে রিফিউজিরা বানহুয়ার উপর ক্ষেপে যাচ্ছিল। তখন রংজি এসে বানহুয়াকে ইশারা করে। বানহুয়া রংজিয়ার ইশারা বুঝতে পেরে নিজের শরীর চেঞ্জ করে ফেলে। সে ফেইজিয়ানকে উল্টে ধন্যবাদ দেয় আর বলে তুমি খুবই ভালো কাজ করছো, আমি রাজার কাছে এটার ব্যাপারে প্রতিবেদন লিখে পাঠাবো তোমার প্রশংসা করে। এরপর মন্ত্রিসভার দৃশ্য দেখানো হয়। রংজিয়া কিজোতে সৃষ্টি হওয়া এই দুর্ভিক্ষের ব্যাপারে রাজার কাছে খবর দেয় এবং মিনিস্টার শি যে নতুন ম্যাজিস্ট্রেটকে নিয়োগ করেছে এইসব ব্যাপারে। রংজিয়া একটা প্রমাণ প্রস্তুত করে যেখানে মিনিস্টার শি 100টা স্বর্ণ মুদ্রা ঘুষ নিয়েছে নতুন ম্যাজিস্ট্রেটের কাছ থেকে। তবে মিনিস্টার শি জানায় এগুলো তার বিরুদ্ধে চক্রান্ত। সে যে নতুন ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দিয়েছে সে ছিল রংজিয়ার বাবার স্টুডেন্ট। সে রংজিয়ার বাবার প্রতি সহানুভূতি থেকেই ওই স্টুডেন্টকে নিয়োগ দিয়েছে। আর যে 100 স্বর্ণ মুদ্রা নিয়েছে এটা কিজো রাজ্যের রিফিউজিদের খাবার দেওয়ার জন্য। তখন রাজার কাছে বানহুয়ার চিঠি আসে, যেখানে বানহুয়া ফেইজিয়ানের করা কাজের প্রশংসা করে চিঠি লিখেছিল এবং বলেছিল রাজা যেন ফেইজিয়ানকে উৎসাহ দেওয়ার জন্য কিছু পুরস্কৃত করে। এটা শুনে মিনিস্টার শি তো খুশি হয়ে যায় যে বানহুয়া তাকে এইবার বাঁচিয়ে দিয়েছে। রাজাও খুশি হয়ে বলে তাহলে তো তুমি অনেক ভালো কাজ করেছো, বানহুয়াও তোমার প্রশংসা করছে, তোমাকে পুরস্কার দিতে বলেছে। এরপর রাজা মিনিস্টার শিকে সামান্য কিছু পুরস্কার দিয়ে দেয়
আর বলে এই রিফিউজিদের 1 মাস পর্যন্ত মুরগি খাওয়াতে, মানে যা পুরস্কার দিয়েছে তার 5-6 গুণ খরচ। তখন বানহোয়ার বাবা ফিসফিস করে বলতে থাকে, এবার তো তুমি ফকির হয়ে যাবে। মিনিস্টার শিও বেচারা ফাঁদে পড়ে যায়। এখন যেহেতু রাজার আদেশ, তাই তাকে রিফিউজিদের 1 মাস পর্যন্ত মুরগি খাওয়াতে হবে। রংজিয়া মুসকি মুসকি হাসছিল। রাজা এখানে রংজিয়াকে দায়িত্ব দেয় কিজোয়ের দুর্ভিক্ষ নিয়ন্ত্রণ করার, এবং রংজিয়াকে প্রমোশন দিয়ে অর্থমন্ত্রী বানিয়ে দেয়। রাজার আদেশের জন্য মিনিস্টার শি বিরক্ত তো ছিলই, তবে তার সবচেয়ে টেনশনের বিষয় হয়ে দাঁড়ায় সেই মৃত অফিসারের বৃদ্ধ মা এবং ছেলে। কারণ ওই মৃত অফিসার তার মৃত্যুর আগে রক্ত দিয়ে একটি চিঠি লিখে তার ছেলে এবং মায়ের কাছে দিয়ে দিয়েছিল, যেটা রাজা পেলে অবশ্যই মিনিস্টার শি এর অপরাধের উপর থেকে পর্দা সরে যাবে। আর মিনিস্টার শি ধারণা করছিল অবশ্যই ওই বৃদ্ধ মহিলা এবং অফিসারের ছেলে শহরে চলে এসেছে। মিনিস্টার শি তার বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়ে দেয় ওই বাচ্চা ছেলেটিকে খুঁজে বের করার জন্য, আর তার একটা ছবিও দিয়ে দেয়, এবং অদ্ভুতভাবে দেখা যায় সেটা ছিল সুনজি। তার মানে ওই মৃত অফিসারের মা আর ছেলে সুনজি আর সুনজির দাদি। মিনিস্টার শি জানিয়ে দেয় ছেলেটা মুরগি পছন্দ করে। এরপর আমরা হেংকে দেখতে পাই যে সুনজিকে নিয়ে ঘুরতে বের হয়েছিল। ওরা ঘুরতে ঘুরতে ফেইজিয়ানের সেই ফ্রি খাবার বিতরণের দোকানের সামনে চলে আসে, যেখানে ওরা ফ্রিতে মুরগি দিচ্ছিল, যেটা দেখেই তো সুনজির খেতে ইচ্ছা করে, যেহেতু ও মুরগি পছন্দ করত। তবে হেং সুনজিকে বলে, আমরা যদি এখান থেকে মুরগি খাই তাহলে বানহোয়া অনেক ছোট হয়ে যাবে, তাই কোনোভাবেই এখান থেকে খাওয়া যাবে না। পাশে ওয়ানও একটা দোকান দিয়েছিল ফ্রি খাবার বিতরণের, আর ওর নিজে রান্না করে সেগুলো দিচ্ছিল। যেহেতু ওয়ানু নিজে রান্না করছিল, হেং তো ঘ্রাণে পাগল হয়ে যায়। তাও ও চিন্তা করে যে ও ওয়ানুর খাবার খাবে না। ওয়ানু তখন হেং এর উদ্দেশ্যে এক বাটি নুডলস দিয়ে বলে, আপনি ট্রাই করে দেখতে পারেন, লজ্জা পাওয়ার কিছু নেই। হেং তখন বলে, তোমার নুডলস দেখেই তো আমার খাওয়ার রুচি চলে যাচ্ছে, তারপরও যেহেতু তুমি দিয়েছো। আর তারপর হেং যখন এক বাইট নেয়, ও তো মুগ্ধ হয়ে যায়। হেং তো বরাবরই ওয়ানুর রান্নার ভক্ত। তবে হেং হঠাৎ পাশে তাকিয়ে দেখে যে সুনজি সেখানে নেই। সুনজি চলে গিয়েছিল ফেইজিয়ানের দোকানের সামনে, আর ও সেখান থেকে চিকেন নিয়ে যখন ফিরছিল, দুইজন লোক সুনজির পথ আটকে দাঁড়ায়, আর এখান থেকেই সিন কাট হয়। আমরা রংজিয়ার প্যালেস দেখতে পাই, যেখানে দুজিন এবং রংজিয়ার অন্য একজন অ্যাসিস্ট্যান্ট ওরা কিঝো থেকে আসা সমস্ত কাগজপত্র ঘাটাঘাটি করছিল, কারণ ওই রক্ত দিয়ে লেখা চিঠির ব্যাপারে ওরাও জানতে পেরেছিল, আর ওরা ভাবছিল এসব কাগজপত্রের ভিতরে হয়তো খুঁজে পেতে পারে। তবে সেখানে ওরা সুনজির ছবি পেয়ে যায়, ওই মৃত অফিসারের ছেলে, যেটা জানতে পেরে তো দুজিন দৌড়ে বের হয়ে যায় রংজিয়াকে এই বিষয়টি জানানোর জন্য। রংজিয়া আর বানহোয়া ওদের দোকানে কাজ করছিল। এর মধ্যে দুজিন সেখানে এসে দাঁড়ায়, তবে সাথে সাথে হেং এসে জানায় সুনজিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর ওরা সবাই বেরিয়ে পড়ে সুনজিকে খুঁজতে। যেতে যেতে দুজিন জানায় সুনজির আসল পরিচয়। তখন রংজিয়া আর বানহোয়া তো আরো বেশি টেনশনে পড়ে যায়। হেং জানায় এখানে যত বাচ্চারা এসেছিল রিফিউজিদের সাথে সবাইকে একটা আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে, সেটা মিনিস্টার শি এর আশ্রয় কেন্দ্র। এটা শুনে রংজিয়া আর বানহোয়া দ্রুত যায় সেই আশ্রয় কেন্দ্রের উদ্দেশ্যে। গিয়ে দেখতে পায় সেখানে আরো অনেক বাচ্চারা আছে, শিজিন যাদের দেখাশোনা করছিল। বানহোয়া অবাক হয়ে শিজিনকে জিজ্ঞাসা করে, তাহলে কি এই আশ্রয় কেন্দ্র তুমি তৈরি করেছো? শিজিন এগিয়ে এসে জানায় তার এই বাচ্চাগুলোকে দেখে অনেক মায়া হয়েছে, তাইও এই আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করেছে। তখনই ওরা পাশে সুনজিকে খেলতে দেখে। বানহোয়া আর রংজিয়ার তো ধরে প্রাণ ফিরে এসেছিল। বানহোয়া জানায় সুনজি এখন আর রিফিউজি নেই, সুনজি এখন বানহোয়ার সাথে থাকছে। শিজিন তো আর বানহোয়াকে কোনো কিছুতে আটকাবে না। তবে দূর থেকে মিনিস্টার শি এর ওই অ্যাসিস্ট্যান্ট দেখতে পেয়ে যায় যে সুনজি বানহোয়াদের সাথে থাকে। ও তো চিনতো সুনজিকে, আরও মিনিস্টারকে সে জানিয়ে দেয় বানহোয়া সুনজিকে নিয়ে গিয়েছে। এদিকে রাতের বেলা বানহোয়া এবং রংজিয়া অনেক চেষ্টা করে সুনজির থেকে কিছু কথা বের করার, মানে ওর বাবা মায়ের কিভাবে মৃত্যু হলো বা ওই চিঠির ব্যাপারে ও কিছু জানে কিনা। তবে ওরা বুঝতে পারে ওই চিঠির ব্যাপারে ও কিছুই জানে না। এরপর আমাদের পরদিন সকালের দৃশ্য দেখানো হয়, যেখানে রংজিয়া বানহোয়াকে একটা গ্রিন বিন কেক কিনে দেয়। তখনই হঠাৎ বানহোয়া খেয়াল করে ওর বাবার মাথার উপর একটা ফুলের টব পড়েছে, আর একটু পরে বোঝা যায় এটা বানহোয়ার স্বপ্ন ছিল। বানহোয়া অস্থির হয়ে হেংকে জিজ্ঞাসা করে বাবা কোথায়। হেং জানায় ওদের বাবা প্যালেসে গিয়েছে। এরপর দেখা যায় রাজার সাথে মিনিস্টার যাই, বানহোয়ার বাবা এবং মিনিস্টার শি, সাথে ছিল সেকেন্ড প্রিন্স এবং ক্রাউন প্রিন্স, সবাই মিলে কথা বলছিল আর কি। সেখানে রাজা হুট করে জানায় বানহোয়ার বাবা প্রাইম মিনিস্টার হতে চায় কিনা, সে বানহোয়ার বাবাকে প্রমোশন দিতে চায়।
বানহার বাবা তখন অনেক ভদ্রতা দেখিয়ে বলে সে কোনো কাজ না করে প্রমোশন নিতে চায় না। কিছুদিন আগেই তো তার প্রমোশন হলো। এরপর রাজা মিনিস্টার জাইকে জিজ্ঞাসা করে সে কি তাহলে প্রাইম মিনিস্টার হতে চায় কিনা। মিনিস্টার জাই তো এক বাক্যে হ্যাঁ বলে দেয়। তখনই বানহার বাবা বলে এবার সে ভেবে দেখেছে সে প্রাইম মিনিস্টার হতে চায়, কারণ বানহার বাবা চাচ্ছিল না যে মিনিস্টার জাই প্রমোশন পেয়ে তার উপরের পদে চলে যাক। এখানে আবার মিনিস্টার জাইয়ের সাথে বানহার বাবা তুমুল ঝগড়া লেগে যায়। রাজা তখন বিরক্ত হয়ে বলে আচ্ছা থাক, এখন আমি প্রমোশন দেওয়ার চিন্তা বাদ দিচ্ছি। রাজা সেখান থেকে চলে গেলে বানহার বাবা আর মিনিস্টার জাই আবারও ঝগড়া করতে থাকে। বানহার বাবা মিনিস্টার জাইকে ধাক্কা মেরে সেখান থেকে চলে যায়। তবে বাড়িতে ফিরে এসে জানতে পারে যে বানহা তাকে নিয়ে বাজে স্বপ্ন দেখেছে। তবে বানহার বাবা এই বিষয়টা বিশ্বাস করতে চাচ্ছিল না, কারণ বানহা যতগুলো স্বপ্ন দেখেছে সবগুলো তো এখনো সত্যি হয়নি। ও দেখেছিল ওদের ফ্যামিলি অ্যারেস্ট হয়েছে, কিন্তু ওদের ফ্যামিলি তো আস্তে আস্তে ভালো হচ্ছে। বানহার বাবার প্রমোশন হয়েছে, আবারও প্রমোশনের কথা চলছে। বানহাও প্রিন্সেস হয়েছে। তবে বানহা নাছোড়বান্দা, সে কোনোভাবেই তার বাবাকে বাইরে যেতে দিবে না। তাই বানহা প্যালেসে আরো বেশি গার্ড মোতায়েন করে এবং সফটিকে বানহার বাবার ঘরের সামনে পাহারা দিতে রেখে দেয়। বানহা তার বাবার জন্য খাবার নিয়ে আসে আর দেখতে পায় সফটি ঘুমাচ্ছিল। সেই সুযোগে বানহার বাবা ঘর থেকে পালিয়ে গিয়েছে। দেখা যায় বানহার বাবা ঝাড়ুদারের বেশে প্যালেস থেকে পালিয়ে এসেছিল। বানহা আর হেং তো বেরিয়ে পড়ে ওদের বাবাকে খোঁজার জন্য। ওরা অনেক খোঁজাখুঁজি করে কোথাও পাচ্ছিল না। হেং বলছিল বানহা হয়তো তুমি ভুল স্বপ্ন দেখেছ, এবার এটা নাও হতে পারে। তখনই বানহা খেয়াল করে গ্রিন বিন কেক নিয়ে আসা ওই লোকটি যাকে ও স্বপ্নে দেখেছিল সে ওই কেকের গাড়ি নিয়ে আসছে। বানহা বুঝতে পারে তার স্বপ্ন ভুল না, আজকেই ওর বাবার মাথায় ফুলদানি পড়বে। বানহা দ্রুত ওর বাবাকে খুঁজতে শুরু করে। এদিকে বানহার বাবা কিছু জিনিসপত্র নিয়ে খুশি খুশি মার্কেটের ভিতর দিয়ে হাঁটছিল। বানহার বাবাকে দেখতে পেয়ে পেছন থেকে ডাক দেয়, আর বানহার বাবা বানহার ডাক পেয়ে দৌড়ে পালাতে থাকে। সে কোনোভাবেই প্যালেসে ফিরে যাবে না। হঠাৎই বানহা বুঝতে পারে এটা সেই জায়গা যেখানে ওর বাবার মাথায় ফুলদানি পড়বে। আরো চিৎকার করে ওর বাবাকে বলে বাবা থামো। বানহার বাবা থেমে যায়, আর বানহার বাবার ঠিক সামনে ফুলদানিটি পড়ে। মানে একটুর জন্য তার মাথায় পড়ে না। বানহার বাবা তখন অনেক ভয় পেয়ে যায়, কারণ বানহা তো এবার তাকে বানাবে। আর সে ভয় যখন উল্টো ঘুরতে যাবে তখনই ওই দোকানের সিঁড়ির উপরে পড়ে যায়। বানহা দৌড়ে ওর বাবার কাছে আসে, এরই মধ্যে রং যেও সেখানে চলে এসেছে। বানহা হেংকে বলে ওর বাবাকে নিয়ে প্যালেসে ফিরে যেতে। আর দুজিন, রংজে এবং বানহা ভিতরে যায় কে এই পট ফেলেছে দেখার জন্য। দুজন অলরেডি সেই লোককে ধরে ফেলে। বানহা আর রংজে ওই লোককে জিজ্ঞাসাবাদ শুরু করে। তবে প্রথমে ওই লোকটি কিছুই স্বীকার করতে চাচ্ছিল না। রংজিয়া কৌশলে ওই লোকটি থেকে কথা বের করে, যেখানে ওই লোকটি জানায় যে ফেইজিয়ান তাকে পাঠিয়েছে। প্রমাণস্বরূপ সে একটি মুক্তও দেখায় যেটা ফেইজিয়ান তাকে দিয়েছে। এখন এইভাবে তো কারো কথা বিশ্বাস করা যাবে না। তাই বানহা আর রংজিয়া চলে যায় জুয়েলারির দোকানে, আর ওই মুক্তটা দেখিয়ে জিজ্ঞাসা করে এই মুক্তটা কি তার দোকান থেকে বিক্রি হয়েছিল কিনা। ওই লোক তখন জানায় এরকম মুক্ত শুধুমাত্র তার দোকানে পাওয়া যাবে, আর সে এই ধরনের 4টি মুক্ত এনেছিল, যার 2টি এখনো স্টকে আছে আর 2টি শি ফ্যামিলির কাছে বিক্রি করেছে। এবার তো বানহা আর রংজে নিশ্চিত হয়ে যায় যে ফেইজিয়ানি বানহার বাবাকে মারার চেষ্টা করেছে। তখন বানহা চলে যায় ফেইজিয়ানের সাথে ডিরেক্ট কথা বলতে। রংজিয়া তাকে আটকানোর চেষ্টা করে, তবে বানহা তো মাতুব্বর, সে কোনোভাবেই রংজিয়ার কথা শুনবে না, ডিরেক্ট ফেইজিয়ানের সাথে কথা বলবে। রংজিয়া তখন বলে আচ্ছা তুমি যাও, বাকিটা আমি দেখে নিচ্ছি। বানহা চলে যায় মিনিস্টার শি এর প্যালেসে। গার্ডরা বানহাকে ঢুকতে দিতে চাচ্ছিল না, তবে বানহা দরজাতেই চিল্লাচিল্লি শুরু করে দেয়। মিনিস্টার শি বেরিয়ে এসে জিজ্ঞাসা করে ও এখানে এসে কেন চিল্লাচিল্লি করছে। বানহা ঢুকে এসে জানায় ওর বাবার উপর জান নেওয়া হামলা হয়েছিল। মিনিস্টার শি তখন বলে তাহলে তুমি কোর্টে গিয়ে অভিযোগ করো, আমাদের বাড়িতে কি। বানহা তখন জানায় যে ফেইজিয়ান তার বাবাকে মারার চেষ্টা করেছে। এটা শুনেই তো মিনিস্টার শি অনেক রেগে যায়। এরই মধ্যে রংজিয়া রাজার আদেশ এবং বিচারককে নিয়ে শি ফ্যামিলির প্যালেসে চলে এসেছিল। শিজিন বানহা চিল্লাচিল্লি শুনে বের হয়ে আসে এবং জানতে পারে বানহা ফেইজিয়ানের সাথে দেখা করতে যাচ্ছে। শিজিন বানহাকে বলে আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। বানহা তখন বলে ফেইজিয়ানকে ডেকে আনলেই তো সমস্ত ভুল বোঝাবুঝি মিটে যায়। মিনিস্টার শি তখন বলে আমাদের বাড়ির মেয়ের একটা রেপুটেশন আছে, আপনার মতো যেখানে সেখানে ঘুরে বেড়ায় না। আপনি কোন অধিকারে আমার প্যালেসে এসে ঝামেলা করছেন, কেনই বা ফেইজিয়ানের সাথে কথা বলতে চাচ্ছেন। তখনই রংজিয়া সেখানে এসে দাঁড়ায় আর বলে রাজার আদেশ আছে,
ফেইজিয়ানের সাথে কথা বলতে দিতে হবে। এইখানে তো একটা হযবরল অবস্থা সৃষ্টি হয়ে যায়। তবে মিনিস্টার শি কোনোভাবেই ফেইজিয়ানের সাথে কথা বলতে দিবে না বা ফেইজিয়ানের ঘর তল্লাশি করতে দিবে না। শিজিনও এবার মিনিস্টার শি এর দলে চলে যায়। সে জানায় তার বোনের ঘর যদি এইভাবে তল্লাশি করা হয় এতে তার বোনের রেপুটেশন নষ্ট হবে। তখনই ফেইজিয়ান সেখানে চলে আসে আর বলে আর কোনো তর্কাতর্কির প্রয়োজন নেই। আর ও রংজিয়ার দিকে তাকিয়ে বলে আপনি কি সত্যিই চান আমি কোর্টে যাই? রংজিয়া তখন বলে সত্যটা প্রকাশ হওয়া দরকার। যদি আপনি কোনো দোষ না করে থাকেন তাহলে কোর্টে যেতে তো ভয় নেই। ফেইজান তখন জানায় যে সে কোর্টে যেতে রাজি। আগামীকাল সকালেই সে কোর্টে শুনানিতে উপস্থিত থাকবে। এদিকে আমরা বানহর বাবাকে দেখি যে পুরো মাথায় ব্যান্ডেজ করে কান্নার অভিনয় করতে করতে রাজার কাছে আসে। রাজার পায়ে পড়ে যায় আর বলে আমাকে বাঁচান, আমাকে রাস্তাঘাটে মারার চেষ্টা করা হচ্ছে। এটা শুনে তো রাজা অনেকটা রেগে যায়, কারণ প্রিন্সেস রয়্যালের মৃত্যুর পর রাজা অনেকটা অপরাধ বোধে ভুগছিল, আর এখন আবার প্রিন্সেস রয়্যালের ছেলের উপর আক্রমণ। রাজা রেগে বলে কার এত বড় সাহস? বানহর বাবা তখন বলে সে একমাত্র রংজিয়াকে বিশ্বাস করতে পারে। রাজা যেন রংজিয়াকে দায়িত্ব দেয় এই কেসটা ইনভেস্টিগেশন করার জন্য। তার মানে রংজিয়া মিনিস্টার শিয়ের বাড়িতে গিয়ে যে বলেছে রাজা তাকে পাঠিয়েছে, এটা পুরোপুরি ভুল ছিল। রাজা তো কেবলই জানছিল যে বানহর বাবার উপর হামলা হয়েছে। পরদিন সকালে কোর্টের দৃশ্য দেখানো হয়। এলাকার সব গল্পবাজ মহিলারা তো বাদাম খাচ্ছিল আর কোর্টে শুনানি দেখছিল দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। ফেইজিয়ান রংজিয়ার দিকে তাকাচ্ছিল আর মুস্কি মুস্কি হাসছিল। বানহোয়া রংজিয়াকে ঝাড়ি মেরে বলে ও তোমার দিকে এভাবে দেখছে কেন? রংজিয়া তখন বলে আমি কি জানি। যা হোক, বিচারক ফেইজিয়ানকে জিজ্ঞাসা করে ফেইজিয়ানের উপর যে অভিযোগ আনা হয়েছে এটার ব্যাপারে ফেইজিয়ান কি বলবে। যে মুক্তটা ওই অপরাধী দিয়েছে সেটা কি আসলেও ফেইজিয়ানের কিনা। ফেইজিয়ান তখন জানায় ওই মুক্তটা আসলেও তার, তবে ওই অপরাধীকে সে ভাড়া করেনি, কারণ ওই মুক্তটা কিছুদিন আগেই তার কাছ থেকে হারিয়ে গিয়েছিল তাদের বাড়ির পূর্ব দিকের গেটে। এরপর ফেইজিয়ান জানায় রংজিয়া তাকে চিঠি লিখে ডেকে পাঠিয়েছিল রাতের বেলা দেখা করার জন্য। রংজিয়া চিঠিতে লিখেছিল আমার মনে শুধুমাত্র তুমি আছো, পূর্ব দিকের গেটে রাতে আমার জন্য অপেক্ষা করো। ফেইজিয়ান এই কারণেই রাতের বেলা গিয়েছিল রংজির সাথে দেখা করতে, আর সেখানে তার মুক্তটা হারিয়ে যায়। তবে অদ্ভুত বিষয় হচ্ছে রংজিয়া তাকে ডাকার পরেও সে নিজেই উপস্থিত হয়নি। বানহোয়া তো রংজিয়ার উপর রেগে যাচ্ছিল। ফেইজিয়ান চিঠিটা বিচারকের হাতে দেয়, তবে সেখানে কোনো নাম লেখা ছিল না। সে জিজ্ঞাসা করে তুমি কিভাবে বুঝলে এটা রংজিয়া দিয়েছে? এখানে তো কোনো নাম লেখা নেই। ফেইজিয়ান তখন বলে সে প্রায় 8-10 বছর ধরে রংজিয়ার সমস্ত হাতের লেখা কালেক্ট করছে, কারণ রংজিয়াকে সে খুবই ভালোবাসে, আর তাই সবকিছু চিনতে ভুল করলেও রংজিয়ার হাতের লেখা সে চিনতে ভুল করবে না। বানহোয়া দ্রুত সেই চিঠি এনে রংজিয়াকে দেখায়। রংজিয়া নিজেও অবাক হয়ে বলে এটা তো অসম্ভব, কারণ হাতের লেখাটা রংজিয়ারই ছিল, কিন্তু চিঠিটা রংজিয়া পাঠায়নি। বানহোয়া রংজিয়াকে বলছিল তুমি কি ফেইজিয়ানকে পছন্দ করো? পাশ থেকে ফেইজিয়ান আবার বলছে আপনি আমাকে ভালোবাসেন, এটা বলতে এত ভয় পাওয়ার কি আছে? আমি মেয়ে হয়ে বারবার আপনার কাছে ভালোবাসা কনফেশন করেছি, আর আপনি ছেলে হয়ে এত লজ্জা পাচ্ছেন? মানে সিরিয়াসলি? রংজিয়া বানহোয়াকে বোঝানোর চেষ্টা করছিল। শিজিনও তো একটা সুযোগ পেয়েছে। ও এসে রংজিয়ার সামনে এসে দাঁড়িয়ে বলে তুমি বানহোয়াকে ঠকিয়েছো আর আমার বোনকে ভুল বুঝিয়েছো, এখনো তোমার কথা বলার মুখ আছে? তবে রংজিয়া সেদিকে পাত্তা না দিয়ে বানহোয়াকে বলছিল বিশ্বাস করো আমি এমন কিছু লিখিনি, আমি শুধুমাত্র তোমাকে ভালোবাসি। বানহোয়া তখন চিৎকার করে বলে ওঠে শ্যাট আপ। শিজিন বলে বানহোয়া তোমাকে চুপ করতে বলেছে। বানহোয়া তখন বলে যে আমি ওকে না তোমাকে চুপ করতে বলেছি, আমি আমার আর রংজিয়ার মধ্যে তৃতীয় কাউকে দেখতে চাই না। আর তারপর রংজিয়াকে বলে তুমি চিন্তা করো না, আমি তোমাকে বিশ্বাস করি, আমি জানি তুমি এমনটা করতেই পারো না। তবে এই যে এত কাহিনী ঘটলো এটা তো দরজার বাইরে থেকে ওই গল্পবাজ মহিলারা দেখছিল, আর পুরো শহরে ছড়িয়ে যায় যে রংজিয়া ফেইজিয়ানকে মনে মনে ভালোবাসতো। কিন্তু বানহোয়ার সাথে এঙ্গেজমেন্ট হয়েছিল, হয়তো বানহোয়া গুন্ডা টাইপ জোর করে রংজিয়ার সাথে এঙ্গেজমেন্ট করেছিল। বানহোয়া দূর থেকে এগুলো শুনে ওর প্রচন্ড রাগ হতে থাকে, আর ও চিৎকার করে ওই মহিলাদের থামিয়ে দেয়। এইদিকে ফেইজিয়ান আর রংজিয়া দুজনকেই জেলে আটকে রাখা হয়েছিল, যেহেতু ফেইজিয়ানের বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণিত হয়নি, আর এর মধ্যে রংজিয়ার নামও জড়িয়ে গিয়েছে, তাই বিচারক দুইজনকেই আটকে রাখে পরবর্তী শুনানি পর্যন্ত। এদিকে সেকেন্ড প্রিন্স চংজিনকে এসে বলছিল তুমি ফেইজিয়ানকে কেন ফাঁসালে? আমার তোমার সাথে সাথ দেয় উচিত হয়নি, ফেইজিয়ানের যদি কিছু হয় আমি পুরো কোর্ট লন্ডভন্ড করে দিব। চংজিন তখন বলছে আপনি যদি এমনটা করেন তাহলে রাজা আপনার উপর সন্দেহ করবে, ফেইজিয়ানের কিছুই হবে না, আপনি ক্রাউন প্রিন্সেসের সাহায্য নিন। এরপরেই দেখা যায় ক্রাউন প্রিন্সেস মানে সুই বানহোয়াদের প্যালেসে আসে। সে অনেক কিছু গিফট নিয়ে এসেছিল, তবে বানহোয়ারা সেগুলো অ্যাকসেপ্ট করেনি।
সুই বানহাদের রেগে বলে, আমি এই রাজ্যের ক্রাউন প্রিন্সেস, তোমরা কি আমার সাথে শত্রুতা করতে চাও? আমি এখানে এসেছি ফেইজিয়ানের ব্যাপারে কথা বলার জন্য। বানহা তখন বলে, কেস যেহেতু কোর্টে উঠেছে, বিচারক এই বিষয়টা বুঝে নেবে। এই বিষয়ে আপনার সাথে আমরা কোনো কথা বলতে চাই না। সুই তখন বলে, আমার সাথে এত বড় বেয়াদবি! আর এই গিফটগুলো অ্যাকসেপ্ট করোনি কেন? এগুলো তো ক্রাউন প্রিন্স পাঠিয়েছে। বানহা তখন বলে, যদি এগুলো ক্রাউন প্রিন্স পাঠিয়ে থাকে, তাহলে আপনি সেই ফ্যামিলির হয়ে ওকালতি কেন করতে এসেছেন? বানহা সেখানে সুইকে একদম অপমান করে ছেড়ে দেয়। আর সুই প্যালেসে এসে সবকিছু ভাঙচুর করতে থাকে। বেচারা ক্রাউন প্রিন্স তো একদম বোকাশোকা ছিল। ও বলছিল বানহা আসলে খারাপ না, হয়তো ওর বাবার উপর হামলা হয়েছে বলে ও রেগে গিয়েছে। সুই তখন বলছিল, বানহা আমাকে এত অপমান করলো, আর আপনার এখনো বানহার জন্য দরদ হচ্ছে? সুই ক্রাউন প্রিন্সের কাছে আবদার করে সে যেন রাজার কাছে গিয়ে ফেইজিয়ানের মুক্তির জন্য অনুরোধ করে। আর কানে কানে বলে, আমার ফ্যামিলির যদি কিছু হয়ে যায়, তাহলে কিন্তু আপনি আর ক্রাউন প্রিন্স থাকবেন না। এই রাজ্য পেতে হলে আমার ফ্যামিলিকে আপনার প্রোটেক্ট করতে হবে। তবে এই বিষয়টা আবার একটা মেইড শুনতে পেয়ে যায় এবং রাজার কাছে গিয়ে জানিয়ে দেয়। রাজা তো প্রচন্ড রেগে যায় যে সুই এই কথা বলার সাহস কিভাবে পেল, কারণ ক্রাউন প্রিন্সকে ক্রাউন প্রিন্স সে বানিয়েছে। সুইর পরিবারের উপর নির্ভর করে তো ক্রাউন প্রিন্স হয়নি, তাহলে সুই এত বড় কথা কেন বলবে? এরই মধ্যে সেখানে ক্রাউন প্রিন্স আসে। রাজা তো এমনি রেগেছিল, আর ক্রাউন প্রিন্স সেখানে এসে বোকার মতো বলে ফেইজিয়ানকে মুক্তি দেওয়ার বিষয়ে। ব্যাস, রাজার তো পুরো মাথা গরম হয়ে যায়। সে এত বেশি রেগে যায় যে সেখানে স্ট্রোক করে বসে। এরপর দেখা যায় ডাক্তার জানিয়েছে রাজার শরীরের অবস্থা খুব একটা ভালো না, তাকে বেশ সাবধানে রাখতে হবে। তার রক্তচাপ অনেক বেশি বেড়ে গিয়েছে, আর একবার স্ট্রোক হলে রাজাকে হয়তো বাঁচানো যাবে না। রানী তখন ডাক্তারকে জানায় এই বিষয়টা যেন গোপন রাখে। ক্রাউন প্রিন্স বেচারা অনেক অপরাধ বোধে ভুগছিল যে ওর কারণে ওর বাবা অসুস্থ হয়ে পড়েছে। রানী তখন বলে, চিন্তা করো না, আর এই বিষয় গোপন রাখো। এখন আমাদের সবকিছু শক্ত হাতে কন্ট্রোল করতে হবে। এরপরে দেখা যায় বানহুয়া রংজিয়ার সাথে জেলে দেখা করতে গিয়েছে। বানহুয়া আর রংজিয়া দুজনেই একসাথে সরি বলে ওঠে। বানহুয়া তখন বলে, তুমি কেন সরি বলছো? রংজিয়া বলে, ওই চিঠিটা নিয়ে তুমি অনেকটা পেইনের মধ্যে পড়ে গিয়েছিলে। আমি দুঃখিত আমার জন্য তোমাকে এত সাফার করতে হলো, তবে তুমি কেন সরি বলছো? বানহুয়া তখন বলে, আমি সরি বলছি কারণ আমি তোমার কথা না শুনে সেই ফ্যামিলির প্যালেসে গিয়ে ঝামেলা করেছিলাম, সেই কারণেই এত কিছু হলো। আর তাছাড়া আমি তোমাকে বিশ্বাস করি। রংজিয়া তখন বলে, যারা তোমার বাবার উপর হামলা করেছিল তারা হয়তো এমনটাই চেয়েছিল, তুমি তাদের ফাঁদে পা দিয়েছ। বানহার তখন অনেক আফসোস হতে থাকে, মানে মাতুব্বরের সময় মাতুব্বরি করবে, কোনো কিছু চিন্তা করবে না, আর এরপর ঝামেলা হয়ে গেলে আফসোস শুরু করবে। এখানে বানহুয়া আর রংজিয়া বুঝতে পারে ফেইজান হয়তো নির্দোষ, কারণ ফেইজানের রাগ ছিল বানহুয়ার উপর। তাই ও যদি কাউকে মারার চেষ্টা করে সেটা হবে বানহুয়া। বানহুয়ার বাবাকে মেরে ফেইজিয়ানের কি লাভ? এরপরেই দেখা যায় ওয়ানু হেং এর জন্য অনেক কিছু রান্না করে নিয়ে এসেছে। ওরা একটা রেস্টুরেন্টে দেখা করেছে, যেখানে হেং তো মন ভরে খাচ্ছিল। ও ওয়ানুকে জিজ্ঞাসা করে ওয়ানুর কি দরকার, কেন হেং এর জন্য এত কিছু রান্না করে এনেছে। ওয়ানু তখন জানায় ফেইজিয়ান ওর বেস্ট ফ্রেন্ড। ও ফেইজিয়ানকে ভালো করেই জানে যে ফেইজিয়ান এমন কিছু করতে পারে না। হেং যেন বানহাকে বোঝায় ফেইজিয়ানকে মুক্ত করে আনতে। হেং তখন বলে, এটা তো আমার বোনের দায়িত্বে, আমার মনে হয় না সে আমার কথা শুনবে। আর তাছাড়া ফেইজিয়ান যদি নিরপরাধ হয় অবশ্যই সে মুক্তি পাবে। এইদিকে ফেইজিয়ান জেলে বসে বসে রংজিয়া সেই চিঠির কপি করছিল। আমার হৃদয় একমাত্র তুমি আছো আমার সাথে, পূর্ব দিকের গেটে দেখা করো। ফেইজিয়ান তো এখনো বিশ্বাস করেছিল যে এই চিঠি রংজিয়া লিখেছে। ওয়ানু আসে ফেইজিয়ানের সাথে দেখা করতে, আর জানায় সে বান ফ্যামিলির কাছে রিকোয়েস্ট করেছে যাতে বান ফ্যামিলি কেস তুলে নেয়, ফেইজিয়ানকে মুক্তি দেয়। ফেইজিয়ান তখন বলে, তুমি এমনটা কেন করতে গিয়েছো? আমি তো এখানে বেশ আনন্দেই আছি, এটা আমার একমাত্র জায়গা যেখানে আমি রংজিয়ার খুব কাছাকাছি আছি। আমরা একসাথে একই জানালা দিয়ে এক পাশ থেকে চাঁদ দেখছি, একই রকম খাবার খাচ্ছি, এর থেকে আনন্দের আমার কাছে আর কি হতে পারে? ওয়ানু তখন বলে, তুমি কি এখনো ভাবছো যে ওই চিঠি তোমাকে রংজিয়া লিখেছে? ফেইজিয়ান জানায় সে রংজিয়ার হাতের লেখা চেনে, এতে তার ভুল হতেই পারে না। এদিকে রংজিয়া সেল তো বানহুয়া ফুলে ফুলে সাজিয়ে দিয়েছিল। দুদিন রংজিয়ার জন্য খাবার এনে দেখে সেখানে রংজিয়া বেশ আরামসেই আছে। ও কিছু ইনফরমেশন নিয়ে এসেছিল। রংজিয়া তখন বলে, তুমি কি ইনফরমেশন নিয়ে এসেছো? আমার হাতের লেখা কপি করে যে চিঠিটা লেখা হয়েছে সেটা চংজিন লিখেছে, তাই তো? দুজন অবাক হয়ে বলে, আপনি জানেন? রংজিয়া তখন বলে, চংজিন ছাড়া এই কাজ কেউই করতে পারে না, ও
ও প্রচন্ড ধূর্ত। তুমি ওই অপরাধীর দিকে নজর রেখো যার দ্বারা বানহার বাবাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, কেননা ওর বিপদ হতে পারে। এদিকে আমরা শিজিনকে দেখতে পাই যে ওই অপরাধীকে টর্চার করছিল আর জিজ্ঞাসা করছিল ও কেন ফেইজিয়ানকে ফাঁসিয়েছে। তবে ওই অপরাধী জানায় যে সে ফেইজিয়ানকে ফাঁসায়নি, ফেইজিয়ানই তাকে ভাড়া করেছিল। তবে শিজিন তো এই বিষয়ে কিছুতেই বিশ্বাস করবে না, সে তার বোনকে ভালোভাবে চেনে। এদিকে ওই অপরাধী ও নাছোড়বান্দা ফেইজিয়ানই তাকে ভাড়া করেছে। শিজিন তখন ওই অপরাধীর গলা টিপে ধরে। একজন গার্ড এসে জানায় শিজিন যেন বেশি অ্যাগ্রেসিভ না হয়, রাজা ওকে নিরাপদে রাখতে বলেছে, মানে যেন মারা না যায় আর কি। আর ওই গার্ড এই অপরাধীর জন্য খাবার নিয়ে এসেছিল। তবে ওই অপরাধী খাবার খাওয়ার সাথে সাথেই ওর মুখ থেকে রক্ত পড়তে থাকে। শিজিন এটা দেখে তো বুঝতে পেরে যায় যে ওর খাবারে বিষ ছিল। তখন দেখতে পায় যে গার্ড খাবার নিয়ে এসেছে সে শয়তানের মতো একটা হাসি দিচ্ছে। তার মানে ও কোনো সাজানো গার্ড ছিল যে এই অপরাধীকে মারার জন্য এখানে এসেছিল। এরই মধ্যে দুজিন সেখানে চলে আসে। শিজিন চিৎকার করে বলে ওকে ধরো, ও এই অপরাধীকে মেরে ফেলেছে। বানহাও সেখানে চলে এসেছিল। তবে ওরা তিনজনের কেউই ওই গার্ডকে ধরতে পারে না। ওই গার্ড এক ধরনের অস্ত্র ছুড়ে দিয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। যে অস্ত্রগুলো ছিল এক ধরনের বিশেষ অস্ত্র, এগুলো ফিউড হাউস নামে একটা অপরাধী সংগঠন ব্যবহার করত। আর এরপরে বানহুয়া রংজিয়ার কাছে আসে এবং সমস্ত ঘটনা খুলে বলে। রংজিয়া তো আগে থেকেই বুঝতে পেরেছিল এটা চংজিন করেছে। আর এবার বানহুয়া এটা জানতে পেরে বলে তাহলে তো চংজিনকে ধরে এনে ইন্টারোগেট করলেই হয়। রংজিয়া তখন বলে এতটাও সহজ হবে না, তার বিরুদ্ধে আমাদের কাছে কোনো প্রমাণ নেই। ওয়ানু দৌড়ে আসে একটা রেস্টুরেন্টে যেখানে হেং তার জন্য অপেক্ষা করছিল। ওয়ানু অস্থির হয়ে জিজ্ঞাসা করে তুমি বলেছিলে ফেইজিয়ানকে বাঁচানোর একটা উপায় তুমি পেয়েছো, কি উপায় আমাকে দ্রুত বলো। হেং তখন বলে তোমাকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। তুমি কি আসলেও ফেইজিয়ানকে সাহায্য করতে চাও, তাহলে তোমার বড় ভাই চংজিনের একটা হাতের লেখা কালেক্ট করতে হবে। ওয়ানও তখন চিন্তায় পড়ে যায়, আর ও তো বুঝতেই পারে যে ওর বড় ভাই চংজিনই ফেইজিয়ানকে ফাঁসিয়েছে। এরপর আমরা বানহুয়া আর শিজিনকে দেখি যারা ফেইজিয়ানের সেলে আসে। ফেইজিয়ান বানহুয়াকে দেখে মুখ কালো করে জিজ্ঞাসা করে আপনি এখানে কেন এসেছেন। বানহুয়া তখন ডিরেক্ট ফেইজিয়ানের কাছে ক্ষমা চায় তাকে এই বিপদের মধ্যে ফেলার জন্য, কারণ বানহুয়া ফেইজিয়ানকে ভুল বুঝেছিল। ফেইজিয়ান তখন বলে সরি বলে লাভ কি, এখন তো আমি জেলেই আছি তাই না। এটা ফেইজিয়ান একটা সত্যি কথা বলেছে। বানহুয়া তখন বলে আমরা জানতে পেরেছি কেউ ওই হাতের লেখা নকল করেছিল, খুব দ্রুত আমরা অপরাধীকে ধরে ফেলবো। ফেইজিয়ান অবাক হয়ে বলে ওই হাতে লেখা নকল ছিল। শিজিন ফেইজিয়ানকে বলে নিজেকে আর কত ধোকা দিবে, তুমি ভালো করেই জানো রংজিয়া তোমাকে ওই চিঠি লেখেনি। বানহুয়া ফেইজিয়ানের কাছে এগিয়ে গিয়ে ওর কাঁধে হাত রেখে বলে তুমি বা রংজিয়া কেউই আর বেশি দিন এখানে থাকবে না, খুব দ্রুতই আসল অপরাধী ধরা পড়বে। আর তারপর চংজিনের আরো একটা চিঠি তাকে দেখায়। ফেইজিয়ান সেটা দেখেও বলে এটা তো রংজিয়ার হাতে লেখা। বানহুয়া তখন বলে এটা চংজিনের। তখন ফেইজিয়ান বুঝতে পারে যে ওই চিঠি চংজিনে লিখেছিল তাকে ফাঁসানোর জন্য। শিজিন বাড়ি ফিরে ওর দাদাকে সবকিছু খুলে বলে চংজিন কিভাবে ফেইজিয়ানকে ফাঁসিয়েছে। মিনিস্টার শি তখন বলে আমি একদমই ভালো নেই, তুমি আর ফেইজিয়ান আমার দুই চোখের মনি, তোমাদের ছাড়া আমি কিভাবে ভালো থাকতে পারি। আমার অফিসিয়াল কোড বের করো, আমি এখন রাজার কাছে যাব, কারণ আমার মনে হচ্ছে আমাকে ছাড়া তুমি চংজিনকে ধরতে পারবে না। শিজিন তখন চংজিনের বিরুদ্ধে যত প্রমাণ কালেক্ট করেছিল সবকিছু মিনিস্টার শিকে দিয়ে দেয়, যাতে মিনিস্টার শি এগুলো রাজাকে দেখাতে পারে। কিন্তু একটু পরে দেখা যায় মিনিস্টার শি আসে ফেইজিয়ানের কাছে এবং এসে সে যে বোমা ফাটায়, যার জন্য তো আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মিনিস্টার শি ফেইজিয়ানকে বলে তার অপরাধ স্বীকার করে নিতে, সে যে বানহার বাবাকে মারার চেষ্টা করেছে এই বিষয়টা। ফেইজিয়ান তখন বলে সে তো মারার চেষ্টা করেনি, তাহলে কেন সে স্বীকার করবে, আর তার পরিবারের লোক কিভাবে এমনটা বলতে পারে। মিনিস্টার শি তখন বলে চংজিনের পেছনে রয়েছে সেকেন্ড প্রিন্স জিয়াং, এখন যদি রাজার কাছে সেকেন্ড প্রিন্সের বিরুদ্ধে প্রমাণ দিই তাহলে দেখা যাবে আমাদের পুরো পরিবার শেষ হয়ে যাবে। এরই মধ্যে রাজা আবার সুইউকে ক্রাউন প্রিন্সেস থেকে বরখাস্ত করেছে, মানে এখন যদি ক্রাউন প্রিন্স রাজাও হয় তাও সুই রানী হতে পারবে না। আর মিনিস্টার শি ফেইজিয়ানকে বলে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করতে গিয়ে তোমার বোনের এত বড় বিপদ ঘটেছে, এখন একটাই সমাধান, তুমি নিজের দোষ স্বীকার করে নাও। ফেইজিয়ান তখন অনেক কান্না করতে করতে বলে যে সে যে দোষ করেনি সেই দোষ কেন স্বীকার করবে, আর এই দোষ স্বীকার করলে তো তার মৃত্যুদণ্ড হতে পারে। মিনিস্টার শি তখন বলে সে রাজাকে অনুরোধ করবে যেন ফেইজিয়ানকে মৃত্যুদণ্ড না দেয়, তারপরেও পরিবারের কথা চিন্তা করে ফেইজিয়ানকে অবশ্যই স্বীকার করতে হবে। ফেইজিয়ান বুঝতে পারে ওর আর কোনো উপায় নেই,
পরদিন সকালেই দেখা যায় ফেইজিয়ান কনফেশন লেটারে টিপসাপ দিচ্ছিল। ওর যেহেতু হাত কাঁপছিল, মিনিস্টার শি জোর করে ওর হাত টেনে ধরে টিপসাপ দিতে থাকে। তবে তখনই বান হওয়া শিজিন সেখানে চলে আসে। ও মিনিস্টার শিকে আটকানোর চেষ্টা করে। মিনিস্টার শি তখন বলে, আপনি তো এটাই চেয়েছিলেন, আপনার বাবাকে যে হত্যা করার চেষ্টা করেছে তার শাস্তি হোক। এখন ফেইজিয়ান তার অপরাধ স্বীকার করছে, এখন আপনার কি সমস্যা? বানহা তখন বলে, ফেইজিয়ান তো নিরপরাধ, কেন সে তার অপরাধ স্বীকার করবে? মিনিস্টার শি বলে যে ফেইজিয়ানই তাকে মারার চেষ্টা করেছিল, এখানে বানহার আর কোনো কথা বলার নেই। তবুও বানহাতে এটা হতে দিবে না। তবে রংজিয়া সেখানে আসে আর বানহাকে আটকে দেয়। আর এরপরেই দেখা যায় বানহা খুব রেগে কোর্ট থেকে বের হয়ে আসছে। রংজিয়া বানহার পিছু পিছু আসে আর ওকে বোঝানোর চেষ্টা করে। আমি বুঝলাম না এত রাগের কি আছে, ওর কারণেই তো ফেইজিয়ানের এমন অবস্থা হলো। রংজিয়া বানহাকে বলে, যা হয়েছে হয়ে গিয়েছে, এখন তুমি এগুলো ফেরাতে পারবে না। ফেইজিয়ানকে এই রাজ্য থেকে বহিষ্কার করে দেওয়া হবে, জিঝৌ নামে একটা জায়গাতে। বানহা তখন বলে সে অন্য কিছু নিয়ে ভাবছে না, তার মন খারাপ হচ্ছে এটা ভেবে যে সে সবকিছু জানে, তারপরেও সে ফেইজিয়ানের জন্য কিছু করতে পারছে না। একদম ন্যাকা, ভাজা মাছটা উল্টে খেতে পারে না। এইদিকে শিজিন রাজার ঘরের সামনে হাঁটু গেড়ে বসেছিল। সে কোনোভাবেই ফেইজিয়ানকে এই দেশ থেকে বিতাড়িত হতে দিবে না। সে নিজের অফিসিয়াল পদের বিনিময়েও ফেইজিয়ানকে এই রাজ্যে রাখার জন্য অনুরোধ করতে চাচ্ছিল। ইউনুস এসে বারবার শিজিনকে সেখান থেকে চলে যেতে বলে। মিনিস্টার শি আসে আর শিজিনকে বলে, কেন তুমি এখানে বসে বসে নাটক করছো? শিজিন তখন জানায় সে তার বোনকে এত বড় অন্যায়ের শিকার হতে দিবে না। মিনিস্টার শি তখন বলে, ফেইজিয়ান যদি এটা না করতো তাহলে তার পুরো পরিবারই ধূলিসাৎ হয়ে যেত। ফেইজিয়ানকে তাদের পরিবারের জন্য বলি দিতে হয়েছে। শিজিনকেও প্রমোশন দেওয়া হয়েছিল এবং প্যালেসের বড় অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছিল। শিজিন বলছিল সে এসব কিছু চায় না, সে বর্ডারের কোনো এলাকাতে কাজ করতেও রাজি আছে, কিন্তু ফেইজিয়ানকে এমন সাফার করতে দিবে না। এটা শুনে মিনিস্টার শি শিজিনকে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। এদিকে আমরা ফেইজিয়ানকে দেখি, যাকে কয়দিন মতো করে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল। ওয়ানু ফেইজিয়ানের কাছে এসে কান্না করতে থাকে। ফেইজিয়ান তখন বলে, তোমার পরিবার কি এবার সন্তুষ্ট হয়েছে? তোমার মতো বন্ধু আমার প্রয়োজন নেই। এটা বলে সেখান থেকে চলে যায়। আর এরপর দেখা যায় খাঁচার মধ্যে বন্দি করে ফেইজিয়ানকে এই রাজ্য থেকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল, জিঝৌ নামে একটা জায়গাতে। ফেইজিয়ানকে সেখানে নির্বাসন দেওয়া হয়েছে। পথে দাঁড়িয়েছিল বানহা এবং রংজিয়া। ওরা গাড়ি থামিয়ে ফেইজিয়ানের সাথে একটু কথা বলে। রংজিয়া ফেইজিয়ানের জন্য কিছু পোশাক দিয়ে দেয়। ফেইজিয়ান তখন বলে, যদিও আমি খাঁচার মধ্যে করে এই দেশ ছেড়ে চলে যাচ্ছি, তারপর আমি কিন্তু কয়েদি না, আমি কোনো অপরাধ করিনি, আমি শুধুমাত্র আমার পরিবারের বলি হয়েছি। ফেইজিয়ান বানহার উদ্দেশ্যে বলে, ছোটবেলা থেকে আমি পশুর মতোই বড় হয়েছি, সারা জীবন শুধু নিজেকে ট্রেনিং দিতেই ব্যস্ত রেখেছি, কিন্তু তুমি আসলেও মানুষের মতো জীবনযাপন করেছো, খুব স্বাধীনভাবে। আর তারপর রঞ্জিয়াকে বলে, আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই, আপনি কি কখনো এক মুহূর্তের জন্য আমাকে ভালোবেসেছেন? রংজিয়া তখন বানহার হাত ধরে বলে, আমি শুরু থেকে সব সময় শুধুমাত্র বানহাকেই ভালোবাসতাম। ফেইজিয়ান তখন বলে, তাহলে ওই চিঠিটা আপনি লিখেছেন? আমি এমনটা আশা করে সারা জীবন কাটিয়ে দিব। এরই মধ্যে সেখানে অফিসাররা চলে আসে আর ওরা আবারও যাত্রা শুরু করে। বানহার প্রচন্ড মন খারাপ হয় ফেইজিয়ানের এমন অবস্থা দেখে। বানহার রংজিয়াকে বলছিল মিনিস্টার শি নিজের বাড়ির মেয়ের সাথে কিভাবে এমনটা করতে পারলো। এদিকে আমাদের সেকেন্ড প্রিন্সকে দেখানো হয় যে খুব অস্থির হয়ে পায়চারি করছিল। ও ভাবছিল চংজিন শেষ মুহূর্তে ফেইজিয়ানকে বাঁচাবে। তখনই দরজায় কেউ একজন নক করে। জিয়াং মনে করে চংজিন এসেছে। ও দ্রুত গিয়ে দরজা খুলে দেখতে পায় বানহা সেখানে এসেছে। বানহা একটা ছুরি হাতে এসেছে আর চংজিনের গলায় ছুরিটা ধরে বলে, আমি তোমার সাথে কিছু কথা বলতে এসেছি, তোমার সাথে একটা ডিল করতে চাই। জিয়াং তখন বলে, এগুলো আবার কেমন ধরনের পন্থা ডিল করার? তুমি কি আমাকে মারার চেষ্টা করছো? তুমি যদি আমাকে মারো, বান ফ্যামিলি রাজার যতই প্রিয় হোক না কেন, বান ফ্যামিলি কিন্তু থাকবে না। আমি রাজার নিজের ছেলে, আমি একজন প্রিন্স, এটা ভুলে যেও না। বানহা তখন বলে, আরে আমি তোমাকে মারছি নাকি, তুমি বলো আগে আমার ডিলে তুমি রাজি হবে কিনা। সেকেন্ড প্রিন্স জিজ্ঞাসা করে, কি ডিল? বানহা বলে, আমি ভেবেছিলাম তুমি সত্যি ফেইজিয়ানকে ভালোবাসো, কিন্তু এখন তো দেখলাম তুমি ফেইজিয়ানকে ভালোবাসো না। তুমি কিভাবে চংজিনকে ফেইজিয়ানকে ফাঁসানোর অনুমতি দিলে? জানো চংজিন ফেইজিয়ানকে শুধু ফাঁসায়নি, এখন ও যাওয়ার পথে কিছু অপরাধী সেট করে দিয়েছে যারা ফেইজিয়ানকে মেরে ফেলবে। তবে জিয়াং এগুলো বিশ্বাস করে না। ও বলে ও চংজিনকে ভালো করেই চেনে, চংজিন এমনটা করতে পারে না। বানহা তখন হাসতে হাসতে বলে, তুমি আসলেও বোকা। যদি ফেইজিয়ান বেঁচে থাকে তাহলে কখনো না কখনো তুমি ফেইজিয়ানকে বিয়ে করতে পারো। রাজা হয়ে যাওয়ার পরে তো আর চংজিন তোমার সাথে কিছু করতে পারবে না।
তখন যদি তুমি ফেইজিয়ানকে বিয়ে করে ইমপ্রেস বানাও, তাহলে তো ওয়ানুর আর ইমপ্রেস হওয়া হবে না। এই কারণে চংজিন আগে থেকেই ফেইজিয়ানকে সরিয়ে দিয়েছে। আর এই জিনিসটা তুমি বুঝতেও পারোনি, গাধা। এবার জিয়াং একটু একটু বুঝতে পারে যে সবকিছু চংজিনের ষড়যন্ত্র। বানহোয়া তখন বলে, তুমি যেমনই হও না কেন, ফেইজিয়ানকে তো আর আমি এভাবে মরতে দেখতে পারি না। তাই আমি অলরেডি কিছু লোক পাঠিয়ে দিয়েছি ফেইজিয়ানকে বাঁচানোর জন্য। তবে তোমাকে আমার একটা শর্ত মানতে হবে। বানহোয়া এখানে একটা কনফেশন পত্র নিয়ে এসেছিল, যেখানে সেকেন্ড প্রিন্স জিয়াং এর ভাষায় কনফেশন লেখা ছিল যে সে এই বানহোয়ার বাবাকে মারার চেষ্টা করেছিল, আর সে রাজার কাছে শাস্তি দাবি করছে। জিয়াং তো প্রথমে সেটাতে সাইন করতে চায় না। তবে বানহোয়া বলে, তাহলে আমি ফেইজিয়ানকে বাঁচাবো না। এটা শুনে জিয়াং সই করতে রাজি হয়ে যায়। আসলে জিয়াং খুবই ফানি একটা ক্যারেক্টার ছিল, প্রচন্ড বোকা। এরপর আমাদের সেই রাস্তার দৃশ্য দেখানো হয় যেখান দিয়ে ফেইজিয়ানকে নিয়ে যাওয়া হচ্ছিল। সাথে আরো তো অনেক কয়েদি ছিল। তবে তাদের উপর ডাকাতদের হামলা হয়ে যায়। এই ডাকাতদের চং জিনি পাঠিয়েছিল। তারা সেখানকার সমস্ত গার্ডদের মেরে ফেলে। তাদের কাছে ফেইজিয়ানের ছবি ছিল। সেই ছবি দেখে ফেইজিয়ানকে ধরে মেরে ফেলার দায়িত্ব ছিল তাদের উপরে। তবে দেখা যায় সেখানে আকেচি চলে আসে। বানহোয়া আকেচিকে চিঠি পাঠিয়ে দিয়েছিল ফেইজিয়ানকে বাঁচানোর জন্য। ওই ডাকাতরা ছবি মিলিয়ে মিলিয়ে দেখছিল যে ফেইজিয়ান কোনটা। ফেইজিয়ান তো বুঝতে পেরে যায় যে ওকে ধরার জন্য এসেছে। ও ভয়ে ভয়ে আগাচ্ছিল। এরই মধ্যে আকেচি তার গার্ড সহ ওই ডাকাতদের উপর আক্রমণ করে দেয়। ফেইজিয়ান একটু সুযোগ পেয়ে যায়, তখন ও দৌড়ে পেছনের দিকে পালাতে থাকে। সর্দার সহ আরো একজন ফেইজিয়ানের পিছনে ছুটতে থাকে। তবে আকেচি এটা খেয়াল করে আর ও সেদিকে যায়। ফেইজিয়ান ছুটতে ছুটতে একটা পাহাড়ের উপরে চলে আসে। পেছনে আর ছোটার মতো জায়গা ছিল না। ওই ডাকাতরা বলছিল, এখন তুমি কোথায় ছুটবে? তুমি দেখতে তো খুবই সুন্দর, তোমার স্কিন অনেক সফট। এটা বলে ওরা ফেইজিয়ানের জামা কাপড় ধরে বাজেভাবে টানাটানি করছিল। ফেইজিয়ান তখন ও চুলের কাটা একটা ডাকাতের ঘাড়ে ঢুকিয়ে দেয়। ডাকাত দুজন তখন পিছু সরে যায়। ফেইজিয়ান মনে মনে চিন্তা করে, ও দায়ের রাজ্যের নাম্বার 1 লেডি, নোবেল ফ্যামিলির। সারা জীবন ও নিজের সম্মান নিয়ে বেঁচেছে। এখন যদি ওর মরতে হয় তাহলে ও নিজের সম্মান নিয়েই মরবে। এটা চিন্তা করে ফেইজিয়ান পাহাড় থেকে ঝাঁপ দেয়। তখনই আকেচি সেখানে এসে পৌঁছায় আর দেখতে পায় ফেইজিয়ান ঝাঁপ দিয়ে দিয়েছে। এখানেই সিন কাট হয়। তবে এরপরে দেখা যায় আকেচি ফেইজিয়ানকে বাঁচাতে সক্ষম হয়েছিল। আর সে ফেইজিয়ানকে একটা মহিলার বাড়িতে নিয়ে এসেছে। আকেচি ওই মহিলাকে কিছু মোহর দিয়ে বলে ফেইজিয়ানের ভালো মতো খেয়াল রাখতে। আর তারপর সেখান থেকে বের হয়ে আসলে আকেচির গার্ডরা জানায় ওই দুইজন ডাকাতের একজন পালিয়ে গিয়েছে। আকেচি তখন ওই গার্ডদের বলে এই বাড়ির সামনে অপেক্ষা করতে, ফেইজিয়ানের কি অবস্থা সেটার খোঁজ খবর রাখতে। এইদিকে চংজিন যখন জিয়াং এর কাছে আসে, জিয়াং চংজিনকে ডিরেক্ট জিজ্ঞাসা করে ফেইজিয়ানের কি অবস্থা। চংজিন তখন জানায় জিঝো যাওয়ার পথে ডাকাতের আক্রমণ হয়েছিল আর তাতে ফেইজিয়ান মারা গিয়েছে। এটা শুনে জিয়াং চংজিনের কলার চেপে ধরে আর বলে, তুমি কি আমাকে বোকা পেয়েছো? আমি খুব ভালো করেই জানি যে সবকিছু তোমার প্ল্যান। যে কোনোভাবেই তুমি ফেইজিয়ানকে ফেরত নিয়ে আসবে, না হলে আমি তোমাকে ছাড়বো না। চংজিন তখন বলে, আপনি আপনার গোলের খুব কাছাকাছি আছেন। এখন আপনাকে যেভাবে সম্ভব শি ফ্যামিলিকে চাপিয়ে রাখতে হবে, না হলে আপনি কখনোই এই রাজ্য হাতে পাবেন না। আর রাজ্যের কথা শুনে সেকেন্ড প্রিন্স একটু শান্ত হয়। ও চংজিনকে বলে, আমি তোমাকে আর একটা শেষ সুযোগ দিচ্ছি, যে কোনোভাবে ফেইজিয়ানকে ফিরিয়ে নিয়ে এসো। তবে চংজিন তখন আর কোনো কথা বলে না। এরপর আমরা দেখতে পাই রংজিয়া মাঠের মধ্যে একটা ঘুড়ি হাতে বসেছিল। বানহোয়া সুনজিকে নিয়ে সেখানে আসে। সুনজি অনেক ইন্টারেস্টেড হয়ে রংজিয়াকে জিজ্ঞাসা করে এই ঘুড়ি রংজিয়া বানিয়েছে কিনা। রংজিয়া জানায় এটা সে নিজে হাতে বানিয়েছে। আর সুনজিকে বলে, তুমি যদি এই ঘুড়িতে তোমার মনের কথা লিখে আকাশে উড়িয়ে দাও, তাহলে এই ঘুড়ি স্বর্গে তোমার বাবা মায়ের কাছে তোমার মনের কথা পৌঁছে দেবে। সুনজির এই কথাটা খুব ভালো লেগে যায়। আর ও ঘুড়িতে লিখে দেয় যে সুনজি তার বাবা মাকে খুব মিস করে। আর তারপর সে ঘুড়িটা উড়াতে থাকে। বানহোয়া সুনজিকে বলে, জানো যারা একসাথে ঘুড়ি উড়ায় তারা কখনোই আলাদা হয় না। মিনিস্টার শিয়ের অ্যাসিস্ট্যান্ট তাকে এসে খবর দেয় সুনজির জামা কাপড় চেক করে তারা সেই রক্ত দিয়ে লেখা চিঠিটি পায়নি। মিনিস্টার শি তখন বলে, আমি কোনোভাবেই ওই চিঠি না পাওয়া পর্যন্ত শান্তি পাচ্ছি না, কারণ সেটা আমার জন্য একটা থ্রেট। এখন যেহেতু চিঠিটা পাওয়া যাচ্ছে না, তাহলে সুনজিকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে, তবে খুব সাবধানে। এরপরে দেখা যায় রংজিয়া চংজিনের সাথে একটা জায়গাতে এসেছে। এই জায়গাটাকেই ফিউড হাউস বলা হতো। রংজিয়া এখানকার মাস্টারকে জিজ্ঞাসা করে তার আঙ্কেল রংকে কে মেরেছে। ওই মাস্টার তখন জানায় এটা তো তাদের রুলসে নেই, তবে চংজিন যেহেতু রংজিয়াকে নিয়ে এসেছে তাই সে রংজিয়াকে বলবে।
এবং দেখা যায় আঙ্কেল রংকে মারার জন্য মিনিস্টার শিয়ের অ্যাসিস্ট্যান্ট, যার নাম ছিল ইউ, সে চিঠি লিখেছিল, 350টি স্বর্ণমুদ্রাও দিয়েছিল। আর রংজিয়ার এটা শুনে প্রচন্ড মন খারাপ হয়। রংজিয়া সেখান থেকে চলে যায় বানহুয়ার কাছে। বানহুয়া রংজিয়ার কাছে এসে রংজিয়ার হাত ধরে বলে, মিনিস্টার শি আঙ্কেল রংকে কেন মারবে? রংজিয়া তখন বলে, হয়তো আঙ্কেল রং আমার বাবা মায়ের মৃত্যুর বিষয়ে কিছু জানতো, এই কারণেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। আমার ভয় হয় আমি যদি এই কেস নিয়ে আরো বেশি ইনভেস্টিগেশন করি তাহলে হয়তো তোমার উপরও হামলা হতে পারে। বানহা তখন বলে, আমি অনেক টাফ, এই রাজ্যে খুব কম মানুষ আছে যে আমাকে বিরক্ত করার সাহস করবে, তাই তুমি আমার বিষয়ে চিন্তা না করে নিজের কেসের ইনভেস্টিগেশনে মনোযোগ দাও। আবার আমাদের চংজিনকে দেখানো হয়, যে ফিউড হাউজের মাস্টারকে বলছিল এবার তার টার্গেট হচ্ছে শি ফ্যামিলি, আর সে রংজিয়া এবং বানহুয়ার মাধ্যমে শি ফ্যামিলিকে শেষ করবে। মাস্টার জিজ্ঞাসা করে চংজিনের প্ল্যান কি। চংজিন তখন জানায় মিনিস্টার শি পাগলের মতো ওই রক্ত দিয়ে লেখা চিঠি খুঁজছে, আর সে যেহেতু সেটা খুঁজে পাচ্ছে না, সে এখন সুনজিকে মারার চেষ্টা করবে। মিনিস্টার শি যদি একবার সুনজিকে মেরে ফেলে তাহলে বানহুয়া কোনোভাবে মিনিস্টার শিকে ছাড়বে না, অবশ্যই সেটার প্রতিশোধ নেবে। চংজিন বলছিল সুনজি ঘুড়ি উড়াতে খুব পছন্দ করে, যদি তার ঘুড়ি ছিঁড়ে প্যালেসের বাইরে পড়ে যায় আর মিনিস্টার শি যদি জানতে পারে যে বানহুয়া সুনজিকে নিয়ে রাজার কাছে যাচ্ছে তাহলে কেমন হয়। ফিউড হাউসের মাস্টার তখন বলে এটা খুব ভালো প্ল্যান। এরপরে দেখা যায় একজন এসে মিনিস্টার শিকে জানায় বানহুয়া সুনজিকে নিয়ে রাজার সাথে দেখা করতে যাবে। আর এটা শুনেই তো মিনিস্টার শি অনেক ভয় পেয়ে যায় এবং সিদ্ধান্ত নেয় যে কোনোভাবেই রাজার সাথে দেখা করার আগে সুনজিকে মেরে ফেলতে হবে। এরপর আমরা সুনজিকে দেখতে পাই, ও বাগানে ঘুড়ি উড়াচ্ছিল। হেং ওর কাছে এসে বলে, তুমি ঘুড়ি উড়িয়ে কি মজা পাও? সবচেয়ে বেশি মজা তো খেতে। সুনজি তখন বলে, ঘুড়ি উড়াতেও অনেক মজা। হেং বলে, দুপুরে খাওয়ার পর তুমি আমার সাথে একটু মার্কেটে যাবে, এখন তুমি নিজের মতো ঘুড়ি উড়াতে থাকো। এটা বলে ও ভেতরে চলে যায়। তখনই আমরা সেখানে একজন লোককে দেখি, অবশ্যই তাকে মিনিস্টার শি পাঠিয়েছিল। সে সুনজির ঘুড়িটি কেটে দেয় আর ঘুড়ি উড়ে চলে যায় প্যালেসের বাইরে। সুনজি দৌড়ে ঘুড়ির পিছু পিছু প্যালেসের বাইরে চলে আসে। একটু পরে হেং আসে সুনজিকে খুঁজতে দুপুরের খাওয়ার জন্য, কিন্তু এসে দেখতে পায় সুনজি সেখানে নেই। তখনও দ্রুত বানহুয়া আর রংজিয়াকে ডেকে জানায় সুনজি এখানে ঘুড়ি উড়াচ্ছিল কিন্তু হুট করেও উধাও হয়ে গিয়েছে। আর ওরা তিনজনে তিন দিকে আলাদা হয়ে সুনজিকে খুঁজতে থাকে। এদিকে ওই লোকটি যে সুনজির ঘুড়ি কেটেছিল সে সুনজিকে ইশারা করে নিজের কাছে ডাকে। প্যালেসের ভিতরে তো ওরা তিনজন পাগলের মতো সুনজিকে খুঁজছে। সুনজি ওই লোকটার কাছে গিয়ে বলে, এই ঘুড়িটা আমার। আর ওই লোকটা অদ্ভুত ভাবে সুনজিকে দেখতে থাকে। এখান থেকে সিন কাট হয়। বানহুয়া দৌড়ে প্যালেসের বাইরে আসে, দেখতে পায় সুনজি দাঁড়িয়ে আছে। ও সুনজিকে পেছন থেকে জোরে ডাক দেয়, তবে সুনজি যখন ঘুরে দেখা যায় ওর হাত ভর্তি রক্ত। সুনজির হাত থেকে লাটাইটা পড়ে যায় আর সুনজির নিজেও মাটিতে পড়ে যায়। বানহুয়া সুনজি বলে চিৎকার দেয়, যে চিৎকারে হেং আর রংজিয়া বের হয়ে আসে। বানহুয়া তো দৌড়ে এসে সুনজিকে ধরেছিল। রংজিয়াও আসে, তবে ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। সুনজি সেখানে মারা যায়। বানহুয়া তো প্রচন্ড কষ্ট পায় এবং প্রতিজ্ঞা করে সুনজির মৃত্যুর প্রতিশোধ হিসেবে সে মিনিস্টার শিয়ের জীবন নিয়ে নিবে। আর এরপর আমাদের রাজসভার দৃশ্য দেখানো হয়। রাজা রংজিয়াকে কিছু একটা ইশারা করে, তখন রংজিয়া এগিয়ে এসে জানায় কিজোতে যে দুর্ভিক্ষ হয়েছিল সম্পূর্ণ দুর্ভিক্ষটাই মিনিস্টার শিয়ের কারণে। সাথে মিনিস্টার শিয়ের যত অপরাধ ছিল সবকিছুর প্রমাণ রংজিয়া তুলে ধরে। তবে মিনিস্টার শি জানায় এগুলো তাকে ফাঁসানোর জন্য বলা হচ্ছে। রাজা তখন উঠে দাঁড়ায় আর বলে, তোমাকে ফাঁসানোর জন্য? রাজা নিজের হাতার মধ্যে থেকে ওই রক্ত দিয়ে লেখা চিঠিটি বের করে আর তারপর মিনিস্টার শিয়ের দিকে ছুড়ে দিয়ে বলে, তুমি নিজেই পড়ো। মিনিস্টার শি তো বুঝতে পারে এবার তার খবর হয়ে যাবে। সে দ্রুত হাঁটু গেড়ে বসে পড়ে আর বলে সেই ব্যাপারে কিচ্ছু জানে না। রংজিয়া তখন বিশাল একটা লিস্ট বের করে, যতবারই কিজোতে শস্য পাঠানো হয়েছে সমস্ত শস্য মিনিস্টার শি নিজের কাছেই রেখে দিয়েছে। আগের যে অফিসার ছিল মানে সুনজির বাবা মা, তাকে মিনিস্টার শি মেরে ফেলেছিল। নতুন অফিসারের থেকে ঘুষ নিয়ে তাকে নিয়োগ দিয়েছিল। আর এই বিষয় সামনে আসতে রাজাকে মিথ্যা বলেছিল যে কিজোয়ের রিফিউজিদের জন্য খাবার কিনতে সে ওই টাকা নিয়েছে। শিজিন পাশে দাঁড়িয়ে সবকিছু শুনছিল। আর মিনিস্টার শিয়ের এমন কর্মকাণ্ডে ও তো একদম হতবাক হয়ে গিয়েছে। শিজিন কিন্তু এগুলো কিছুই জানতো না। মিনিস্টার শি বারবার বলছিল সে এগুলো কিছুই করেনি। রাজা ঝাড়ি মেরে বলে, তুমি 3টি রাজার শাসনামল পেয়েছো, তোমাকে আমি অনেক সম্মানের চোখে দেখতাম, কিন্তু তুমি আমার অগোচরে এইসব অপরাধ করে বেড়াচ্ছ, এমনকি একজন শিশুকেও তুমি ছাড় দাওনি। শিজিন এগিয়ে আসে আর ওই রক্ত দিয়ে লেখা চিঠিটা পড়ে।
আরও তো বুঝতে পেরে যায় যে মিনিস্টার শি কি না করেছে। রাজা এখানে কিজোতে নিয়োগ হওয়া যে নতুন অফিসার তার মৃত্যুদণ্ড দেয়। মিনিস্টার শি এর অ্যাসিস্ট্যান্ট ইউ নামে ওই লোকটা, তাকেও মৃত্যুদণ্ড দেয়। আর যখন মিনিস্টার শি এর কথা ওঠে, মিনিস্টার শি সাথে সাথে রাজাকে অনুরোধ করে যেন শিজিনকে ছেড়ে দেওয়া হয়, কারণ শিজিন এগুলো কিছুই জানতো না। আর আগেকার যুগের নিয়ম তো ছিল একজন অপরাধ করলে পুরো ফ্যামিলি ধরে মেরে ফেলা হতো। রাজা তখন মিনিস্টার শিকে বলে, তুমি আমার অনেক সেবা করেছো, তাই তোমার এইটুকু অনুরোধ আমি রাখলাম। নিজের প্যালেসে ফিরে যাও এবং শেষ আলোটুকু দেখে নাও। তোমার শাস্তি আমি পরে ঘোষণা করছি। আপাতত তুমি কিছুদিন জেলে থাকো। মিনিস্টার শি আর কি বলবে, সে সেখানে বসে কান্না করতে থাকে। এদিকে মিনিস্টার শি এর পতনের কথা শুনে সেকেন্ড প্রিন্স তো মহা খুশি। চংজিন সেকেন্ড প্রিন্সকে কংগ্রেচুলেশন জানিয়ে বলে, আপনি সিংহাসনের দিকে আরো এক ধাপ এগিয়ে গেলেন। সেকেন্ড প্রিন্স তখন হাসতে হাসতে বলে, ক্রাউন প্রিন্সের কাছে আর কেউই রইল না, একমাত্র রংজিয়া ছাড়া। আর এরপর চংজিনকে জিজ্ঞাসা করে সে ফেইজিয়ানের কোনো খোঁজ পেয়েছে কিনা। তখনই আমরা চংজিনের কল্পনা থেকে জানতে পারি ওই যে ডাকাত পালিয়ে এসেছিল সে চংজিনকে এসে জানিয়ে দেয় আকেচি ফেইজিয়ানকে বাঁচিয়ে নিয়ে গিয়েছে এবং একটা বাড়িতে নিরাপদে রেখে দিয়েছে। ঠিকানাও দিয়ে দেয় চংজিনকে। চংজিন তখন মনে মনে ভাবে সেকেন্ড প্রিন্স তখনই ফেইজিয়ানের কথা জানতে পারবে যখন ফেইজিয়ান মারা যাবে। ঘোর কাটিয়ে চংজিন সেকেন্ড প্রিন্সকে বলে সে ফেইজিয়ানের খোঁজ পেয়েছে। সেকেন্ড প্রিন্স তখন খুশি হয়ে বলে, আমার জন্য ঘোড়া প্রস্তুত করো, আমি নিজে যাব ফেইজিয়ানকে নিয়ে আসতে। এরপরে দেখা যায় শিজিন শুনজির সমাধিতে এসেছিল গ্রেটিং করতে। তবে বানহা সেখানে এসে বলে, তোমার গ্রেটিং এর শুনজির কোনো প্রয়োজন নেই। তোমার ফ্যামিলির জন্য শুনজির বাবা মা মারা গিয়েছে, ওর দাদি মারা গিয়েছে, এমনকি বেচারা নিজেরও জীবনটা হারিয়েছে। শিজিনের তো কথা বলার কোনো ভাষা নেই। শিজিন মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। হেং শুনজিকে বলে, তোমার জন্য আমি চিকেন নিয়ে এসেছি, একটু খেয়ে নাও। সবাই তো ইমোশনাল হয়ে গিয়েছে। বানহা কান্না করতে করতে বলছিল, আমি দুঃখিত, আমি তোমাকে প্রোটেক্ট করতে পারিনি, তবে আশা করি এখন তুমি তোমার বাবা মা এবং দাদির সাথে স্বর্গে ভালো থাকবে। রংজিয়া বানহাকে সান্ত্বনা দেয়। পরবর্তী সিনে দেখা যায় ফেইজিয়ানের জ্ঞান ফিরেছে। আরও জ্ঞান ফিরে তো দেখতে পায় যে ও বেঁচে আছে। ও তো ভেবেছিল ও মারা গিয়েছে, আর যে বাড়িতে আছে সেটা তো অবশ্যই অচেনা। ফেইজিয়ান আস্তে আস্তে ঘর থেকে বের হয়। দরজার পাশে ওই মহিলা বসেছিল যে এতদিন ফেইজিয়ানের দেখাশোনা করেছে। সে তো ফেইজিয়ানের জ্ঞান ফিরতে দেখে খুশি হয়ে ফেইজিয়ানকে বসায়। এদিকে আকেচির রেখে যাওয়া গার্ডরা দেখতে পায় ফেইজিয়ানের জ্ঞান ফিরেছে, আর ওরা দ্রুত চলে যায় আকেচিকে খবর দিতে। ফেইজিয়ান ওই মহিলাকে জিজ্ঞাসা করে ও এখানে কিভাবে আসলো। ওই মহিলা জানায় ফেইজিয়ান 3 দিন অজ্ঞান ছিল, একজন ভদ্রলোক ফেইজিয়ানকে এখানে দিয়ে গিয়েছে। ফেইজিয়ান জিজ্ঞাসা করে সে কি দেখতে হ্যান্ডসাম, স্কলারদের মতো। ওই মহিলা জানায় স্কলাররা কেমন দেখতে সে তো জানে না, তবে ছেলেটি হ্যান্ডসাম। ফেইজিয়ান মনে মনে ভাবে হয়তো রংজিয়া তাকে বাঁচিয়েছে, আর খুশি হয়ে যায় এটা ভেবে যে রংজিয়া তাকে সাফার করতে দেখতে পারে না। তখনই ওই মহিলা স্বামী সেখানে আসে যে ফেইজিয়ানকে দেখে খুব বাজেভাবে তাকাচ্ছিল। এরপরে আমাদের মিনিস্টার শিকে দেখানো হয়, সে তার ইউনিফর্ম কোলে করে ধরে বসেছিল। মিনিস্টার শি এর অ্যাসিস্ট্যান্ট ইউকে গার্ডরা এসে ধরে নিয়ে যায়। মিনিস্টার শিকেও তো জেলে নিয়ে যাওয়া হবে। এরই মধ্যে রংজিয়া দুজনের সাথে সেখানে আসে। রংজিয়া সেখানে আসতে সেখানে উপস্থিত গার্ডরা চলে যায়। মিনিস্টার শি তার ইউনিফর্ম ধরে বলে, 40 বছর ধরে এটা আমি পরছি, আমি কখনো ভাবতেই পারিনি যে এটা কখনো আমাকে ত্যাগ করতে হবে। দুজিন মিনিস্টার শিকে জানায় রাজা তার জন্য ওয়াইন পাঠিয়েছে, যেটা দেখে মিনিস্টার শি মনে করে ওই ওয়াইনে বিষ আছে, রাজা হয়তো তাকে মেরে ফেলার চেষ্টা করছে। মিনিস্টার শি রংজিয়াকে বলে, আমি তো এখন মরতে চলেছি, তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও, তুমি কেন আমার সম্পর্কে সমস্ত ইনফরমেশন বের করলে। রংজিয়া তখন বলে, আপনি একজন কারাপ্ট মন্ত্রী, আর আপনি মন্ত্রিসভায় থাকার যোগ্য না। তবে আমি আপনাকে একটা বিষয় জিজ্ঞাসা করতে চাই, আপনি আমার আঙ্কেল রংকে কেন মারলেন। মিনিস্টার শি তখন বলে সে অনেক কিছু জানতো। দুজিন ঝাড়ি মেরে বলে, তাকে আপনি মেরে ফেলে আবার তার উপরই দোষ দিচ্ছেন। মিনিস্টার শি এবার নিজে থেকেই বলে, আমি জানি তুমি তোমার বাবার কেসটা এখনো ইনভেস্টিগেশন করছো। আমি যেহেতু এখন মরেই যাচ্ছি, তাই আমি তোমাকে সবকিছু সত্যি সত্যি বলতে চাই। তোমার বাবার মৃত্যুতে আমার কোনো হাত ছিল না, তবে আমি পুরো বিষয়টাই জানতাম। রংজিয়া তখন বলে, আপনার কি মনে হয় আমি আপনাকে বিশ্বাস করব। মিনিস্টার শি তখন পুরো ঘটনা খুলে বলে। রাজা তখন কেবলই সিংহাসনে বসেছে। সেই সময়টায় রাজার সিংহাসন তো পাকাপোক্ত ছিল না। 4 জন মন্ত্রী ছিল যারা রাজাকে সাহায্য করেছিল সিংহাসনে বসতে। একটা হচ্ছে বানহার দাদা, রংজিয়ার বাবা মিনিস্টার শি এবং মিনিস্টার ইয়াং। তো রাজা রংজিয়ার বাবাকে পাঠিয়েছিল বানহার দাদার কাছে টাইগার টেলে আনার জন্য।
আর আগেই তো দেখেছেন বানহার দাদি জানিয়েছিল যে টাইগার টালি হারিয়ে গিয়েছে, তাই রংজিয়ার বাবা টাইগার টালি নিতে পারেনি। কিন্তু মিনিস্টার ইয়ান রাজাকে বোঝায় হয়তো রংজিয়ার বাবার কাছে এই টাইগার টালি রয়েছে, কারণ জেনারেল বানের সাথে তার সম্পর্ক খুবই ভালো ছিল। অবশ্যই সে মারা যাওয়ার আগে মিনিস্টার রংকে টাইগার টালি দিয়ে গিয়েছে, আর সে হয়তো রাজাকে টাইগার টালি দিতে চাচ্ছে না। রাজা তখন মিনিস্টার ইয়ানের কথাই বিশ্বাস করে এবং তাকে বলে টাইগার টালি খুঁজে দেওয়ার জন্য। আর পরদিনই রাজার কাছে খবর আসে যে মিনিস্টার রং মারা গিয়েছে, মানে রংজিয়ার বাবা। রাজা তো এটা শুনে হতভম্ব হয়ে যায়। তখন মিনিস্টার ইয়ান রাজার কাছে স্বীকার করে যে সেই মিনিস্টার রংকে বিষ দিয়ে মেরে ফেলেছে তার প্যালেসে টাইগার টালি খোঁজার জন্য। রাজা তো প্রচন্ড রেগে যায় যে তার অনুমতি ছাড়া কেন এমনটা করা হলো। মিনিস্টার ইয়ান তখন বলে সে রাজার ভালোর জন্য এটা করেছে। রাজা জিজ্ঞাসা করে তাহলে টাইগার টালি কোথায়। মিনিস্টার ইয়ান তখন বলে যে সে টাইগার টালি পায়নি, হয়তো মিনিস্টার রঙের কাছে টাইগার টালি ছিল না, মানে জাস্ট সন্দেহবশত মিনিস্টার রংকে মিনিস্টার ইয়ান মেরে ফেলেছিল। তবে রাজা সবকিছু জানা সত্ত্বেও কিছুই করে না। বাইরে থেকে এই সমস্ত কথা মিনিস্টার শি শুনে ফেলে, আর সে দ্রুত যায় বানহার দাদির কাছে, কেননা এবার বানহার দাদিকেও বিষ দেওয়া হয়েছিল। বানহার দাদি যে কেক খাচ্ছিল সেই কেকের মধ্যে বিষ মেশানো ছিল, যেটা মিনিস্টার শি এসে বানহার দাদিকে দেখিয়ে দেয়। বানহার দাদি তখন রেগে বলে মিনিস্টার ইয়ান এত বড় সাহস কোথা থেকে পেল, আমি এখনই যাচ্ছি রাজার কাছে এটার বিচার চাইতে। মিনিস্টার শি তখন বলে রাজা সবকিছুই জানে। বানহার দাদি তখন বুঝতে পারে যে এই টাইগার টালি ভয়ঙ্কর রূপ নিয়েছে, এটার জন্য রাজা নিজেও তার মন্ত্রীদের মেরে ফেলতে দ্বিধাবোধ করছে না। এরই মধ্যে রংজিয়ার যে আঙ্কেল আঙ্কেল রং সে এসে খবর দেয় রংজিয়ার বড় ভাইকেও মেরে ফেলা হয়েছে, মানে আগে রংজিয়ার বাবা, এরপরে রংজিয়ার বড় ভাই। তখন মিনিস্টার শি এবং বানহার দাদি দুজনে মিলেই রংজিয়াকে প্যালেসে নিয়ে এসেছিল রাজার কাছে। আর রাজা তখন রংজিয়াকে নিজের প্যালেসে রেখে দেয়, যাতে করে মিনিস্টার ইয়ান তার কোনো ক্ষতি করতে না পারে। সিন আবার প্রেজেন্টে ফিরে আসে। মিনিস্টার শি জানায় সে কাউকেই মারেনি, কিন্তু সে সবকিছুই জানতো। তারপরেও সে যেহেতু প্রতিবাদ করেনি, তাই সবকিছুর জন্য সে দোষী। আর এরপর সে ওই ওয়াইনের গ্লাসটা হাতে নেয় এবং আকাশের দিকে তাকিয়ে বলে মিনিস্টার রং, জেনারেল বান, আমি আপনাদের কাছে আসছি। এটা বলে সে ওই ওয়াইনটা খেয়ে নেয়, কিন্তু ওয়াইনের মধ্যে আসলে বিষ মেশানো ছিল না। রংজিয়া তখন মিনিস্টার শিকে বলে আপনার সেই যোগ্যতা নেই তাদের সাথে দেখা করার, এটা বলে সেখান থেকে চলে যাচ্ছিল। মিনিস্টার শি তখন রংজিয়াকে ডেকে বলে তোমার মনে কি এই প্রশ্ন আসেনি, সেই সময়ের দুইজন ইম্পর্ট্যান্ট মন্ত্রীকে মেরে ফেলা হলো, অথচ রাজা কোনো পদক্ষেপ নিল না, কেউ সেই কেস নিয়ে কথা বলারও সাহস পায় না। তো তোমার মনে কি প্রশ্ন আসছে না যে এই সব কিছু রাজার জন্যই হচ্ছে? রংজিয়া কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়, আর তারপর প্রচন্ড ড্রিঙ্ক করতে থাকে এবং রাজা যে তাকে কিভাবে ভালোবাসা দিয়ে বড় করে তুলেছে সেই জিনিসগুলো চিন্তা করতে থাকে। রংজিয়ার মনে হয় রাজা যে এতদিন তাকে গুরুত্ব দিত, ভালোবাসা দেখাতো, সবকিছু অপরাধবোধ থেকে। ওর বাবাকে মেরে ফেলা হয়েছে রাজা জানতো, কিন্তু কিছুই করেনি। দুজিন এসে রংজিয়াকে সান্ত্বনা দেয়। রংজিয়া প্রচন্ড ড্রিঙ্ক করে চলে যায় বানহাদের প্যালেসে। বানহা দরজা খুলে দেখতে পায় রংজিয়া সেখানে নেশা করে বসে আছে। বানহা সেখানে আসতেই রংজিয়া বানহাকে জড়িয়ে ধরে বলে আমার কোনো পরিবার নেই, আমি সম্পূর্ণ একা। বানহা তখন বলে কে বলেছে তোমার পরিবার নেই, আমি তো আছি। রংজিয়া তখন বলে হ্যাঁ তুমি তো আছো, তুমি আমার পরিবার, তুমি যদি কখনো আমাকে ইগনোর করো তাহলে কিন্তু আমি বাঁচবো না। বানহা তখন বলে আরে বোকা, আমি কেন তোমাকে ইগনোর করব। রংজিয়া সব বলতে বলতে সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপরে আমাদের ফেইজিয়ানকে দেখানো হয়। ফেইজিয়ান যে বাড়িতে ছিল ওই বাড়ির লোকটা খুবই বাজেভাবে ফেইজিয়ানকে তো দেখতো। ফেইজিয়ান যখন রান্নাঘরে কাজ করছিল আর ওই মহিলাটা বাড়ি ছিল না, ওই লোকটা তখন ফেইজিয়ানের সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করে। সে বলছিল সে ফেইজিয়ানকে তার বাড়িতে থাকতে দিয়েছে, এই কারণে ফেইজিয়ানের ঋণ শোধ করতে হবে। তবে ফেইজিয়ান কোনোভাবে নিজেকে ছাড়াতে না পেরে তার চুলের কাঁটা দিয়ে ওই লোকটার হাতে মেরে দেয়। এরই মধ্যে সেখানে ওই মহিলাটা চলে আসে আর ফেইজিয়ানকে থাপড় মেরে বলে তোমাকে আমি আমার বাড়িতে থাকতে দিয়েছি, অথচ তুমি আমার হাজবেন্ডকে সিডিউস করছো। যেখানে তার স্বামীর দোষ ছিল সেখানে সে ফেইজিয়ানকেই দোষ দেয়। ফেইজিয়ান হতভম্ব হয়ে সেখানে বসেছিল। ওই মহিলা তার স্বামীকে নিয়ে ঘরে চলে যায়, আর ফেইজিয়ান চিন্তা করতে থাকে তার সাথে কি কি ঘটেছে। সবকিছু চিন্তা করার পর ফেইজিয়ানের প্রচন্ড রাগ হয়, আর অদ্ভুতভাবে আগুনের দিকে তাকিয়ে থাকে। এরপরেই দেখা যায় ওই মহিলা ভেতর থেকে পোড়া পোড়া গন্ধ পেয়ে দ্রুত বের হয়ে আসতে চায়, কিন্তু দেখা যায় তাদের ঘর তালা দেয়া। ফেইজিয়ান তাদেরকে তালা দিয়ে পুরো বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে, মানে ফেইজিয়ানের এবার প্রতিশোধ নেয়ার মুড চালু হয়ে গিয়েছে। ফেইজিয়ান আগুন ধরিয়ে দিয়ে সেখান থেকে বের হয়ে যায়,
কিন্তু একটু পরেই সেখানে সেকেন্ড প্রিন্স আসে আর এসে দেখতে পায় পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। আর সেখানে সে ফেইজিয়ানের চুলের কাঁটাটা খুঁজে পায়, যেটা ফেইজিয়ান ওই লোকটির হাতে মেরেছিল। তখন জিয়াং চিন্তা করে হয়তো ফেইজিয়ান মারা গিয়েছে, আরো কান্না করতে থাকে। জিয়াং আসলেও ফেইজিয়ানকে খুবই ভালোবাসতো। ফেইজিয়ান সেখান থেকে চলে আসে শহরে, কিন্তু এসে দেখতে পায় মিনিস্টার শি এর বাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। তখন ও বুঝতে পারে যে ও আর এখানে থাকতে পারবে না, এখন ওকে অন্য পথ দেখতে হবে। এরপর আমাদের বানহোয়াকে দেখানো হয় যে রংজিয়ার জন্য রান্না করে নিয়ে এসেছে, কারণ রংজিয়ার কয়েকদিন ধরে বেশ মন খারাপ আর সে বানহোয়াকে কিছু খুলেও বলছে না। বানহোয়া নিজে হাতে রান্না করে নিয়ে এসেছে, এটা দেখে তো রংজিয়া অনেক খুশি হয়ে যায়। বানহোয়া স্যুপ রান্না করেছিল, যেটা রংজিয়াকে টেস্ট করতে বলে। আর টেস্ট করার পরেই রংজিয়ার চেহারার এক্সপ্রেশনই পাল্টে যায়। বানহোয়া জিজ্ঞাসা করে কেমন হয়েছে। রংজিয়া তখন বলে অনেক মজা হয়েছে, কিন্তু তার ফেস দেখেই বোঝা যাচ্ছিল স্যুপটা একদমই ভালো হয়নি। বানহোয়া প্রথমবারের মতো রান্না করেছে আর সে খুবই এক্সাইটেড ছিল এটা নিয়ে। যেহেতু রংজিয়া বলেছে যে এটা খুব ভালো হয়েছে, বানহোয়া তখন বলে ঠিক আছে, আমি প্রতিদিন তোমার জন্য স্যুপ রান্না করে নিয়ে আসবো। রংজিয়া তখন চিৎকার করে বলে ওঠে না। আর এরপরে বানহোয়া যখন নিজের বাড়ি এসে নিজের রান্না করা স্যুপ টেস্ট করে, ও দেখতে পায় স্যুপটা প্রচন্ড তিতা হয়েছে। ও মন খারাপ করে বলে রংজিয়া ওকে মিথ্যা কথা বলেছে, রংজিয়া বলেছে এটা খুবই ভালো হয়েছে। বানহোয়ার মা তখন বলে আরে মন খারাপ করো না, সে তোমাকে খুবই ভালোবাসে, তাই চাইনি তুমি মন খারাপ করো। এই জন্য তো তিতা হওয়া স্যুপটাও সে খেয়ে নিয়েছে। আর ওর মায়ের কথা শুনে বানহোয়ার বেশ ভালো লাগে এবং ও সিদ্ধান্ত নেয় এখন থেকে প্রত্যেকদিন রান্না করা প্র্যাকটিস করবে। এরপর আমাদের আবারও ফেইজিয়ানকে দেখানো হয়, ও জঙ্গলের মধ্যে একটা গাছের পাশে দাঁড়িয়েছিল। যখন একটা ঘোড়ার গাড়ি সেদিক থেকে যায়, ও ইচ্ছা করে গাড়ির সামনে এসে দাঁড়িয়ে যায়। আর এরপরে দেখা যায় সেটা তো ছিল জিয়াং এর গাড়ি। আর ফেইজিয়ান ইচ্ছা করে জিয়াং এর কাছে ধরা দিয়েছে। জিয়াং ফেইজিয়ানকে দেখে খুশি হয়ে দৌড়ে এসে বলে ফেইজিয়ান, আমি তো ভেবেছিলাম তুমি ওই ঘরে পুড়ে মারা গিয়েছো, আমি খুবই দুঃখিত, আমি তোমাকে প্রোটেক্ট করতে পারিনি। ফেইজিয়ান তখন বলে আপনি কি আমাকে খুঁজতে গিয়েছিলেন? জিয়াং বলে অবশ্যই, আমি তোমাকে খুঁজতে গিয়ে তোমার চুলের কাঁটা খুঁজে পেয়েছি। ফেইজিয়ান তো বুঝতে পারে যে এবার জিয়াং এর ঘাড় মোটকে খাওয়া যাবে। ও তখন বলে ও দুঃখিত, ও বুঝতে পারেনি এটা জিয়াং এর গাড়ি, আর অন্ধকারে পথ হারিয়ে গাড়ির সামনে এসে পড়েছে। জিয়াং তখন বলে একবার যেহেতু আমি তোমাকে খুঁজে পেয়েছি, আমি আর কোনোভাবেই তোমাকে হারাতে দিব না, তুমি চলো আমার সাথে। ফেইজিয়ান না যাওয়ার নাটক করছিল, তবে জিয়াং তো ওকে জোর করে নিয়ে যাবে। তবে জিয়াং এর গাড়ির মধ্যে চং জিনও উপস্থিত ছিল, যে উকি মেরে দেখতে পায় যে জিয়াং ফেইজিয়ানকে খুঁজে পেয়ে গিয়েছে। পরবর্তী সিনে আমাদের ওয়ানুকে দেখানো হয়, ওর মেইড ইয়ানের সাথে বসেছিল। তখনই ও বাইরে দিয়ে একজনকে যেতে দেখে, যে জিয়াং এর খাস চাকর। ও ডেকে জিজ্ঞাসা করে তুমি কোথায় যাচ্ছ। তার হাতে একটা ঝুড়ি ছিল। ওই লোক তখন জানায় জিয়াং তাকে এটা বাইরের প্যালেসে দিয়ে আসতে বলেছে। ওয়ানু জিজ্ঞাসা করে এটার মধ্যে কি আছে। ওই লোক জানায় সে জানে না এটার মধ্যে কি আছে। ওয়ানু তখন ওই ঝুড়িটা নিয়ে দেখে সেটার মধ্যে গয়না এবং টুকিটাকি কিছু মেয়েদের ব্যবহারের জিনিসপত্র। ওয়ানু তখন চিৎকার করে জিজ্ঞাসা করে তুমি এগুলো কাকে দিতে যাচ্ছ। কিন্তু তখনই সেখানে জিয়াং চলে আসে ওয়ানুকে বলে আমি কি করব না করব সেটা তোমার বিষয় না। ওয়ানু চিৎকার করে বলে তুমি কোন বস্তির মেয়েকে এখানে নিয়ে এসেছো, আমি কিন্তু তোমার মাকে এইসব বিষয় বলে দিব। এটা শুনে জিয়াং ওয়ানুকে থাপ্পড় দিতে যায়, তবে ওয়ানুর মেড ইয়ান রিকোয়েস্ট করে ওকে না মারতে। জিয়াং তখন ওর চাকরকে বলে এগুলো নিয়ে যেখানে দেওয়ার কথা সেখানে দিয়ে এসো। আর ওয়ানুকে বলে তুমি তোমার মতো থাকবে, আমার কোনো বিষয়ে নাক গলাবে না। এরপর ওয়ানু সেই প্যালেসের দিকে আসে এটা দেখতে যে জিয়াং কাকে এনে রেখেছে। আর ও এখানে এসে দেখতে পায় এটা তো ছিল ফেইজিয়ান। ফেইজিয়ান ওয়ানুকে দেখে গ্রিটিং করে। ওয়ানু দৌড়ে এসে ফেইজিয়ানকে জড়িয়ে ধরে বলে আমি তো ভেবেছিলাম আমি আর কখনোই তোমাকে দেখতে পাবো না, আমার তো এটা দেখে খুবই ভালো লাগছে যে তুমি ফিরে এসেছো। ফেইজিয়ান তখন বুঝতে পারে যে ওয়ানুর মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া যাবে। ও ওয়ানুকে ইচ্ছা করে ইয়োর হাইনেস ডাকতে থাকে। ওয়ানু তখন কান্না করে বলে তুমি আমার বেস্ট ফ্রেন্ড, তুমি আমাকে নাম ধরে রাখবে, কেন ফর্মাল ভাবে গ্রিটিং করছো। আর এরপর ফেইজিয়ান ওয়ানুকে সবকিছু খুলে বলে ও কত কিছু সাফার করে এসেছে এবং অ্যাক্সিডেন্টলি ওর সেকেন্ড প্রিন্সের সাথে দেখা হয়েছে, আর সেকেন্ড প্রিন্স ওকে এখানে নিয়ে এসেছে। ফেইজিয়ান ওয়ানুকে বলে তুমি চিন্তা করো না, আমি খুব বেশি দিন এখানে থাকবো না। ওয়ানু তখন বলে তুমি আমাকে চিঠি লিখতে, আমি তোমাকে থাকার ব্যবস্থা করে দিতাম, সেকেন্ড প্রিন্সের কাছে আসা তোমার ঠিক হয়নি, ও একদমই ভালো না। ওয়ানু ফেইজিয়ানকে ডিরেক্ট জিজ্ঞাসা করে তুমি কি সেকেন্ড প্রিন্সকে ভালোবাসো। ফেইজিয়ান এবার একটু অপ্রস্তুত হয়ে বলে এখানে থাকাটা আমার জন্য নিরাপদ,
কারণ আমার ফ্যামিলি তো এখন আর নেই, আর আমি নিজেও একজন অপরাধী। তবে আমি শুধুমাত্র রংজিয়াকে ভালোবাসি। ওয়ানও তখন খুশি হয়ে বলে, ঠিকই আছে, সেকেন্ড প্রিন্স এমনিতেও তোমার যোগ্য না, আর তোমার যতদিন খুশি তুমি এখানে থাকতে পারো, আমি কিচ্ছু মনে করব না। ফেইজিয়ান তখন একটু আশ্বস্ত হয়। এরপরেই দেখা যায় বানহোয়া রংজিয়ার খোঁজে গিয়ে জানতে পারে রংজিয়া প্যালেসে গিয়েছে। আরো দ্রুত দৌড়ে প্যালেসের দিকে যায়। এদিকে রংজিয়া যখন যাচ্ছিল তখন সেকেন্ড প্রিন্স ওর কাছে আসে, আর ওকে একটা ছুরি দিয়ে বলে, বাবা ঘরে একা আছে, অন্যান্য গার্ডরা কেউ বাবার ঘরের আশেপাশে নেই, এখনই সঠিক সময়। রংজিয়া তখন বলে, আপনি কি চাচ্ছেন আমি রাজাকে মেরে ফেলি? সেকেন্ড প্রিন্স তখন বলে, তুমি তো তোমার বাবা মায়ের কেস ইনভেস্টিগেশন করেছো, তোমার বাবা মায়ের আসল হত্যাকারীকে কি তুমি শাস্তি দিতে চাও না, নাকি তুমি প্রতিশোধ নেওয়ার চিন্তা বাদ দিচ্ছ? বুঝুন কত বড় খারাপ, নিজের বাবাকেই মারার চেষ্টা করছে শুধুমাত্র সিংহাসনের জন্য। রংজিয়া কোনো কথা না বাড়িয়ে মুচকি হেসে সেখান থেকে চলে যায়। রাজা প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছিল। রংজিয়া রাজার ঘরে আসলে রাজা তার ইউনুসকে বলে সেখান থেকে চলে যেতে, তার রংজিয়ার সাথে কথা আছে। রংজিয়া তখন বলে, আমারও আপনার সাথে কথা আছে। রাজা জিজ্ঞাসা করে, বলো কি বলতে চাও? রংজিয়া তখন জানায় তার বাবা মাকে মেরেছে, এটা জানা সত্ত্বেও মিনিস্টার ইয়ানকে রাজা কেন শাস্তি দেয়নি। রাজা তখন রেগে গিয়ে বলে, তুমি এত বছর পর এইসব কথা তুলছো, এখান থেকে চলে যাও, আমি এমন ভান করবো যে তুমি এমন কোনো কথা বলোইনি। রংজিয়া তখন চিৎকার করে বলে, আমি সত্যিটা জানতে চাই। রাজা রংজিয়ার চিৎকার আর রাগ দেখে ভয় পেয়ে যায়। রংজিয়া বলে, আমাকে যদি মেরেও ফেলেন তাও আমি সত্যিটা জানতে চাই, না হলে আমি এখান থেকে যাব না। রাজা তখন বলে, তুমি যেহেতু সত্যিটা জানতে চাও তাহলে শোনো, আমি সিংহাসনে বসার 3 মাস পরেই তোমার বাবা এবং জেনারেল বানকে মেরে ফেলে মিনিস্টার ইয়ান। 4 জন মন্ত্রীর সাহায্যে আমি সিংহাসনে বসেছিলাম, যার অলরেডি 2 জনকে মেরে ফেলা হয়। এরপর যদি আমি মিনিস্টার ইয়ানকে শাস্তি দিতাম, থাকতো শুধুমাত্র মিনিস্টার শি, আর শাস্তি দিলে তাকেও দিতে হতো। তাহলে আমার হাতে শক্তি 4 জন মন্ত্রী শেষ হয়ে যেত, আমি হয়তো আমার সিংহাসন বাঁচিয়ে রাখতে পারতাম না। এই কারণে আমাকে বাধ্য হয়ে সবকিছু সহ্য করতে হয়েছে। রংজিয়া তখন বলে, আপনি বাধ্য হয়ে সহ্য করেননি, আপনি নিজের স্বার্থের জন্য সহ্য করেছেন। রাজা বলে, আমি তো তোমাকে অনেক ভালোবাসা দিয়ে মানুষ করেছি, সেগুলোর কি কোনো দাম নেই? এখন তোমার বাবা মায়ের মৃত্যুর কেন শাস্তি হয়নি সেটা নিয়ে তুমি আমাকে প্রশ্ন করতে এসেছো? রংজিয়া তখন বলে, আপনি আমাকে ভালোবেসেছেন নাকি করুণা দেখিয়েছেন, নাকি আপনার অপরাধ বোধের জন্য আমাকে প্যালেসে এনে রেখেছিলেন, অথবা এটাও হতে পারে যে আপনি ভেবেছিলেন ভবিষ্যতে আমি কোনো কাজে আসব। রাজা বলছিল, তোমাকে আমি কি দেইনি বলো, কিসের অভাব রেখেছি? রংজিয়া তখন চিৎকার করে বলে, আমি আমার বাবা মাকে জীবিত চাই, আমি আমার পরিবারকে ফেরত চাই। রাজা রংজিয়ার ঝাড়ি শুনে পেছনের দিকে পড়ে যায়। রংজিয়া নিজের জামার মধ্যে থেকে একটা ছুরি বের করে। রাজা তখন রংজিয়াকে বলে, তুমি কি এখানে আমাকে মারতে এসেছো? তোমাকে আমি যতটা ভালোবাসা দেখিয়েছি সব সত্য ছিল। তবে রংজিয়া কোনো কথা না বলে ওই ছুরিটা দিয়ে নিজের জামা কেটে ফেলে, আর বলে, আজকে থেকে আপনার আমার সম্পর্ক এইভাবেই কেটে গেল। আপনার কাছে আমার কোনো ঋণ নেই, না আমার কাছে আপনার কোনো ঋণ আছে। ইতিমধ্যে বানহোয়া সেখানে চলে এসেছিল, আরো সমস্ত ঘটনা শুনতে পেয়ে যায়। রংজিয়া ছুরিটা ফেলে দিয়ে রেগে সেখান থেকে বের হয়ে যায়। তবে রাজাকে এখানে দেখে আমার খুবই খারাপ লাগছিল, বেচারা কান্না করে ফেলেছে। এরপরে দেখা যায় বানহোয়া আর রংজিয়া যখন ফিরে যাচ্ছিল, বানহোয়া রংজিয়াকে বলে, তুমি একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছো, রাজাকে না মেরে। রংজিয়া তখন বলে, তুমি আমাকে ঠিক কথা বলেছিলে, এখন আর আমি একা না, আমার তুমি আছো। এখন যদি আমি হুটহাট করে কিছু করি তাহলে সেটার প্রভাব তোমার উপর পড়বে। বানহোয়া তখন রংজিয়ার কাঁধে মাথা রেখে বলে, আমার ভালো লাগলো এটা ভেবে যে তুমি এটা বুঝতে পেরেছো। আর এরপরেই রংজিয়া ক্রাউন প্রিন্সের সাথে দেখা করে টাইগার টেলি দিয়ে দেয়। ক্রাউন প্রিন্স তো টাইগার টেলি দেখে অবাক হয়ে যায়, তার মানে এতদিন এটা রংজিয়ার কাছে ছিল। রংজিয়া ক্রাউন প্রিন্সকে বলে, আপনি এটা রাজাকে দিয়ে দিবেন। পাশ থেকে বানহোয়া বলে, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আপনাকে দেওয়ার মানে কি? ক্রাউন প্রিন্স তো অনেকটা বোকাশোকা ছিল, সে শুরুতে বুঝতে পারে না। বানহোয়া তখন জানায় যে রংজিয়া পদত্যাগ করতে যাচ্ছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এখান থেকে দূরে কোথাও চলে যাব, এসব ঝামেলা পলিটিক্সের মধ্যে আমরা থাকবো না। তবে ক্রাউন প্রিন্স বলে, এটা কখনোই সম্ভব না। ওদিকে রাজা পাগলের মতো করে কিছু একটা খুঁজছিল। রানী আর ইউনুস এসে রাজাকে শান্ত করার চেষ্টা করে। রাজা তখন বলে, রংজি আমাকে ভুল বুঝেছে, আমি ওকে এটা প্রমাণ করে দিব যে আমি ওকে মিথ্যা ভালোবাসিনি, ওর প্রতি আমার দায়িত্ববোধ সত্য ছিল। রাজা নিজে রংজিয়ার নামকরণ করেছিল, আর সেই কাগজটাই সে খুঁজছিল, আর অনেক খোঁজাখুঁজি করার পর সেটা পেয়েও যায়। এরপর রানী সেটা নিয়ে রংজিয়া এবং বানহোয়ার কাছে আসে, যেহেতু ওরা দুজনে একসাথেই প্যালেসে ছিল।
আর তারপর বলে যে রাজা অনেকটা অস্থির হয়ে গিয়েছে। রংজিয়া দেখা করে যাওয়ার পর রাজা অসুস্থ হয়ে পড়েছে। এরপর সে কাগজটা দিয়ে বলে যে রাজা সত্যি তোমাকে ভালোবাসে। তোমার যখন জন্ম হয়েছিল তোমার নামকরণ রাজাই করেছিল। তোমার প্রতি সে সবসময় সিনসিয়ার ছিল। তবে সিচুয়েশনের শিকার হয়ে সে তোমার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে পারেনি। এটার জন্য কি তুমি তাকে ত্যাগ করে চলে যাবে? রংজিয়া তার নিজের নামকরণের কাগজটা দেখে ইমোশনাল হয়ে যায়। সেখানে রাজা আসে আর রংজিয়াকে বলে আমাকে আর একটা সুযোগ দাও। আমি যে তোমার প্রতি সিনসিয়ার এটা আমি প্রমাণ করতে চাই। তোমাকে কোনোভাবেই আমি ছাড়তে পারবো না। এবার রংজিয়া নিজেও ইমোশনাল হয়ে যায়। তাই ও আর কথা বাড়ায় না, মানে এখানে থাকতে রাজি হয়ে যায়। এরপরে দেখা যায় ক্রাউন প্রিন্স রাজার কাছে আসে আর ওই টাইগার টালি দিয়ে দেয়। এই তো সেই টাইগার টালি যেটার মূলে সবকিছু, যার জন্য কতগুলো মন্ত্রী কতগুলো ফ্যামিলি ধ্বংস হয়ে গেল। রাজা ক্রাউন প্রিন্সকে জিজ্ঞাসা করে সে এটা কোথায় পেল। ক্রাউন প্রিন্স জানায় রংজিয়া দিয়েছে। রাজা তখন খুশি হয়ে বলে ইউনুসকে ডাকো, আমি রংজিয়াকে পুরস্কার দিতে চাই। এদিকে রংজিয়ার বানহোয়া যখন যাচ্ছিল, বানহোয়ার রংজিয়াকে জিজ্ঞাসা করে তার মন খারাপ কিনা। রংজিয়া তখন বলে আজকে তার মন অনেকটা হালকা আছে, কারণ তার মধ্যে থাকা যত প্রশ্ন ছিল ছোটবেলা থেকে সবকিছুর উত্তর সে এখন পেয়ে গিয়েছে। এরই মধ্যে রাজার ইউনুস সেখানে আসে আর জানায় রংজিয়াকে রাজা পুরস্কার দিয়েছে। এখান থেকেই সিন কাট হয়। দেখা যায় বানহুয়া আর রংজিয়া বাজারের মধ্যে দিয়ে হাঁটছিল, আর বানহুয়া কপট রাগ দেখিয়ে বলছিল এটা কোনো কাজ হলো? রাজা হুট করে আমাদের বিয়ের ডেট ফিক্সড করে দিল। রাজা রংজিয়াকে পুরস্কার দিয়েছিল বানহুয়া এবং রংজিয়ার বিয়ের ডেট, তাও সেটা মুন প্যালেসে। মুন প্যালেস বলতে হচ্ছে রাজার প্যালেস আর কি। রংজিয়া বানহুয়াকে বলে তোমার যদি এটা ভালো না লাগে আমি তোমার জন্য আরো বড় করে বিয়ের অনুষ্ঠান করব। বানহা তখন বলে বড় করে আর করার প্রয়োজন নেই, এমনিতেই তো বড় হবে। রংজিয়া বলে বিয়ে মানুষের জীবনে একবারই হয়, তাই এটা নিয়ে কোনো আক্ষেপ রাখতে হয় না। আমি তোমার মন মতো করে বিয়ের আয়োজন করব। বানহা তখন বলে কে বলেছে বিয়ে মানুষের জীবনে একবার হয়? শহরে অনেক মহিলারা আছে যারা 2-3 বার বিয়ে করেছে। রংজিয়া এবার পাশে থেকে একটা চুলের কাঁটা নিয়ে বানহা চুলে পরিয়ে দিতে দিতে বলে এই জীবনে আমি শুধুমাত্র তোমাকেই বিয়ে করব, আর তুমি শুধুমাত্র আমাকেই বিয়ে করতে পারবে, সেটা যতবারই হোক। এটা শুনে বানহুয়া অনেকটা লজ্জা পেয়ে যায়। এরপর আমাদের চংজিনকে দেখানো হয় যে ফিউড হাউসের কিছু মেম্বারকে রংজিয়াকে মেরে ফেলা টার্গেট দিচ্ছিল, তাও সেকেন্ড প্রিন্সের নামে। এদিকে রংজিয়া আর বানহুয়া তাদের প্যালেসে ছিল, মানে বানহুয়া রংজিয়ার প্যালেসে ছিল। আর বাইরে প্রচন্ড বৃষ্টি নেমে গিয়েছে, তাই বানহুয়া বাড়ি যেতে পারবে না। রংজিয়া তখন বলে তুমি এখানে থেকে যাও, আমার মনে হয় না তোমার বাবা মাইন্ড করবে। বানহুয়া তখন মুচকি হেসে বলে তুমি একজন জ্ঞানী মানুষ, তুমি হয়তো আগেই বুঝতে পেরেছিলে যে আজকে বৃষ্টি হতে পারে, আর এই কারণে আমাকে তুমি তোমার প্যালেসে নিয়ে এসেছো, তাই না? বানহুয়া তো মজা করছিল, কিন্তু রংজিয়া এই বিষয়টি সিরিয়াসলি নিয়ে কসম কেটে বলছিল সে বুঝতে পারেনি আজ বৃষ্টি হবে। বানহুয়া তখন মনে মনে ভাবতে থাকে যে রংজিয়া কতটা বোকা। এদিকে রংজিয়ার প্যালেসে কিছু লোক চলে এসেছিল রংজিয়াকে মারার জন্য। দুজিন আর রংজিয়া একটা রুমে দাঁড়িয়ে কথা বলছিল, তবে এরই মধ্যে ওদের ঘরে একটা তীর ছুটে আসে। যদিও তীরটা আসতে দেখে ওরা দ্রুত সরে গিয়েছিল, তবে এরপরেই ঘরের মধ্যে বৃষ্টির মতো এলোপাথারি তীর আসতে থাকে। দুজিন আর রংজিয়া দ্রুত নিজেদের বাঁচানোর চেষ্টা করছিল। রংজিয়া দুজিনকে বলে তুমি প্রিন্সেসের ঘরে যাও, ওর যেন কিছু না হয়, আমি এই সাইডটা দেখে নিচ্ছি। এর মধ্যে লোকগুলো রংজিয়ার রুমের কাছে চলে এসেছে। রংজিয়া এক লাফে বাইরে চলে আসে আর ওই লোকদের বলে চংজিন তোমাদের কত টাকা দিয়েছে আমাকে মারার জন্য? ওই লোকেরা তখন বলে আমাদেরকে টাকা দেওয়া হয়েছে আপনাকে মারার জন্য, কত টাকা দেওয়া হয়েছে সেটা আপনার দেখার বিষয় না, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যান। আর এরপর রংজিয়ার সাথে ওদের তো তুমুল একটা ফাইট লেগে যায়। এদিকে ফেইজিয়ান একা একা বসেছিল, তখন জিয়াং আসে ফেইজিয়ানের কাছে। ফেইজিয়ান তো একদম শক্ত হয়েছিল। জিয়াং ফেইজিয়ানকে নিয়ে রুমের ভিতরে আসে আর ওর দিকে হাত বাড়িয়ে দেয়। ফেইজিয়ান ভয়ে ভয়ে জিয়াংয়ের হাতে হাত রাখে। জিয়াং ফেইজিয়ানকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে আর বলে আমি ভাবছিলাম তোমার মনে কে আছে, আমি নাকি রংজিয়া? ফেইজিয়ান তখন বলে আপনি কি বলছেন, আমার মনে শুধুমাত্র আপনিই আছেন। আমি আগে রংজিয়াকে পছন্দ করতাম কিন্তু এখন করি না। জিয়াং তখন বলে তাহলে আমি যদি রংজিয়াকে মেরে ফেলি এতে তো তোমার খারাপ লাগবে না, তাই না? ফেইজিয়ান এটা শুনে একটু ভয় পেয়ে যায়। এদিকে আমরা রংজিয়ার প্যালেসে দেখি যেখানে রংজিয়ার অবস্থা প্রচন্ড খারাপ হয়ে গিয়েছে। ও তো খুব একটা ভালো মার্শাল আর্ট জানতো না, এই কারণে ও ফাইট করে পারছিল না। কিন্তু বানহুয়া সেখানে চলে আসে আর ওই গুন্ডাগুলোর সাথে ফাইট করতে শুরু করে।
ওই গুন্ডাগুলো বানহাকে দেখে বলে, একটা মেয়ে এসেছে আমাদের সাথে যুদ্ধ করতে, ওকে এখনই মেরে ফেলো। এরপর আর কি ওই গুন্ডাদের সাথে বানহারও তুমুল ফাইট শুরু হয়ে যায়। আর এই ফাইটে বানহা অনেকটা আহত হয়ে যায়। রংজিয়া ওঠার চেষ্টা করছিল কিন্তু ও তো উঠতে পারছিল না। কিন্তু আহত হওয়া সত্ত্বেও বানহা ওদেরকে কাবু করে ফেলে। একজনই বেঁচে ছিল যে বানহার ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরই মধ্যে দুজন গার্ডদের নিয়ে সেখানে চলে আসে, একদম বাংলা সিনেমার পুলিশদের মতো। ফাইট শেষ হলে সেখানে উপস্থিত হয়। রংজিয়া বানহাকে বলে, তুমি কি আঘাত পেয়েছো? বানহা রংজিয়ার থেকে হাত ছাড়িয়ে বলে, তোমাকে কতবার বলেছি শুধুমাত্র বই পড়ো না, একটু মার্শাল আর্ট শেখো। আর যদি আমি এখানে না থাকতাম তাহলে তো তুমি মরতে। এটা বলতে বলতে বানহা সেখানে অজ্ঞান হয়ে যায়। রংজিয়া বানহাকে ধরে আর দেখতে পায় ওর পেটে ছুরির আঘাত লেগেছে। এরপর আমরা ওয়ানুকে দেখতে পাই যে নিজের কাঁথা বালিশ নিয়ে বের হচ্ছিল। ইয়ান জিজ্ঞাসা করে যে আপনি কোথায় যাচ্ছেন। ওয়ানু তখন বলে, ফেইজান আমার বেস্ট ফ্রেন্ড, আমি ওকে ছোটবেলা থেকেই চিনি। আমি জানি ও বজ্রপাতে ভয় পায়, তাই আমি যাচ্ছি ওর সাথে থাকতে, যাতে ও ভয় না পায়। ওয়ানু খুশি মনে সেখান থেকে বের হয়ে যায়। কিন্তু ও যখন ফেইজিয়ানের প্যালেসে আসে, দেখতে পায় ফেইজিয়ান আর জিয়াং খুব বাজে অবস্থায় রয়েছে। ওয়ানুকে দেখে ফেইজিয়ান দৌড়ে ওয়ানুর পেছনে এসে দাঁড়িয়ে যায়। ওয়ানু এগিয়ে এসে জিয়াংকে একটা থাপ্পড় মেরে বলে, তুমি এত বড় লম্পট, তুমি ফেইজিয়ানের অ্যাডভান্টেজ নিচ্ছ। ফেইজিয়ানকে বলে, তুমি চিন্তা করো না, আমি এখানে আছি তোমাকে প্রোটেক্ট করার জন্য, তুমি যাও, আমি ওকে দেখে নিচ্ছি। কিন্তু এখানেই ফেইজিয়ান গিরগিটির মতো রং চেঞ্জ করে ফেলে। ও সাথে সাথেই ওয়ানুর কাছে হাঁটু গেড়ে বসে যায় আর বলে, আমি আর জিয়াং একে অপরকে ভালোবাসি, দয়া করে আমাদের আলাদা করবেন না। বুঝুন ঠেলা। ওয়ানু তো আকাশ থেকে পড়ে। ও ফেইজিয়ানকে বলে, তুমি তোমাকে বলেছিলে তুমি রংজিয়াকে ভালোবাসো, জিয়াং এর প্রতি তোমার কোনো ফিলিংস নেই। ফেইজিয়ান তখন বলে, সে আপনার হাজবেন্ড, আমি তাকে ভালোবাসি এটা তো ঠিক না, এই কারণে আমি আপনাকে বলিনি। ওয়ানু ফেইজিয়ানের কথা শুনে প্রচন্ড কষ্ট পায় আর বলে, তোমার মতো একটা সস্তা মেয়েকে আমি এতদিন কেন চিনতে পারিনি বুঝতে পারছি না। ফেইজিয়ান ওয়ানুর হাত ধরে বলে, আমাকে ক্ষমা করে দাও। ওয়ানু ঝাড়ি মেরে ফেলে দিয়ে বলে, আমি কোনোদিনও তোমাকে ক্ষমা করব না। ফেইজিয়ান তখন বলে, তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমি নিজেকে শেষ করে দিব। আর এটা বলে ও জিয়াং এর দিকে দৌড় লাগায়। আমি বুঝলাম না, পাশেও তো দেয়াল ছিল, দেয়ালে মাথা ঠুকতে জিয়াং এর দিকে কেন দৌড় লাগাতে হবে। জিয়াং ফেইজিয়ানকে ধরে ফেলে আর ওয়ানুকে বলে, যদি ফেইজিয়ানের কিছু হয় তোমাকে আমি মেরে ফেলবো। ফেইজিয়ান আর আমি একে অপরকে ভালোবাসি, এটা আমাদের বিষয়, তুমি আমাদের মধ্যে নাক গলানোর কেউ না, তুমি নামে শুধুমাত্র আমার ওয়াইফ। ওয়ানু কান্না করতে করতে সেখান থেকে বের হয়ে আসে। ফেইজিয়ান তখন এমন ভান করে যে ওর খুব খারাপ লেগেছে। সেকেন্ড প্রিন্স তখন বলে, আরে ছাড়ো তোর কথা, আমার মনে শুধুমাত্র তুমি আছো। এটা বলে ফেইজিয়ানকে জড়িয়ে ধরে। তখন ফেইজিয়ানের চেহারাটা দেখে মনে হচ্ছিল জুতা খুলে মুখে একটা বাড়ি মারি। আপনার কি মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন। ওয়ানু কষ্ট পেয়ে একটা ঘোড়া নিয়ে ছুটে শহরের বাইরে চলে আসে। চিন্তা করতে থাকে, এই শহরে কেউই আমার গুরুত্ব দেয় না। ফেইজিয়ানকে আমি নিজের বেস্ট ফ্রেন্ড ভাবতাম, কিন্তু সেই আমার সাথে এইভাবে বেইমানি করলো। আর এসব ভাবতে ভাবতে ওয়ানু একটা গুহার সামনে চলে এসেছিল। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এরপর আমাদের বানহুয়াকে দেখানো হয়। ডাক্তার বানহুয়া চিকিৎসা করে আর জানায় যেহেতু ওর অনেক রক্তপাত হয়েছে, এই কারণে জ্ঞান ফিরছে না, তবে ও এখন ভালো আছে, খুব দ্রুত ওর জ্ঞান ফিরে যাবে। ডাক্তার সেখান থেকে যাওয়ার পর রং জিয়া বানহুয়ার পাশে বসে আর বানহুয়ার হাত ধরে বলতে থাকে, আমার জন্য এমনটা হয়েছে, আমি তোমাকে প্রোটেক্ট করতে পারিনি, তবে আমি তোমাকে কথা দিচ্ছি এরপর থেকে আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করব। অন্যদিকে আমরা ওয়ানুকে দেখি আস্তে আস্তে সেই গুহার মধ্যে প্রবেশ করে, হাতে একটা লাঠি নিয়ে। তখনই হেং ওয়ানুর পেছন থেকে ওয়ানুকে ডাক দেয় আর ওয়ানু ভয় পেয়ে হেংকে একটা বাড়ি মেরে দেয়। এখানেই সিন কাট হয়। হেং ওয়ানুকে ভিতরে নিয়ে গিয়েছে। গুহার ভিতরে হেং বান হওয়ার জন্য খুব সুন্দর করে সাজিয়েছে। ওয়ানু অবাক হয়ে বলে, তুমি তোমার বোনের জন্য এত সুন্দর করে সাজিয়েছ? হেং তখন বলে, রং যে একটা বই পোকা, ও কি আর এত সুন্দর করে আমার বোনকে সারপ্রাইজ দিতে পারবে? আর আমার তো একটাই বোন, আমি চাই আমার বোনের প্রপোজাল বেস্ট হোক। ওয়ানু এসব শুনে মন খারাপ করে বলে, আমার ভাই আমার সাথে কথা বলে শুধুমাত্র আমার পজিশনের জন্য। এটা বলেই ওয়ানু কান্না করে ফেলে। হেং তখন ওয়ানুকে বলে, আরে কান্না করো না, কান্না করলে সেটা ব্যাড লাক হবে। হেং ওয়ানুকে থামাতে গিয়ে দেখতে পায় ওয়ানু জামা কাপড় পুরোই ভেজা, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে। হেং তখন বান হওয়ার জন্য কেনা একটা ড্রেস ওয়ানুকে এনে দেয় আর বলে দ্রুত সেটা চেঞ্জ করে নিতে। ওয়ানু হেংকে ধন্যবাদ দিলে হেং বলে, বেশি কিছু ভাবার প্রয়োজন নেই, তুমি একা মেয়ে মানুষ, এই কারণেই তোমাকে সাহায্য করছি।
কিন্তু ওয়ানু সেখান থেকে যাওয়ার পরই হেং নিজের মুখে হাত দিয়ে বলতে থাকে আমি এত ঘামছি কেন। এরপর দেখা যায় হেং বসেছিল আর ওয়ানু চেঞ্জ করে আসে। ওয়ানুকে দেখেই তো হেং পুরো ক্রাশ খেয়ে যায়। এমনিতে তো ওয়ানু দেখতে বেশ সুন্দরী আছে। ওয়ানু হেংকে জিজ্ঞাসা করে যে তাকে কি দেখতে খুব খারাপ লাগছে। হেং তখন চমকে ওঠে, ও তো এক ধ্যানেই ওয়ানুকে দেখছিল। এরপর হেং ওয়ানুকে বলে যদি তুমি কষ্টে থাকো তাহলে কোনো প্রয়োজন নেই যারা তোমাকে কষ্ট দিচ্ছে তাদের সাথে থাকার। সেকেন্ড প্রিন্স এমনিও তোমার জন্য গুড ম্যাচ না। তুমি যদি সেকেন্ড প্রিন্সের সাথে না থাকতে চাও তাহলে তুমি নতুন কাউকে খুঁজে নিতে পারো। ওয়ানো এটা শুনে মন খারাপ করে বলে এতটাই কি সহজ? সে একজন প্রিন্স, আমি চাইলেই নতুন কাউকে খুঁজে নিতে পারবো না। হেং তখন বলে চেষ্টা করলেই পারবে। আচ্ছা এগুলো বাদ দাও, নিজের খেয়াল রেখো আর এখন যাও ঘুমিয়ে পড়ো। ওয়ানু যখন পাশে একটা সোফা মতো জায়গায় ঘুমাতে যায়, হেং একটা ফুল আর একটা বই ওয়ানুকে উপহার দেয়। বলে যে এটা তোমার কাছে রাখো তাহলে ভালো ঘুম হবে। ওয়ানু তো হেং এর প্রতিটা কাজে মুগ্ধ হয়ে যাচ্ছিল। আর এরপরেই দেখা যায় হেং আর ওয়ানু একসাথে ঘুমিয়ে আছে। ওয়ানু চোখ খুলে হেংকে দেখে ওকে লাথি মেরে সেখান থেকে ফেলে দেয়। হেং ভাবে কেউ হয়তো এখানে আক্রমণ করতে এসেছে। ওয়ানু তখন বলে সে দুঃস্বপ্ন দেখেছে এই কারণে ভয় পেয়েছে, এখানে কেউ আসেনি। হেং তখন বলে দুঃস্বপ্ন দেখে তুমি আমার ঘুমটা ভাঙালে? স্বপ্নে আমি একটা চিকেন খাচ্ছিলাম, এখন সেই চিকেন আমি কোথায় পাবো? ওয়ানু তখন বলে তুমি চাইলেই পেতে পারো। যা হোক, ওয়ানু নিজের হাতে চুড়িটা হেংকে খুলে দিয়ে বলে আমি কারো ঋণ থাকতে চাই না। হেং তখন বলে এই চুড়ি দিয়ে আমি কি করব? আমি তো এটার বিনিময়ে একটা চিকেনও কিনতে পারবো না। ওয়ানু হেংকে বলে আমি এখন চলে যাচ্ছি, তবে আমি যখন সেকেন্ড প্রিন্সকে ডিভোর্স দিব তখন তোমার কাছ থেকে এই চুড়িটা ফেরত নিতে আসবো। তবে ওয়ানু যে সেকেন্ড প্রিন্সকে ডিভোর্স দিবে এটা শুনেই হেং খুশি হয়ে যায়। ওয়ানু দ্রুত সেখান থেকে বের হয়ে যায় আর যেতে যেতে চিন্তা করে আজকে রাতের পর ও বুঝতে পেরেছে ও কি চায়। মানে ও যে হেংকে ভালোবেসে ফেলেছে এটাও বুঝতে পেরেছে। আর এখন থেকে ও সেটাই করবে যেটা ওর মন চায়, কারণ নিয়ন্ত্রণে ও আর চলবে না। অন্যদিকে আমরা ফেইজিয়ানকে দেখতে পাই যে ডাক্তারকে বলছে এখনো কেন প্রেগনেন্ট হচ্ছে না। ফেইজিয়ান চেষ্টা করছিল সেকেন্ড প্রিন্সের বাচ্চার মা হতে, যাতে ওয়ানুর আর কোনো খানা না থাকে। অন্যদিকে আমরা রংজিয়াকে দেখি যে ক্রাউন প্রিন্সের কাছে আসে এবং জানায় গত রাতে যে আমার উপর হামলা হয়েছিল এটা আপনি শুনেছেন। ক্রাউন প্রিন্স তখন তড়িঘড়ি করে বলে কি হলো, তোমার উপর হামলা হয়েছে? কই, এটা নিয়ে তো কোর্টে কোনো শুনানি হলো না। রংজিয়া তখন বলে ভান করা বন্ধ করুন, রাজা আমাকে বলেছে আপনাকে সিংহাসনে বসতে সাহায্য করার জন্য। আপনি কি সিংহাসনে বসার জন্য এখন তৈরি? ক্রাউন প্রিন্স তখন বলে তুমি কি বলো এগুলো? বাবা এখনো জীবিত আছে আর আমি এখনই সিংহাসনে বসতে চাই না। রংজিয়া বলে ও ইনভেস্টিগেশন করে দেখেছে সেকেন্ড প্রিন্স ওকে মারার চেষ্টা করেছে। ক্রাউন প্রিন্স এই বিষয়ে কি করবে? ক্রাউন প্রিন্স তখন বলে রংজিয়া হয়তো ভুল বুঝেছে, কারণ জিয়াং এমনটা করতেই পারে না। ও হয়তো একটু বোকাশোকা কিন্তু খারাপ না। রংজিয়া তখন বলে আচ্ছা তাহলে ধরে নিন আমি কখনো এখানে আসিনি বা কখনো আপনাকে এই ব্যাপারে কিছু বলিনি। ক্রাউন প্রিন্স তখন বলে আমি শুধুমাত্র ফুল গাছ লাগাতে পছন্দ করি, কেন শুধু শুধু আমার জন্য সব বিষয়টা কঠিন করছো? রংজিয়া আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। ক্রাউন প্রিন্স আসলে একটা ভেড়া ছিল। এরপরেই দেখা যায় ফেইজিয়ান বসে বসে বই পড়ছিল। তখনই শিজিন ওর কাছে আসে। শিজিন ফেইজিয়ানকে দেখে অবাক হয়ে বলে তুমি ফিরে এসেছো, কিন্তু আমার সাথে যোগাযোগ করনি কেন? সে তো ফেইজিয়ানকে দেখে অনেকটা আবেগী হয়ে গিয়েছিল। শিজিন কিন্তু ফেইজিয়ানের জন্য যথেষ্ট স্ট্রাগল করেছে। তবে ফেইজিয়ান শিজিনকে বলে আমি তোমাদের শি ফ্যামিলির কেউ না। একবার আমি শি ফ্যামিলি থেকে বিতাড়িত হয়েছি, মানে আমার শি ফ্যামিলির সাথে সমস্ত সম্পর্ক শেষ। আর তুমি এখানে কেন এসেছো? শিজিন বলছিল তুমি আমার সাথে চলো, আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। তবে ফেইজিয়ান যেতে রাজি হয় না। শিজিন ফেইজিয়ানকে বলে সেকেন্ড প্রিন্স ভালো না, সে তার নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না, তোমাকে নিয়ে কিন্তু সেকেন্ড প্রিন্স কেয়ার করবে না। ফেইজিয়ান তখন বলে আমার নিজের পরিবারকে আমার জন্য কেয়ার করেছিল, আর তাছাড়া আমি যা করছি সবকিছু ভেবে চিন্তাই করছি। ক্রাউন প্রিন্স খুবই শান্ত আর বোকাশোকা, তোমার কি মনে হয় সে কখনো সিংহাসনে বসতে পারবে? সিংহাসনে সেকেন্ড প্রিন্সই বসবে। আর তোমার যদি আমার জন্য একটু খারাপ লেগে থাকে তাহলে তুমি সুইকে আমার কাছে নিয়ে এসো, আমি সুইয়ের সাথে দেখা করতে চাই। এরপর আমাদের ওয়ানুকে দেখানো হয় যে সেকেন্ড প্রিন্সের কাছে আসে আর বলে ও ডিভোর্স চায়। সেকেন্ড প্রিন্স তখন হাসতে হাসতে বলে তোমাকে ডিভোর্স দিব কিনা সেটা আমার উপর নির্ভর করবে। ওয়ানু তখন বলে তাহলে আমি রানীকে এই বিষয়টা জানাবো। সেকেন্ড প্রিন্স তখন গার্ডদের ডেকে বলে ওকে ঘরে বন্দি করে রাখো, আমার অনুমতি ছাড়া ও যেন বের হতে না পারে। এরপরে দেখা যায় শিজিন সুইকে নিয়ে আসে ফেইজিয়ানের কাছে। সুইও তো ফেইজিয়ানকে দেখে দৌড়ে ওর কাছে যায়।
আন্তরিকতার সাথে কথা বলতে থাকে। তবে ফেইজিয়ান প্রচন্ড অহংকার নিয়ে কথা বলছিল। ও সুইকে বলে, তোমাকে দেখে আমার খুব মায়া হচ্ছে। ক্রাউন প্রিন্স কি তোমাকে ঠিকভাবে কেয়ার করে না, নাকি তোমাকে ভালোভাবে ট্রিট করে না? আচ্ছা, চিন্তা করো না, আমি তো এখন ফিরে এসেছি। আমি তোমার বিষয়টা দেখে নিব। যখন সেকেন্ড প্রিন্স সিংহাসনে বসবে, তখন আর তোমাকে সাফার করতে হবে না। তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয়, আমার কাছে ভিক্ষা চাইতে এসো, আমি অবশ্যই তোমাকে সেটা দিয়ে দিব। এটা বলে ফেইজিয়ান সেখান থেকে চলে যায়। এরপরেই দেখা যায় বানহোয়া একটা বাগান বাড়িতে ঘুরতে এসেছিল। হেংই ওকে এখানে নিয়ে এসেছে। হেং দ্রুত বানহোয়ার কাছে এসে বলে, তুমি সবেমাত্র সুস্থ হয়েছ, তাই যাতে তোমার মন ভালো থাকে এই কারণে আমি এই বাড়িটার ব্যবস্থা করেছি। ভিতরে চলো, এখানে ঘুরতে তোমার অনেক ভালো লাগবে। বানহোয়া হেংয়ের দিকে তাকিয়ে বলে, তুমি এত ভালো ভাই কবে হয়ে গেলে? হেং পুরো বাড়ি সুন্দর মতো পরিষ্কার করে রেখেছিল বানহোয়ার জন্য। বানহোয়া হেংকে বলে, রংজিয়া কোথায়? হেং তখন বলে, আরে রংজিয়া আসবে। তুমি জানো, তুমি যখন অসুস্থ ছিলে, রকি সুন্দর একটা মাসাজ শিখেছে। রকি, যাও ওকে মাসাজ করে দাও। রকি তখন বানহোয়াকে টেনে ভিতরের দিকে নিয়ে যায়। এদিকে আমরা ওয়ানুকে দেখতে পাই যে ঘরে বসে বসে কান্না করছিল। ওর কাছে চংজিন আসে আর রেগে জিজ্ঞাসা করে ও কেন প্রিন্সের কাছে ডিভোর্স চেয়েছে। ওয়ানু তখন বলে, প্রিন্স আমাকে পছন্দ করে না, আর আমিও তাকে পছন্দ করি না, তাহলে কি দরকার এই সম্পর্ক রাখার? চংজিন তখন বলে, এই সম্পর্ক রাখা না রাখা তোমার উপর নির্ভর করবে না। আর তাছাড়া সম্পর্ক শুধু পছন্দ অপছন্দের উপর টিকে থাকে না, সম্পর্ক টিকে থাকে পজিশনের জন্য। ওয়ানু তখন বলে, শুধুমাত্র পজিশনের কথাই চংজিন চিন্তা করে, ওয়ানুর কথা একবারও চিন্তা করেছে কিনা। চংজিন কিছু বলতে চাচ্ছিল, ওয়ানু তখন বলে, তুমি কিছু বলো না, তুমি এখান থেকে চলে যাও। এরপরে দেখা যায় রংজিয়াও সেই বাগান বাড়িতে চলে এসেছিল। ও বানহার কাছে এসে বলে, চলো আমি তোমাকে মজার একটা জায়গাতে নিয়ে যাচ্ছি। বানহা খুশি মনে রংজিয়ার হাত ধরে বলে, কোথায়? ও অনেকটা এক্সাইটমেন্ট দেখাচ্ছিল। সবাই মিলে তখন রংজিয়া এবং বানহুয়ার সাথে সাথে একটা গুহার সামনে যায়। বানহুয়া আর রংজিয়া ওই গুহার ভিতরে কিছুটা যাওয়ার পর রংজিয়া হেংকে বলে এখান থেকে থেমে যেতে, মানে হেং, রকি, সফটি ওদেরকে চলে যেতে বলে। বানহুয়া আর রংজিয়া একা একাই গুহার ভিতরে এগিয়ে যায়। কিছুটা দূর আসার পর রংজিয়া বানহুয়াকে বলে চোখ বন্ধ করতে, আর বানহুয়া চোখ বন্ধ করেই রংজিয়ার হাত ধরে হাঁটছিল। একটা জায়গাতে সে রংজিয়া একটা পাত্রের মুখ খুলে দেয়, আর দেখা যায় সেখান থেকে অনেক অনেক জোনাকি বের হয়ে আসে। এরপর বানহুয়া চোখ খুলে সেসব জোনাকি দেখে তো একদম মুগ্ধ হয়ে যায়। রংজিয়া দেয়ালে কিছু পেন্টিং করেছিল, এগুলোকে বলা হচ্ছিল হানি আর্ট। সেখানে বানহুয়ার সাথে দেখা হওয়া থেকে শুরু করে ওদের ভালো ভালো মুহূর্ত রংজিয়া আর্ট করে রেখেছিল, যেমন একসাথে স্কেটিং করা, শিকারে গিয়ে চুমু খাওয়া, এগুলো। বানহুয়া তো সবকিছু দেখে মুগ্ধ হয়ে যায়। রংজিয়া বানহুয়াকে বিয়ের জন্য প্রপোজ করে এবং জানায় সে সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে দূরে কোথাও চলে যাবে বানহুয়াকে নিয়ে। বানহুয়া তো প্রথমে অনেকটা খুশি হয়ে যায়, কিন্তু এরপরে বানহুয়ার নিজের স্বপ্নের কথা মনে পড়ে যায়। বানহুয়ার বুকে তীর লাগছে আর ও মারা যাচ্ছে। এটা চিন্তা করে ও রংজিয়াকে না করে দেয়। এদিকে বাইরে হেং সহ সবাই অপেক্ষা করে বসেছিল বানহুয়াদের জন্য। ওরা কিছু বাঁশি এবং ফুল নিয়ে অপেক্ষা করছিল, যাতে বানহুয়া আর রংজিয়া বের হলেই ওদেরকে ফুল দিয়ে বরণ করতে পারে। কিন্তু দেখা যায় গুহা থেকে বানহুয়া একা বের হয়ে আসে। হেং অবাক হয়ে জিজ্ঞাসা করে, রংজিয়া কোথায়? আমরা রংজিয়াকে দেখতে পাই সে ওই জায়গাতেই মন খারাপ করে বসেছিল। হয়তো ওর প্রচন্ড রাগ হচ্ছিল, কিন্তু চুপচাপ বসেছিল আর কি। রাতের বেলা দুজিন আসে সেই বাড়িতে। সফটি দরজা খোলে। দুজিন একটা চিঠি দিয়ে বলে রংজিয়া বানহুয়াকে এই চিঠি দিয়েছে। সফটি তখন চিৎকার করে বলে, একবার রিজেক্ট হয়ে কি সে হাল ছেড়ে দিল? তাহলে সে তার ভালোবাসার মানুষকে কিভাবে পাবে? এটা বলেই সফটি ভিতরে ঢুকে যায়। দুজিন এগিয়ে এসে বলে, আচ্ছা আমি আমার ভালোবাসার মানুষকে কিভাবে পাবো? সফটি জিজ্ঞাসা করে, আপনি কাকে ভালোবাসেন? দুজিন বলে, আমি এখন তোমাকে বলতে পারবো না, কিন্তু বলো আমি তাকে কিভাবে পাবো? সফটির এটা শুনে অনেক মন খারাপ হয়। ও ভাবছিল দুজিন অন্য কাউকে পছন্দ করে, কারণ সফটি দুজিনকে পছন্দ করতে শুরু করেছিল। এরপরে দেখা যায় বানহুয়া সেই চিঠিটা পড়ে আর মন খারাপ করে চিন্তা করতে থাকে, ও কি তাহলে ভুল করলো? বানহুয়ার মা বুঝাচ্ছিল যে তুমি ভুল করেছো, কারণ মানুষ মরণশীল, কখনো না কখনো তো তাকে মরতেই হবে। এখন মরতে হবে বলে কি তারা তাদের ভালোবাসার মানুষের সাথে থাকবে না? হয়তো তুমি স্বপ্নে খারাপ কিছুই দেখেছো, কিন্তু যে কয়টা দিন বেঁচে থাকবে সেই কয়টা দিন ভালোবাসার মানুষের সাথেই থাকো। তো বানহুয়ার মায়ের এসব কথা শোনার পর বানহুয়ার ভুল ভাঙে। ও চিন্তা করে, তাই তো, যে কয়টা দিন বেঁচে আছি সেই কয়টা দিন তো ভালোবাসার মানুষের সাথে কাটাতেই পারি। এদিকে রংজিয়া ঘোড়া নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। দুজিন রংজিয়াকে ডেকে বলছিল এত দ্রুত হাল ছেড়ে দেওয়া ঠিক হবে না,
আপনি দাঁড়ান। রংজিয়া তখন বলে, আমি হুট করে বানহাকে প্রপোজ করে ফেলেছি। এখন আমি এই মুখ বানহাকে কোনোভাবেই দেখাতে পারবো না। আর তখনই আকাশে ফায়ারওয়ার্কস দেখা যায়। বানহা ঘোড়া নিয়ে ছুটে আসে রংজিয়ার কাছে। আর এসে বলে ও যদিও রংজিয়াকে রিজেক্ট করে দিয়েছে, কিন্তু সারাদিন ওর খুবই খারাপ লেগেছে। ও চিন্তা করে দেখেছে ওর এমনটা করা উচিত হয়নি। রংজিয়া কি এখন ওকে মাফ করতে পারবে? ওকে বিয়ে করবে? আর এটা বলার সাথে সাথেই রংজিয়া বানহাকে কিস করে দেয়। দূর থেকে বানহার বাবা মা, ভাই, রকি, সফটি সবাই এগুলো দেখছিল। সফটি আর দুজিন নিজেদের মধ্যে কথা বলতে বলতে একদিকে চলে যায়। হেং তখন মনে মনে চিন্তা করে ও একাই সিঙ্গেল রয়ে গেল। তখনই ওর ওয়ানোর কথা মনে পড়ে যায়। আর ও নিজের মাথায় থাপ্পড় দিয়ে চিন্তা করে, এমন একটা সময়ে ওর ওয়ানোর কথাই কেন মনে পড়লো। যা হোক, এখানে ড্রামার এই পর্বটা আজকে শেষ করছি। পরবর্তী পর্বটাই হবে শেষ পর্ব। আর শেষ পর্ব দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তবে যাচ্ছি। আল্লাহ হাফেজ।